আচ্ছা, সো আজকে আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে আমরা কি পড়বো, হ্যাঁ? তো যেটা পড়বো আমি সবার আগে সেটা বলে দিই। সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দুটো লিখি। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে আমাদের মেকানিজম অফ অ্যাকশন যে হরমোনস এর মেকানিজম অফ অ্যাকশন। আচ্ছা, এখন মেকানিজম অফ অ্যাকশন মেইনলি ৬ টা মেকানিজম আছে তোদেরকে আমি বলছি। মেইনলি ৬ টা বা ব্রডলি আমি ৫ টা ভাগে ভাগ করতে পারি। সো ১ নম্বরটা যেটা অ্যাডেনাইলেট সাইক্লেজ মেকানিজম সেটা আমি তোমাদেরকে গতদিন পড়াইছি যে হ্যাঁ, অ্যাডেনাইলেট সাইক্লেজ খুবই ইম্পর্টেন্ট। অ্যাডেনাইলেট সাইক্লেজ। আচ্ছা, এখন বাকি যে ৪-৫ টা আছে সেটা আজকে আমরা শেষ করব এবং সাথে সঙ্গে অ্যান্টেরিয়র পিটুইটারি যে হরমোনগুলো আছে এবং পোস্টেরিয়র পিটুইটারি যে হরমোন আছে এইগুলো আমাদের হচ্ছে টার্গেট শেষ করব ইনশাআল্লাহ। এরপরে আমি যতটুকু ডিস্ট্রিবিউট করছি তো এরপরে তোমাদের ফিজিওলজি আর এখনো ৩ টা ক্লাস লাগবে শেষ করতে আমার, হ্যাঁ? কারণটা হচ্ছে এন্ডোক্রাইনের যেরকম সিভিএস বা রেনাল ফিজিওলজি দেখবা যে কতটা ইম্পর্টেন্ট, ঠিক কিন্তু এন্ডোক্রাইন ফিজিওলজি এতটা ইম্পর্টেন্ট, হ্যাঁ? সো এন্ডোক্রাইন ফিজিওলজি যতটা ভালো তুমি বুঝতে পারবা, তোমার কনসেন্ট্রেশন যত ভালো হবে, তোমার এন্ডোক্রাইন প্যাথোলজিটা বুঝতে তত ইজিয়ার হবে তোমার জন্য, হ্যাঁ? একদম ম্যাথমেটিক্স এর মতো। সো রেনাল ক্লাস করে দেখছো তোমার কেমন শান্তি পাইছো, সো এন্ডো ক্লাস এরকম শান্তি পাবে ইনশাআল্লাহ, আই হোপ। এরপরে কিছু সিস্টেম আছে মনে করো নিউরো বা হচ্ছে জিআইটি, এগুলোতে কিন্তু ফিজিওলজি নাই বললেই চলে, হ্যাঁ? তো যে সিস্টেম গুলো ফিজিওলজি আছে সেগুলো কিন্তু তোমাদেরকে আমি মেইনলি আগে পড়াচ্ছি, এরপরে রেসপিরেটরি সিস্টেম পড়াবো। সো রেসপিরেটরি সিস্টেমের মেইনলি ফিজিওলজি অনেক বেশি আছে, মানে এন্ডোর মতো, সিভিএস বা রেনালের মতো এই ৪ টা সিস্টেমে মোটামুটি ফিজিওলজি খুব বেশি লাগে। আর বাকিগুলো ফিজিওলজি তো লাগে না, হ্যাঁ? সত্যি কথা বলতে। হুম, আচ্ছা। সো দেখো, তো এই যে মেকানিজমস অফ হরমোন অ্যাকশন যে টেবিলটা আছে, so আমি এটাতে কেন এত এমফাসাইজ করতেছি তুমি বলতে পারো ভাই এতবার কেন এটা বলার প্রয়োজন? কারণ প্রয়োজনটা হচ্ছে এই টেবিলটা এতটাই ইম্পর্টেন্ট যে স্টেপ 1 এর যে আমি যদি ৫০ টা হাইয়েল টপিক বার করি, আমি মাঝে, মাঝে এই কথাটা বলি, সেটার ভিতরে এটা থাকবে এবং তোমার এক্সামে যে 280 কেসেস তোমরা পাবা অনেকে জানো না। ৭ টা ব্লক থাকবে, 40 কোয়েশ্চেন করে থাকবে তোমার এক্সামে। সো তোমাকে কিন্তু তুমি যদি ভালো স্কোর করতে চাও, লাইক তুমি যদি যদি স্কোর এই বছরটা পর্যন্ত আছে, লাইক তুমি যদি 240 পাইতে চাও, তোমাকে এট লিস্ট প্রতি ব্লকে 34 অ্যারাউন্ড 34 কারেক্ট করতে হয়। ঠিক আছে? ৪০ টার ভিতরে। সো তুমি মেক্সিমাম ২৮০ টার ভিতরে তোমাকে 240 কোয়েশ্চেন কারেক্ট করতে হবে 240 পাওয়ার জন্য। এটা হচ্ছে একটা রাফ এস্টিমেট। হ্যাঁ? ২৮০ টার ভিতরে। সো তুমি যদি প্রতি ব্লকে তোমার টার্গেট থাকে যেন ৫ টার বেশি ভুল না হয়। মানে তোমার একটা ৪০ টা ব্লকে যেন 35 কোয়েশ্চেন এর অ্যান্সার তুমি দিতে পারো। ওকে? সো দেখো তোমার কিন্তু সিভিএস এ হাইয়েস্ট উঠছে 21 একটা ব্লকে। তো সেখানে তোমাকে প্রতিটা ব্লকে, একটা ব্লক না, প্রতিটা ব্লকে 35 কোয়েশ্চেনস কারেক্ট করতে হবে। দ্যাটস নট ইজি। বাট হ্যাভিং সেড দ্যাট ভেরি, ভেরি ডুয়েবল। ওকে? সো তোমরা যেহেতু ফার্স্ট টাইম পড়তেছো এইজন্য তোমার কাছে সবকিছু টাফ লাগবে। এখন তুমি যারা ফিজিওলজি, রেনাল পড়ছো, সিভিএস পড়ছো, তারা যদি সেকেন্ড টাইম ওই সিস্টেমটা পড়ো তাহলে কিন্তু তোমাদের কাছে দেখবা অনেক ইজি লাগবে। এটাই স্বাভাবিক, এটাই রুলস। হ্যাঁ? তো ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, সো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে টেবিলটা আশা করি তোমরা বুঝতে পারছো। মানে ফার্স্ট অ্যাডেনাইলেট সাইক্লেজ যে মেকানিজম, ক্যাম্প যেটাকে বলি, সাইক্লিক ক্যাম্পিস। সেকেন্ড যেটার নাম হচ্ছে ফসফোলাইপিস সি বা আইপি3 ক্যালসিয়াম, সেটা আজকে আমরা পড়বো, হ্যাঁ? ওটাতে আজকে শুরু করবো মেইনলি। আচ্ছা। তো দেখো ফসফোলাইপিস সি মেকানিজম, এখন ফসফোলাইপিস সি মেকানিজম এই যে পাথওয়েটা, এই যে হরমোনের যে মেকানিজম অ্যাকশনটা, এটা কোন কোন হরমোন ফলো করে সেটা তোমাকে আগে সবাইকে সুন্দর মতো একটা চোখটা বলে আসতে হবে, হ্যাঁ? আর যে নিনজা টেকনিকটা আছে সেটা আমি সবার লাস্টে তোমাদেরকে দিয়ে দেবো, আমার নোটস করা আছে। সো ওইটা পরে, আগে শর্টকাট মেথড আগে শিখলে হবে না, কারণ দেয়ার ইজ নো শর্টকাট অফ সাকসেস। আগে তোমাকে ডিটেইলস পড়তে হবে, পরে তুমি শর্টকাট শিখবা। সো এখানে আমার মেইনলি গোনাডোট্রপিন রিলিজিং যে হরমোন আছে, দেন থাইরোট্রপিন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, তিনটাই কিন্তু আমার হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয়, তাই না? এরপর অ্যানজিওটেনসিন 2, এডিএস। দেখো অ্যান্টিডায়োটিক হরমোন যেটা ভি1 রিসেপ্টর, আর ভি2 রিসেপ্টর কিন্তু আমাদের ছিল অ্যাডিনাইলেট সাইক্লোস মেকানিজম। এরপর হচ্ছে অক্সিটোসিন আর হচ্ছে আলফা 1 রিসেপ্টর। ওকে? আলফা রিসেপ্টর মানে কি ভাইয়া? আলফা রিসেপ্টর মানে হচ্ছে অ্যাড্রেনার্জিক যে রিসেপ্টর আছে আমাদের ৪টা, আলফা 1, আলফা 2 এন্ড বিটা 1, বিটা 2। আচ্ছা, যারা আমার সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট আছে, আমার যে সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস ক্লাস আছে ৩টা না ৪টা, তোমরা আমাকে একটু মনে করাই দিও, হ্যাঁ? আমি তোমাদেরকে এই ক্লাসগুলো লিংক দিয়ে দিব, কারণ তোমাদেরকে এই ক্লাসগুলো করতে হবে। কারণ প্রতিটা ক্লাসেই এই সিস্টেমের সাথে ইন্টিগ্রেশন আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের ফসফোলাইপেসি মেকানিজম তাহলে আমরা খুবই ইজিলি এখন বুঝতে পারবো। আমি তোমাদেরকে টেকনিক্যালি পড়াবো। তাহলে দেখো,
ফার্স্ট যে লাইক তুমি চিন্তা করো যে পাথওয়েটা বা মেকানিজমটা কখন ইনঅ্যাক্টিভ হবে। সো যখন আমাদের ফার্স্ট যে ওয়েটা কি, আমাদের ফার্স্ট কন্ডিশন ছিল যে আমার রিসেপ্টরটা, হরমোনের যে রিসেপ্টর, তার সাথে একটা হরমোনসকে বাইন্ড করতে হবে, তাই না? একটা হরমোনকে অবভিয়াসলি বাইন্ড করতে হবে। দেন হরমোন যে রিসেপ্টর কমপ্লেক্স, সেটা আমার জি প্রোটিনকে স্টিমুলেট করবে। এটা হচ্ছে আমাদের কাজ ছিল। সো এখানে দেখো এটা ইনঅ্যাক্টিভ, কারণ এখানে কোনো হরমোন এসে বাইন্ডই করেনি। এই একটা কারণ। দেন ২ নম্বর কারণটা কি? ২ নম্বর কারণটা হচ্ছে যে আমাদের জি প্রোটিন আছে, জি প্রোটিনের ৩ টা সাব ইউনিট আছে তোমরা জানো, আলফা, বিটা এন্ড গামা। তার ভিতরে আলফা যে সাব ইউনিট সেটা ইউজুয়ালি জিটিপির সাথে বাইন্ড করছে। জিটিপি হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম, তোমরা জানো। জিটিপির সাথে বাইন্ড করতে হবে, গুয়ানিসিন ট্রাইফসফেটের সঙ্গে বাইন্ড করতে হবে অ্যাক্টিভ হতে হলে। ওকে? এখন তাহলে চিন্তা করো, তাহলে অ্যাক্টিভ অবস্থায় কি হবে ভাই? অ্যাক্টিভ অবস্থায় যেটা হবে, আমাদের হরমোন বাইন্ড করবে রিসেপ্টরের সাথে। বাইন্ড করলে আমাদের জি প্রোটিন কি স্টিমুলেট করতেছে? জি প্রোটিন, তোমরা জানো যে জি প্রোটিনের ৩ টা সাব ইউনিট, আলফা, বিটা এন্ড গামা। এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো, ভাইয়া আমি এর আগেও বলছি যে জিএস, জিআই আর জিকিউ, হ্যাঁ? সো জিআই মানে মেইনলি ইনহিবিটরি প্রোটিন, এটা মনে রাখবা। আর জিএস এন্ড জিকিউ এই দুইটাই মেইনলি স্টিমুলেটরি প্রোটিন। ঠিক আছে? আমি আবার বলতেছি, জিএস, জিকিউ দুটোই স্টিমুলেটরি প্রোটিন। এন্ড জিএস প্রোটিন আচ্ছা, জিএস প্রোটিন সেটা থেকে অ্যাডেনজাইলেট সাইক্লেজ পাথওয়েতে। আর দেখো, আর হচ্ছে জি কিউ প্রোটিন যেটা, সেটা থেকে ফসফোলাইপেসিন পাথওয়েতে বা ফসফোলাইপেসিন মেকানিজম। ঠিক আছে? এই দুইটা গবলেট করে ফেলবা না, জাস্ট একটু মনে রাখবা জিএস আর জি কিউ দুইটাই কিন্তু স্টিমুলেটরি। আর ইনহিবিটরি হচ্ছে জিআই। তাহলে এখন দেখো জি কিউ যে প্রোটিনটা আছে আমাদের আলফা, বিটা, গামা সাব ইউনিট, তার ভিতরে আমার আলফা যে সাব ইউনিটটা, আলফা সাব ইউনিটে তাহলে যেহেতু জি কিউ প্রোটিন, তাহলে কি হবে বলো? আলফা কিউ হবে। তাহলে আলফা কিউ কি করবে? আমাকে আলফা কিউ জিটিপির সাথে বাইন্ড করবে। আলফা কিউ জিটিপির সাথে বাইন্ড করার পরে আমাদের কি হচ্ছে দেখো, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে জি প্রোটিনটা। এরপরে দেখো, আলফা কিউ যখন জিটিপির সঙ্গে বাইন্ড করবে, তখন আমাদের যে ফসফোলাইপেজ সি সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ফসফোলাইপেজ সি অ্যাক্টিভেট হয়ে গেল, দেন এর পরের কাজটা। আচ্ছা, ফসফোলাইপেজ সি অ্যাক্টিভ হওয়ার পর্যন্ত আমাদের খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা স্টেপই খুব ভালো মতো মনে রাখবা যে জি প্রোটিন অ্যাক্টিভ হলো। জি প্রোটিন অ্যাক্টিভ হওয়ার শর্ত কি? জি প্রোটিন অ্যাক্টিভ হওয়ার শর্ত হচ্ছে আলফার সাথে জিটিপি বাইন্ড করতে হবে। আমি কেন বারবার এগুলো বলতেছি? কারণ তোমাকে এইভাবেই এই প্রশ্নগুলা বা এই জিনিসগুলো চাবে। তুমি যদি এই জিনিসগুলো মনে না রাখো, বেসিক জিনিসটুকু যেহেতু খুবই ইম্পর্টেন্ট, মেকানিজম অ্যাকশন গুলো, তোমার প্রশ্ন সলভ করতে একটু টাফ হবে। হ্যাঁ? আচ্ছা, তারপরে ফসফোলাইপেজ সি যেহেতু স্টিমুলেট করলো, ফসফোলাইপেজ সি স্টিমুলেট করা হলে এর পরের স্টেপ দেখো। আচ্ছা, কোনো প্রবলেম হচ্ছে কি গ্রুপে? কারণ নেটওয়ার্কের সমস্যা? আচ্ছা, নেটওয়ার্কে কি প্রবলেম হচ্ছে? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে স্পষ্ট? পাচ্ছি, প্রবলেম হচ্ছে না। আমাকে দু একজন জানাও তো ঠিক আছে কিনা। আচ্ছা, পাবনায় থাকতেছো তো? পাবনায় এমনি জঘন্য নেটওয়ার্ক, ঠিক আছে? সমস্যা নাই, এরকম সহ্য করতে হবে, কিচ্ছু করার নাই আপু। আচ্ছা, এখন দেখো, এখন যেটা হচ্ছে যে আমাদের যে ফসফোলাইপেজ সি যেটা অ্যাক্টিভেশন হয়েছে, তাই না? ফসফোলাইপেজ সি যেটা অ্যাক্টিভেশন হয়েছে, ওকে, থ্যাংক ইউ। দেখো, ফসফোলাইপেজ সি যেটা অ্যাক্টিভেশন হয়েছে সেটা আমাদের কাজটা কি? ফসফোলাইপেজ সি এর পরে এই স্টেপটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার ফসফোলাইপেজ সি পাথওয়ে পড়াশোনা ডান। ওকে? আচ্ছা, সো একটা সাবস্ট্রেট আছে, সেই সাবস্ট্রেটের নামটা হচ্ছে, অনেকে জানো, ফসফাটিডাইল ইনোসিটল 4,5 ডাইফসফেট, যেটাকে সংক্ষেপে আমরা বলি পিআইপি2। ওকে? পিআইপি2 জিনিসটা কি? সাবস্ট্রেট তো বললাম, এটা ইউজুয়ালি একটা মেমব্রেন ফসফোলিপিড। ওকে? এটা হচ্ছে একটা ইউজুয়ালি একটা মেমব্রেন ফসফোলিপিড। এটা একটা মেমব্রেন ফসফোলিপিড। নামটা কি আমি আবারও বলতেছি, পিআইপি2, তোমার জানার প্রয়োজন নাই পিআইপি2 মানে কি, তাও জাস্ট বলে দিচ্ছি যে ফসফাটিডাইল ইনোসিটল 4,5 ডাইফসফেট। আচ্ছা, মাঝে মাঝে হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আহ, আচ্ছা ওয়েট, কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা আচ্ছা ওইটা আমি দেখি, কানেকশনটা একটু স্টেবল করি। ওয়েট ওয়েট, এক মিনিট ওয়েট করো, আমি কানেকশনটা স্টেবল
আচ্ছা, এখন আমাকে সবাই শুনতে পাচ্ছ কি একটু কাইন্ডলি আমাকে জানাও এখন ওকে কিনা। এখন আই হোপ যে এখন শুনতে পারবা। ওকে, আমি কানেকশনটা একটু চেঞ্জ করলাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, তাহলে যেটা পড়াচ্ছিলাম যে আমাদের যে আবার শুরু করে এখান থেকে, হ্যাঁ ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। সো এই যে ফসফোলাইপেজ যে সি যে এনজাইমটা ছিল, ওকে, তো এটা কাজটা কি? এটা কাজটা হচ্ছে আমাদের যে একটা সাবস্ট্রেট আছে যেটার নাম হচ্ছে মেমব্রেন ফসফোলিপিড, যেটা আরো একটা নাম আছে সেটা হচ্ছে ফসফাটিডাইল ইনোসিটল 4,5 ডাইফসফেট। এই যে একটা সাবস্ট্রেট, এটাকে সে ভাঙবে, ব্রেকডাউন করবে। এখন ব্রেকডাউন করে কিসে কিসে কনভার্ট করবে এইটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ডায়াসাইল গ্লিসারল এন্ড আইপি3, ঠিক আছে। দেখো, তাহলে এই যে আমাদের ফসফোলাইপিড সি এর কাজটা হচ্ছে এই যে দেখো, এই যে হচ্ছে ফসফোলাইপিড সি এর কাজ হচ্ছে, এই যে ফসফোলাইপিড সি থেকে মেইনলি আমি ডায়াসাইল গ্লিসারল এন্ড আইপি3 পাবো, কিন্তু এই কাজটা মেইনলি করবে হচ্ছে পিআইপি2, ঠিক আছে। এই কাজটা মেইনলি করবে হচ্ছে পিআইপি2, দা এর নাম হচ্ছে মেমব্রেন ফসফোলিপিড, ঠিক আছে। আমি আবারও বলতেছি মেমব্রেন ফসফোলিপিড। সো আমি যদি স্টেপটা তোমাদেরকে একটু দেখাই, দেখো যে অ্যাক্টিভিটি ফসফোলিপিড সি ক্যাটালাইজেস দ্য লিবারেশন অফ ডায়াসাইল গ্লিসারল এন্ড আইপি3 ফ্রম পিআইপি2, ওকে। সো এই যে ফসফোলিপিড সি যখনই তোমার অ্যাক্টিভেট হয়ে যাবে, তখনই তুমি পিআইপি2 টা ভেঙে ডায়াসাইল গ্লিসারল এন্ড আইপি3 টা পেয়ে যাবে, ওকে। ডায়াসাইল গ্লিসারল এন্ড আইপি3 টা পেয়ে যাবে। এখন ভাই এটার কাজটা কি? এই দুইটার কাজই সেম, মনে রাখবা, এই দুইটার কাজই সেম। এই দুইটার ফাংশন তোমাকে জানতে হবে, স্টেপ 1 এটাই থাকবে। সেটা কি ভাই? সেটা হচ্ছে দেখো যে আইপি3 এর কজটা হচ্ছে মেইনলি আমাদের যে ক্যালসিয়ামটা ইন্টারসেলুলার স্টোরে থাকে, সেই ইন্টারসেলুলার স্টোর থেকে ক্যালসিয়ামটা, ইন্টারসেলুলার স্টোরটা কোথায়? ক্যালসিয়াম যে আমি বলতেছি ইন্টারসেলুলার স্টোর থেকে রিলিজ হচ্ছে, সেটা কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সার্কোপ্লাজমিক রেটিকুলাম, তোমরা অনেকেই জানো। যে আমাদের আইপি3 কি করবে? আইপি3 আমাদের ক্যালসিয়ামটা ইন্টারসেলুলার যে স্পেস আছে সেখান থেকে নিয়ে আসবে। সেই ইন্টারসেলুলার স্পেসটা কোথায়? সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড সার্কোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। তো ইআর এন্ড এসআর, ইআর আর এসআর থেকে ক্যালসিয়ামটা রিলিজ হবে। এটা কে করবে? আইপি3 করবে। এবং এই যে ক্যালসিয়ামটা রিলিজ হচ্ছে ফ্রম ইআর এন্ড সিআর, ফ্রম ইআর এন্ড এসআর, এটাও ডায়াসাইল গ্লিসারলকে স্টিমুলেট করবে। দেখো দুইটা কাজের, ওকে। এটা ডায়াসাইল গ্লিসারলকে স্টিমুলেট করলে আবার মেইনলি আমার এখান থেকেও ক্যালসিয়ামটা রিলিজ হবে। ক্যালসিয়ামটা রিলিজ হলেই আমার প্রোটিন কাইনেজ সিটা অ্যাক্টিভেট হবে। তো দেখো এখন স্টেপটা দেখো, আইপি3 যে জেনারেশন হচ্ছে causes the release of calcium from sarcoplasmic reticulum and endoplasmic reticulum। আচ্ছা, মেইনলি কাজটা কি? কাজটা হচ্ছে ইন্ট্রাসেলুলার যে ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা বাড়বে। ভাই কেন কেন বাড়তে হবে? কারণ এই যে টুগেদার ক্যালসিয়াম এন্ড ডায়াসাইল গ্লিসারল, এই দুইটা মিলিয়ে আমাদের মেইনলি যে প্রোটিন কাইনেজটা সেটাকে অ্যাক্টিভেট করতে। স্যার প্রোটিন কাইনেজের কাজ থেকে মনে রাখবা, গতদিন আমরা যে পড়ছিলাম প্রোটিন কাইনেজ এ, আজকে পড়তেছি প্রোটিন কাইনেজ সি। যেহেতু এটা ফসফোলাইপিড সি, সো প্রোটিন কাইনেজের নামও সি। সো প্রোটিন কাইনেজ এ অথবা প্রোটিন কাইনেজ সি দুইটারই কাজ একটাই, সেটা হচ্ছে ফসফোরাইলেশন অফ প্রোটিন। আর ফসফোরাইলেশন অফ প্রোটিন যখন হবে, তখনই আবার মেইনলি ফিজিওলজিক্যাল অ্যাকশন সেটা আমার ওই যে স্পেসিফিক যে হরমোনটা সেটা দিতে পারবে, ওকে। সো আমি আরেকবার যদি সামারাইজ করে দিই তোমাদের জন্য, তাহলে ইজি হয়ে যাবে। ওয়েট, তো দেখো, তো হরমোন আমাদের রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করলো। হরমোন রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করার পরে কাজটা কি? হরমোন রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করার পরে কাজটা হচ্ছে আমার এই জায়গায় সুন্দর মতো জি প্রোটিনটাকে স্টিমুলেট করে দেবে। জি প্রোটিনটাকে স্টিমুলেট করলো, ঠিক আছে, বাট জি প্রোটিনটাকে অ্যাক্টিভেট করার জন্য কি করতে হবে? জি প্রোটিনটাকে অ্যাক্টিভেট করার জন্য আমাদের যে জি প্রোটিনের আলফা সাবইউনিট আছে সেটাকে কার সঙ্গে বাইন্ড করতে হবে? গুয়ানোসিন ট্রাইফসফেটের সঙ্গে বাইন্ড করতে হবে। বাইন্ড করার পরে সেটা আমরা কি করবে? জি প্রোটিনটা অ্যাক্টিভেট হলে ফসফোলাইপিড সিটাকে স্টিমুলেট করে দেবো। আর ফসফোলাইপিড যে সি, সেটার মেইন কাজটা কি? সেটার মেইন কাজ হচ্ছে লিবারেশন অফ ডায়াসাইল গ্লিসারল এন্ড আইপি3 ফ্রম পিআইপি2। মানে এই যে পিআইপি2 আমাদের আছে একটা ফসফোলিপিড, ওখান থেকে আমাদের কি পাচ্ছি? আইপি3 পাচ্ছি এন্ড ডায়াসাইল গ্লিসারল পাচ্ছি। কারণ আইপি3 আর ডায়াসাইল গ্লিসারলের কাজ কি? মেইনলি যে কাজটা কি? মেইন যে কাজ সেটা হচ্ছে ক্যালসিয়াম রিলিজ করে প্রোটিন কাইনেজ সিটাকে অ্যাক্টিভেট করা, ঠিক আছে। ডায়াসাইল গ্লিসারল কি করতে পারে? ডিরেক্ট প্রোটিন কাইনেজ সি অ্যাক্টিভেট করতে পারে। আইপি3 কি করবে? ইনডিরেক্ট প্যাথওয়ে। সেটা কেমনে ভাই? সেটা হচ্ছে আইপি3 আমাদের আগে প্রথমে ক্যালসিয়ামটা রিলিজ করবে ইয়ার আর এসআর থেকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে। ওই ক্যালসিয়ামটা বা ডায়াসাইল গ্লিসারলটাকে স্টিমুলেট করবে এবং আলটিমেটলি আমাদের যে প্রোটিন কাইনেজ সি সেটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কারোর মধ্যে ভিডিও অন হয়ে গেছে? অয়ন দাস, তোমার ভিডিওটা অফ করো কাইন্ডলি। তাহলে এখন তোমাদের ফিজিওলজিক যে অ্যাকশন সেটা এখন আমরা পাবো হরমোন, ওকে। তো এটা হচ্ছে ফসফোলাইপিড সি মেকানিজম। তো আমাদের যে মেইন দুটো মেকানিজম, ওটা হচ্ছে অ্যাডেনাইলেট সাইকেল একটা হচ্ছে ফসফোলাইপিড সি। এই দুটো আশা করি তোমাদের ক্লিয়ার। এই দুটো খুব ভালো মতো মনে বুঝতে হবে। আচ্ছা, এরপর আসো, এরপর আমাদের নেক্সট যে মেকানিজমটা আমি একটু ভাগ করে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে গুয়ানাইলেল সাইকেলস, তারপর হচ্ছে টাইরোসিন কাইনেজ। এখন টাইরোসিন কাইনেজের ভিতরে দুইটা পাথ হয়ে আছে, একটা হচ্ছে রিসেপ্টর টাইরোসিন কাইনেজ এন্ড একটা হচ্ছে কি বলতো, যারা পড়ছো তারা জানো, একটা হচ্ছে টাইরোসিন কাইনেজ অ্যাসোসিয়েটেড রিসেপ্টর। তো ভাই আপনি বলতে পারেন ভাইয়া ডিফারেন্সটা কি? একটা হচ্ছে টাইরোসিন কাইনেজ রিসেপ্টর, অ্যাসোসিয়েটেড রিসেপ্টর, ভালো মতো নামটা দেখো। একটা হচ্ছে টাইরোসিন কাইনেজ অ্যাসোসিয়েটেড রিসেপ্টর,
আচ্ছা, একটা হচ্ছে রিসেপ্টর টাইরোসিন কাইনেজ, দুইটা ডিফারেন্ট জিনিস, সেটা আমি তোমাকে এক্সপ্লেন করবো, খুবই ইম্পর্টেন্ট বোঝাটা। তার এইটা টোটালিটাকে আমি বলতেছি টাইরোসিন কাইনেজ পাথওয়েজ। আচ্ছা, দেন আমি আরেকটাকে বলতেছি গুয়ানাইলের সাইক্লেজ পাথওয়েজ। তো আমরা দুইটা পড়ছি আগে, তাই না? দুইটা পড়ছি, এই একটা তিনটা, এই একটা চারটা। আচ্ছা, এরপরে কি আছে ভাই? এরপর আরো একটা আছে, সেটা হচ্ছে স্টেরয়েড হরমোনাল যে মেকানিজমটা। স্টেরয়েড আর থাইরয়েড মেইনলি একই মেকানিজম অফ অ্যাকশন মেইনটেইন করে, সো স্টেরয়েড হরমোনাল মেকানিজমটাকে পড়তে হবে, তাহলে পাঁচটা হচ্ছে। আচ্ছা, এই পাঁচটা পড়লে আমাদের হরমোনাল মেকানিজম অফ অ্যাকশন ডান। আর একটা ছোট মেকানিজম আছে যেটাকে আমরা বলতেছি সেরিন সেরিন কাইনেজ, যেটাও ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 6 নাম্বার। ওকে, তাহলে এটা আমরা সবার লাস্টে পড়বো। তাহলে এখন দেখো, এই যে বাকি যে আমাদের রিসেপ্টর মেকানিজম আছে, সেগুলোকে একসাথে বলা হয় ক্যাটালাইটিক রিসেপ্টর মেকানিজম। ক্যাটালাইটিক রিসেপ্টর মেকানিজম ভাই, কেন ক্যাটালাইটিক রিসেপ্টর বলা হয়? কারণটা হচ্ছে চারটা যে মেকানিজম অ্যাকশন যদি তোমরা পড়ো তাহলে বুঝতে পারবা। তাও যদি তোমাদেরকে আমি এক লাইনে বলি, সেটা হচ্ছে এই যে ক্যাটালাইটিক রিসেপ্টর মেকানিজমের ক্ষেত্রে যেটা হবে, এই রিসেপ্টর গুলা, এই যে রিসেপ্টর এখানে থাকবে, সেই রিসেপ্টর যখন একটা হরমোন সে বাইন্ড করবে, সেটা মেইনলি সেল রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, সেল যে সারফেস রিসেপ্টর সেটার সঙ্গে বাইন্ড করবে। এবং কথাটা হচ্ছে, ওই যে সেল সারফেস যে রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করতেছে, তার আবার কিছু এনজাইমেটিক অ্যাক্টিভিটি থাকবে। ওকে, এটা কোথায় থাকবে? ইন্টারসেলুলার সাইড অফ দা সেল মেমব্রেন। ভাই মানে কি? কিছু বুঝতে পারলাম না, স্বাভাবিক, কিছুই বুঝতে পারবো না, এখন বুঝতে পারবো। আমি একবার পড়াইলাম, এখন ফিগার দেখে ইলাস্ট্রেট করবো, তখন বুঝতে পারবা। সেটা হচ্ছে, দেখো, আমাদের অ্যাডেনাইলের সাইক্লেজ যে ক্ষেত্রে হয়েছে, বা ফসফোলাইপেজ সি মেকানিজম এখানে যা হয়েছে, সেটা হচ্ছে ডিরেক্টলি আমাদের হরমোন রিসেপ্টরের সঙ্গে এসে বাইন্ড করছে, বাইন্ড করে জি প্রোটিনকে অ্যাক্টিভেট করে ফেলছে, কাহিনী শেষ, তাই না? খেলা শেষ। এখন যেটা হবে, হ্যাঁ দেখো, এখন যেটা হবে আমাদের ক্যাটালাইটিক রিসেপ্টর মেকানিজম, সেটা হচ্ছে একটা হরমোনকে আগে এক্সট্রা সেলুলার স্পেসের সাথে বা এক্সট্রা সেলুলার যে সারফেস আছে, সেই সারফেসের সঙ্গে বাইন্ড করতে হবে। সারফেসের সাথে বাইন্ড করলে ভিতরে যে ইন্টারসেলুলার সেল মেমব্রেন আছে সেটা অ্যাক্টিভেট হবে। এরপরে ইন্টারসেলুলার যে স্পেস আছে বা ইন্টারসেলুলার যে সারফেস আছে সেটা অ্যাক্টিভেট হবে। সো মেইনলি আমাদের তিনটা স্তর আছে বা তিনটা ব্যারিয়ার আছে, ঠিক আছে, যেটা আমাদের ফার্স্ট দুইটা মেকানিজমে নাই, এই জন্য এটাকে বলে ক্যাটালাইটিক রিসেপ্টর মেকানিজম। আচ্ছা, তাহলে চলো শুরু করি। ওকে, তো ফার্স্ট হচ্ছে আমরা পড়বো গুয়ানাইলের সাইক্লেজ। তাহলে গুয়ানাইলের সাইক্লেজ যে মেকানিজম অফ অ্যাকশনটা, ভাই এর মাধ্যমে কি কি হরমোন কাজ করে? এর ভিতরে যে হরমোন গুলো কাজ করে, দুইটা মাস্ট মনে রাখতে হবে তোমাদেরকে, একদম ঠোঁটস্থ করে ফেলবা, কোনোভাবে ভুল করা যাবে না। সেটা হচ্ছে এনপি, বিএনপি আর নাইট্রিক অক্সাইড। এএনপি, বিএনপি এন্ড নাইট্রিক অক্সাইড, ঠিক আছে। অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড, নাইট্রিক অক্সাইড এন্ড ব্রেন নাট্রিউরেটিক পেপটাইড। সো এইগুলা হচ্ছে মেইনলি এনপি, বিএনপি, নাইট্রিক অক্সাইড আমাদের গুয়ানাইলের সাইক্লেজ যে পাথওয়ে আছে সেটার মাধ্যমে কাজ করে। সো এখন দেখো ভাই পাথওয়েটা কি? তাহলে পাথওয়েটা খুবই সোজা, এখন তোমরা পারবা, আমি যদি ডেসক্রাইব করে দিই একবার সুন্দর মতো। সেটা হচ্ছে, দেখো, তাহলে সবার আগে যেটা বলছি, যেমন পার্ট কি কি আছে, এখন সারফেসে কি কি থাকবে? একটা হচ্ছে এক্সট্রা সেলুলার ডোমেইন থাকবে। আচ্ছা, দেন কি থাকবে? ইন্টারসেলুলার ডোমেইন থাকবে। তারপরে কি থাকবে? আমাদের এক্সট্রা সেলুলার ডোমেইন। দেখো, এই যে দেখো, ইন্টারসেলুলার ডোমেইন এন্ড সেল মেমব্রেন, ঠিক আছে, তিনটা জিনিস থাকবে। এখন যেটা হবে, আমাদের যে হরমোনটা, লাইক মনে করো অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড। ওকে, সো অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড আসলে কার সাথে বাইন্ড করবে, কোথায় যাবে? সেটা যেখানে যাবে সেটা হচ্ছে যে এক্সট্রা সেলুলার ডোমেইন থাকবে রিসেপ্টরের, মানে যে এক্সট্রা সেলুলার স্পেসটা, দেখো এক্সট্রা সেলুলার যে স্পেস আছে, সেই এক্সট্রা সেলুলার স্পেসে গিয়ে আমাদের এএনপি সবার আগে বাইন্ড করবে। কারণটা কি ভাই? অন্য কোথাও কারণে বাইন্ড করবে না, কারণ এক্সট্রা সেলুলার যে রিসেপ্টর বা এক্সট্রা সেলুলার যে স্পেস, সেখানে আমাদের মেইনলি এএনপি যে হরমোন তার রিসেপ্টরটা স্ট্রে করে বা ওখানে প্রেজেন্ট থাকে, ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখবা। তাহলে এক্সট্রা সেলুলার স্পেসের কাজ হচ্ছে শুধুমাত্র এএনপি তার সঙ্গে বাইন্ড করবে, দ্যাটস ইট, এইটুকু। আর অ্যাক্টিভেশন বা অন্যান্য কাজ কিন্তু কিছুই না, জাস্ট বাইন্ড করা। দেন আমাদের যে ইন্টারসেলুলার ডোমেইন যে থাকবে, রিসেপ্টর যে ইন্টারসেলুলার ডোমেইন, সেটার আমার মেইনলি গুয়ানাইলের যে সাইক্লেজ অ্যাক্টিভিটি থাকবে। ভাই কেমনে থাকবে? তাহলে মনে করো এখন এএনপি যখন বাইন্ড করবে, তখনই আমাদের মেইনলি অ্যাক্টিভেশন হবে গুয়ানাইলের সাইক্লেজ। ওকে, দেন গুয়ানাইলের সাইক্লেজ যখন অ্যাক্টিভেট হয়ে যাবে, আগের মতো, লাইক তুমি যদি এখন চিন্তা করো অ্যাডেনাইলের সাইক্লেজের জায়গায় জাস্ট এখানে গুয়ানাইলের সাইক্লেজ, ওখানে যেরকম কিসে কনভার্ট হয়েছিল তোমার সবাই মনে করে দেখো, এটিপি থেকে সাইক্লিক, আর এখানে কি হবে? জিটিপি থেকে সাইক্লিক জিএমপি, ঠিক আছে। এখন তোমাদেরকে আমি গুগল থেকে ফিগারটা দেখাই দিব, তাহলে তোমাদের জন্য বোঝার জন্য ইজি হয়ে যাবে। বই যেহেতু নাই, তো আমরা তো বইয়ের জন্য ওয়েট করবো না। হ্যাঁ, গুয়ানাইলিক সাইক্লেজ আছে এটা। হুম, তো আমি ফিগার আকার চাইতে তোমাদের গুগলে ফিগার থেকে পাওয়া, তাহলে তোমাদের ইজি হবে। একটা সুন্দর দেখে ফিগার দেখি কোনটা ইজি হবে।
আচ্ছা, এটাই বেস্ট হবে। ওকে, দেখো এই যে আমাদের মনে করো আচ্ছা এটা তো অ্যাডেনাল সাইক্লোস। এই যে দেখো, তো সবার ফোকাস আমি এখানে চাই, আমি আবার বলতেছি সবার ফোকাস আমি এখানে চাই। তো তোমরা সবাই আশা করি ফিগারটা দেখতে পাচ্ছ, আমাকে একটু জানাও তো, পেলে দু একজন জানাও তুমি ফিগারটা দেখতে পাচ্ছ কেন, অনেক সময় তো লোড হতে সময় লাগে, ফিগারটা কি দেখতে পাচ্ছ কেন? ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এখন দেখো তাহলে তোমাদের যে কথাগুলো আমি বলছি সেটা এখন সুন্দর মতো ডেসক্রাইব করে দিই ফিগার দিয়ে। দেখো আমার যে এই যে যে টোটাল যে স্পেস গুলো বা টোটাল যে পার্টটা কি কি আছে, সেটা হচ্ছে একটা এক্সট্রাসেলুলার ডোমেইন আছে খুব সুন্দর, ট্রান্সমেমব্রেন ডোমেইন আছে, আর একটা হচ্ছে ইন্টারসেলুলার যে পোর্শন আছে, এই যে নিচেরটা হচ্ছে ইন্টারসেলুলার পোর্শন, ঠিক আছে? মনে রাখবে এটা হচ্ছে ইন্টারসেলুলার পোর্শন। তাহলে আমার যে এএনপি, মনে করো এএনপি, বিএনপি অথবা নাইট্রিক অক্সাইড, তিনটার কথা তো আমরা জানি যে তাতে এই পাথওয়েতে কাজ করে। সেটা হচ্ছে তাহলে এএনপি, বিএনপি অথবা নাইট্রিক অক্সাইড কি করবে, তার কাজ হচ্ছে শুধুমাত্র সেই এক্সট্রাসেলুলার ডোমেইনে বাইন্ড করবে, দ্যাটস ইট। আমি আবার বলতেছি শুধুমাত্র বাইন্ড করবে। যখনই এক্সট্রাসেলুলার ডোমেইনে এসে বাইন্ড করবে বিএনপি, তখনই আমার যে ট্রান্সমেমব্রেন যে ডোমেইনটা, ট্রান্সমেমব্রেনের নাম কি আর একটা নাম কি, সেটা হচ্ছে ইন্টারমেমব্রেন হতে পারে, সেল মেমব্রেন হতে পারে, তোমার যে কোনো নামে ডাকতে পারো। সেই ডোমেইনটা অ্যাক্টিভ হয়ে গেলে সে আমাদের যে ইন্ট্রাসেলুলার যে ডোমেইনটা আছে সেই ইন্ট্রাসেলুলার ডোমেইনটাকে অ্যাক্টিভেট করে দেবে, ঠিক আছে, বা সিগন্যাল পাঠাবে। ইন্টারসেলুলার যে ডোমেইন সেটাকে যদি সিগন্যাল পাঠাই তাহলে আমাদের সাইক্লিক জিএমপিটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সাইক্লিক জিএমপি যখন অ্যাক্টিভেট হবে তখন কি হবে বলো, সাইক্লিক জিএমপির কাছ থেকে জিটিপি থেকে সাইক্লিক জিএমপি কনভার্সন হবে। আর সাইক্লিক জিএমপি যখন কনভার্সন হবে তখনই আমাদের ফসফোরাইলেশন ডান। ওকে, তার মানে আমাদের পাথওয়েটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো আমি যদি তোমাদেরকে আরো দুই একটা ফিগার দেখাই তাহলে দেখবে, আরো একটা ফিগার দেখাই, প্রয়োজন নাই যদিও, এইটুকু যতটুকু বললাম ততটুকুই মোর দেন ইনাফ, শুধু ইনাফ না, মোর দেন ইনাফ পাথওয়েটা মনে রাখার জন্য। দেখো একই কথা, ঠিক আছে? তো এই যে এনপি, বিএনপি, এখানে মনে করো নাইট্রিক অক্সাইড। সো এক্সট্রাসেলুলার ডোমেইন থাকবে, মেমব্রেনাস ডোমেইন থাকবে, ইন্টারসেলুলার ডোমেইন থাকবে। যখন এনপি, বিএনপি বাইন্ড করবে এক্সট্রাসেলুলার ডোমেইনের সাথে, তখন আমার কি হয়ে যাবে, গুয়ানাইলেট যে সাইক্লেস, গুয়ানাইলেট সাইক্লেসটা কি হয়ে যাবে বলো, অ্যাক্টিভেট হয়ে যাবে। এখানে আমাদের যে মেইন যে এনজাইম সেটার নাম হচ্ছে গুয়ানাইলেট সাইক্লেস। আচ্ছা, এই যে গুয়ানাইলেট সাইক্লেস বা অ্যাডেনাইলেট সাইক্লেস বা ফসফোলাইপেজ সি, তিনটে এনজাইমের কথা বলবো, এটা এগুলোকে কি বলি, এটার নাম আছে বলো তো দেখি। যদি কেউ বলতে পারে তাহলে বলবো যে গতকাল ক্লাসে খুব মনোযোগ দিয়ে করছে। এগুলা কি আসলে, নাম কি এগুলো? চ্যাটে লিখো এগুলো কি আসলে, অ্যাডেনাইলের সাইকেল, গুয়ানাইলের সাইকেল বা ফসফোলাইপেজ সি, এগুলো আসলে কি? কি হলো, প্রমাণ আনসার দিচ্ছে না কেন? আমি কতদিন তো বারবার বলছি যে এগুলো কি আসলে, এগুলোকে কি বলা হয়? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এগুলোকে বলা ইফেক্টর প্রোটিন, নট সেকেন্ড মেসেঞ্জার। এগুলোকে বলা ইফেক্টর প্রোটিন। সেকেন্ড মেসেঞ্জার এখানে কি হচ্ছে, সেকেন্ড মেসেঞ্জার কোনটা? সেকেন্ড মেসেঞ্জার যখন ইফেক্টর প্রোটিন অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে তারপরে তুমি যেটা মেকানিজম অ্যাকশন শুরু হচ্ছে সেটাকে সেকেন্ড মেসেঞ্জার বলি, লাইক আইপি3 সেকেন্ড মেসেঞ্জার, ক্যালসিয়াম সেকেন্ড মেসেঞ্জার, এগুলোকে বলতেছি সেকেন্ড মেসেঞ্জার। সাইক্লিক এমপি সেকেন্ড মেসেঞ্জার, সাইক্লিক জিএমপি সেকেন্ড মেসেঞ্জার, তাই না? নট গুয়ানাইলেট সাইকেল। তো সাইক্লিক এমপি যখন সেকেন্ড মেসেঞ্জার, এখানে হচ্ছে সাইক্লিক জিএমপি সেকেন্ড মেসেঞ্জার। তো এখানে দেখো তুমি, তাহলে আমাদের যে ইফেক্টর প্রোটিন এটা একটা এনজাইম, তাই না? সো গুয়ানাইলেট সাইক্লেস একটা এনজাইম, সো এনজাইমটা একটা ওয়ান টাইপ অফ ইফেক্টর প্রোটিন। তো যখন অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে গুয়ানাইলেট সাইক্লেস, তখন জিটিপি থেকে সাইক্লিক জিএমপি হয়ে গেল। এই সাইক্লিক জিএমপি এখন হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার। ওকে, আর সাইক্লিক জিএমপি যখন অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে তখন আমাদের ফিজিওলজিক যে অ্যাকশন সেগুলো এখন পেয়ে যাচ্ছে। ভাই ফিজিওলজিক অ্যাকশন মানে কি? ইএনপি বিএনপি ফাংশন কি তোমার অবশ্যই জানার কথা। এখন বিএনপি ফাংশন নাট্রিউরেসিস, সবাই জানো। ডাইউরেসিস, নাট্রিউরেসিস মানে কি, ওয়াটার এক্সক্রিশন, সোডিয়াম এক্সক্রিশন। ওকে, ডান। সো এটা নিয়ে টাইম দিব না তোমাদেরকে, আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো। তো এটা ছিল আমাদের গোয়ানাইলের সাইক্লেস পাথওয়ে। ওকে, সো দেখো বইয়ে কিন্তু তোমার এই ফিগারটা নাই, কিন্তু বইয়ে ফিগারটা নাই বলে যে তুমি যে পড়বে না বিষয়টা কিন্তু এরকম না। তো আমি তোমাদেরকে গুগলে সঙ্গে সঙ্গে কিন্তু ইনস্ট্যান্ট পিক দেখাই দিলাম। তো তোমাদের কাজটা হচ্ছে এরকম, তো তুমি যদি দেখো বইয়ে একটা ফিগার নাই, তুমি গুগলে সার্চ করো, প্রবলেম তো নাই, আমি তো বোঝাই দিচ্ছি, তাই না? এখন আসো টাইরোসিন কাইনেস, অল ইম্পর্টেন্ট টাইরোসিন কাইনেস। টাইরোসিন কাইনেস হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তো টাইরোসিন কাইনেস কি ভাই, টাইরোসিন কাইনেস মেকানিজমটা কি? আচ্ছা, টাইরোসিন কাইনেস মেকানিজমটা হচ্ছে, আচ্ছা দেখো তাহলে আমরা এগুলো কি পড়তেছি, এক একটা পাথওয়ে পড়তেছি, তাই না? এগুলোকে কিন্তু আমরা হরমোনাল সিগন্যালিং পাথওয়ে বলি। অনেক সময় তোমরা ইউআরএল লেখা দেখবা যে হরমোনাল সিগন্যালিং পাথওয়ে, হরমোনাল, লিখে এভাবে দেখো, হরমোন হরমোন সিগন্যালিং পাথওয়ে, হরমোন সিগন্যালিং পাথওয়ে। এখন এই হরমোন সিগন্যালিং পাথওয়ে যে বিভিন্ন ক্যাটাগরি আছে, একটা হচ্ছে অ্যাডেনাইলেট সাইক্লেজ, একটা হচ্ছে গুয়ানাইলেট সাইক্লেজ, একটা হচ্ছে ফসফোলাইপেজ সি। এখন আমরা পড়বো রিসেপ্টর টাইরোসিন কাইনেস। ওকে, টাইরোসিন কাইনেস ভিতরে দুই ভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, সেটা পরে পড়বো।
সো টাইরোসিন কাইনেজের কাজটা কি? এটা মেইনলি আমার দুইটা ভাগে ক্যাটাগরিতে আমি ভাগ করতে পারি। খুব ভালো মতো খেয়াল করো। একটা হচ্ছে রিসেপ্টর টাইরোসিন কাইনেজ, একটা হচ্ছে টাইরোসিন কাইনেজ অ্যাসোসিয়েটেড রিসেপ্টর। ভাইয়া দুইটা তো একই শোনাচ্ছে বা একই মনে হচ্ছে নাম দেখে। হ্যাঁ, একই মনে হতে পারে, বাট দুইটা জিনিস সেম না, দুইটা কাজও সেম না। দেখো, একটা হচ্ছে নাম রিসেপ্টর যে ওয়ার্ডটা সেটা আগে আছে, রিসেপ্টর টাইরোসিন কাইনেজ, আর একটা হচ্ছে টাইরোসিন কাইনেজ অ্যাসোসিয়েটেড রিসেপ্টর। তো রিসেপ্টর টাইরোসিন কাইনেজের ডিফারেন্সিয়েট আমি যদি কেমনে করতে চাই, সেটা হচ্ছে রিসেপ্টর টাইরোসিন কাইনেজের একটা ইন্ট্রিনসিক টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি আছে। আমি আবার বলতেছি ইন্ট্রিনসিক। তো ইন্ট্রিনসিক মানে কি? ইন্ট্রিনসিক মানে হচ্ছে ইনহেরেন্ট একটা প্রপার্টি, যেটা যেটা সেলের ভিতরে ইন্ট্রাসেলুলার। ওকে, তো উইথিন দ্য রিসেপ্টর মলিকুল। তো টাইরোসিন কাইনেজের যে টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি আছে সেটা হচ্ছে উইথিন দ্য রিসেপ্টর মলিকুল, ইন্ট্রিনসিক। আর টাইরোসিন কাইনেজ অ্যাসোসিয়েটেড রিসেপ্টর, খেয়াল করো ওয়ার্ডটা, টাইরোসিন কাইনেজ অ্যাসোসিয়েটেড রিসেপ্টর, এর কোনো ইন্ট্রিনসিক টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি নাই। অ্যাসোসিয়েট অ্যাক্টিভিটি আছে যেটা আমরা পড়বো, বাট নট ইন্ট্রিনসিক, ইন্ট্রিনসিক না। ওকে, আচ্ছা, তাহলে এখন আমি অনেকটা পড়াই ফেলছি টাইরোসিন কাইনেজ রিসেপ্টর। সো আগে আমরা একটা একটা করে মুভ করবো। ওকে, দেখো, তো আগে আসো রিসেপ্টর টাইরোসিন কাইনেজ। কি হবে? সবার আগে কি করবে বলো? রিসেপ্টর টাইরোসিন কাইনেজ যে যে রিসেপ্টর টাইরোসিন কাইনেজ পাথওয়েকে কোন কোন হরমোন ফলো করে বা কোন কোন হরমোন মেনে চলে, সেটা হচ্ছে, দেখো আমরা যদি এখন দেখি, আমাদের চলে যায় চারটাতে। এই যে দেখো, টাইরোসিন কাইনেজ মেকানিজম, এর ভিতরে কি কি আছে? ইনসুলিন, ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর 1, গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন। ওকে, সো এর ভিতরে ডিফারেন্সিয়েট করতে হবে আমাদেরকে যে কোনটা টাইরোসিন কাইনেজ রিসেপ্টর আর কোনটা হচ্ছে টাইরোসিন কাইনেজ অ্যাসোসিয়েটেড রিসেপ্টর। হ্যাঁ, তো সেটা আমরা ভাগ করে পড়বো। এখন দেখো, রিসেপ্টর টাইরোসিন কাইনেজ কি বলতেছে? যে হরমোনটা সবার আগে কি করবে? এক্সট্রা সেলুলার যে বাইন্ডিং ডোমেন আছে, সেই এক্সট্রা সেলুলার বাইন্ডিং ডোমেনে এসে সুন্দর মতো বাইন্ড করবে, আগের মতো, ঠিক আগের মতো। আচ্ছা, তাহলে এক্সট্রা সেলুলার বাইন্ডিং ডোমেন আছে, দেন 2 নম্বর বা ভিতরে যে ইনার যে মেমব্রেন, সেটাকে আমরা কি বলি? ইন্ট্রা মেমব্রেন, নট ইন্ট্রা সেলুলার। আমি আবার বলছি, ইন্ট্রা সেলুলার কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? সো ইন্ট্রা মেমব্রেন বলতে পারো অথবা ট্রান্স মেমব্রেন বলতে পারবো। ওকে, হাইড্রোফোবিক ট্রান্স মেমব্রেন ডোমেন বলতে পারো। আর নিচেরটাকে বলতেছি ইন্ট্রাসেলুলার। ওকে, একদমই ইন্ট্রাসেলুলার ডোমেন, ইন্ট্রাসেলুলার ডোমেন দ্যাট কন্টেইনস দ্য টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি। মানে এটা কি? তাহলে এই যে পাথওয়েটাকে, এই যে সিগন্যালিং পাথওয়ে, এটাকে বলতেছি রিসেপ্টর টাইরোসিন কাইনেজ। কেন বলতেছি? কারণ এই যে ইন্ট্রাসেলুলার ডোমেইন আছে, ইন্ট্রাসেলুলার ডোমেইন, তার টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি প্রেজেন্ট থাকে। ওকে, এই জন্য এটাকে বলা হচ্ছে রিসেপ্টর টাইরোসিন কাইনেজ। আর এই যে দেখো, টাইরোসিন কাইনেজ অ্যাসোসিয়েটেড রিসেপ্টর, টাইরোসিন কাইনেজ যে অ্যাসোসিয়েটেড রিসেপ্টর 2 নম্বর যে আমাদের মেকানিজমটা, তার নিজস্ব কোনো ইন্ট্রাসেলুলার ডোমেইনে টাইরোসিন কাইনেজ প্রপার্টি থাকে না। আমি আবার বলতেছি, নিজস্ব কোনো ইন্ট্রিনসিক কোনো টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি থাকে না। এই দেখো লেখা আছে জ্যাক টাইরোসিন কাইনেজ। ওকে, জ্যাক, জ্যাকটা কি? এটা কোনো ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি না। এটা আমি একটু পরে তোমাদেরকে পড়াবো, বুঝতে পারবো। তাহলে দেখো, এখন তাহলে ভাই আমাদের এই যে রিসেপ্টর টাইরোসিন কাইনেজ, এগুলো আসলে কোন কোন হরমোন ফলো করে? এই যে পাথওয়েটা কোন কোন হরমোন ফলো করে? মেইনলি এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর ফলো করে, দেন হচ্ছে নার্ভ গ্রোথ ফ্যাক্টর ফলো করে। এই যে দেখো, আমরা যদি দেখি এখানে বই তোমাদের 2টা এক্সাম্পল দেওয়ার কথা অবশ্যই। সেটা হচ্ছে তোমাদের নার্ভ গ্রোথ ফ্যাক্টর দেওয়া আছে বইয়ে, আর হচ্ছে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর দেওয়া আছে। তো স্টেপ 1 এর জন্য যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর। তোমাকে বলবে যে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর আসলে কোন হরমোন সিগন্যালিং পাথওয়েটা ইউজ করে। ঠিক আছে, তোমাকে খুব ভালো মতো বুঝতে হবে, কিন্তু আবার বলতেছি। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা এখন যেটা পড়বো, মেকানিজমটা কি? তাহলে মেকানিজমটা হচ্ছে যেটা বললাম, যে তাহলে সবার আগে যেটা করবে, হরমোনসটা এসে সুন্দর মতো আমাদের এক্সট্রাসেলুলার যে ডোমেইন আছে সেখানে সে বাইন্ড করবে। ঠিক আছে, আচ্ছা, দেন যখন এক্সট্রাসেলুলার ডোমেইনে এসে হরমোনটা বাইন্ড করবে, তখন আমাদের অটোমেটিক যে ফাংশনটা, অটোমেটিক যে প্রপার্টিটা, সেটা কি হবে? সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে টাইরোসিন কাইনেজ ইন্ট্রিনসিক প্রপার্টি। আমি আবার বলতেছি, টাইরোসিন কাইনেজ ইন্ট্রিনসিক প্রপার্টি। এই যে দেখো, when activated by the hormone ligand, intrinsic the tyrosine kinase phosphorylates itself and other proteins. Okay, so intrinsic যে tyrosine kinase activity থাকতেছে, তার কারণে আমাদের যে ফসফোরাইলেশন শুরু হয়ে যাবে প্রোটিনের। আর সবসময় মনে রাখবে, যখনই ফসফোরাইলেশন শুরু হয়ে যাবে, তার মানে তখনই আমাদের যে ফিজিওলজিক্যাল অ্যাকশন, সেগুলো দেওয়া শুরু হয়ে যাবে। ওকে, ফিজিওলজিক্যাল অ্যাকশন দেওয়া শুরু হয়ে যাবে। আচ্ছা, এই যে এবার আসুন যে এক্সাম্পল গুলো কি কি? এক্সাম্পল হচ্ছে মেইনলি নার্ভ গ্রোথ ফ্যাক্টর আর এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, এটুকু পড়লেই হবে। আচ্ছা, তাহলে এটা কিন্তু মনোমার, মানে এর কোনো সাব ডিভিশন নাই। হ্যাঁ, কোনো সাব ডিভিশন নাই, এইটুকু জানলেই হবে।
এরপরে আমাদের যেটা জানতে হবে যে অ্যানাদার টাইপ অফ রিসেপ্টর টাইরোসিন কাইনেজ ইজ অলরেডি ডাইমার। মানে কি? মানে হচ্ছে আমাদের যে এক্সাম্পল দুইটা পড়লাম, একটা হচ্ছে নার্ভ গ্রোথ ফ্যাক্টর, একটা হচ্ছে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর। এইগুলো হচ্ছে মেইনলি মোনোমারিক টাইপের লাইগ্যান্ড বাইন্ডিং থাকবে। আর ইনসুলিন আর ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, এই যে দুইটা এক্সাম্পল, এটাতে মেইনলি আমাদের ডাইমারিক। এটা মেইনলি হচ্ছে ডাইমার। হ্যাঁ, ডাইমারটা মানে কি? ডাইমারটা মানে কি? মানে ডাইমারটা মানে হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল যখন বাইন্ডিং অফ দ্য লাইগ্যান্ড হবে, তখন ইন্ট্রিনসিক যে প্রপার্টি আছে টাইরোসিন কাইনেজে সেটা অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হবে ঠিক আছে, সে নিজের প্রোটিনটাকে অ্যাক্টিভেট করবে এবং আলটিমেটলি যে আদার যে প্রোটিনস আছে সেগুলোকে অ্যাক্টিভেট করবে। এই জন্য এটাকে বলতেছে ডাইমার। ওকে, ফাংশনটা হচ্ছে ডাবল। সো আমি আবারও একবার তোমাদেরকে বলে দিচ্ছি যে টাইরোসিন যে কাইনেজ, টাইরোসিন কাইনেজ যে রিসেপ্টর আছে, যে পাথওয়েটা বা যে সিগন্যালিং পাথওয়েটা আমরা পড়তেছি, সো এই সিগন্যালিং পাথওয়েতে যেটা হচ্ছে এক্সাম্পল আছে আমাদের দুই টাইপের। একটা হচ্ছে মনে করো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে নার্ভ গ্রোথ ফ্যাক্টর এন্ড এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর। আর দুই নম্বর এক্সাম্পল হচ্ছে ইনসুলিন এন্ড ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। ঠিক আছে? তো নার্ভ গ্রোথ ফ্যাক্টর এন্ড এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর যে রিসেপ্টর আছে তাদের যে ফাংশন সেটা হচ্ছে মেইনলি মোনোমারিক। তাদের যে ফাংশন সেটা হচ্ছে মেইনলি মোনোমারিক। মোনোমারিক মানে হচ্ছে যখন মনে করো এই হরমোনটা বাইন্ড করবে লাইগেন্ডের সাথে এক্সট্রাসেলুলার ডোমেইনে, এক্সট্রাসেলুলার ডোমেইনে যখন বাইন্ড করতেছে তখন যেটা করবে তারা নিজেদেরকে নিজেদেরকে তো মেইনলি তার কাজই হচ্ছে নিজেদেরকে অ্যাক্টিভেট করা, নিজেদের যে প্রোটিনটা সেটাকে ফসফোরাইলেশন করা। ওকে, নিজেদেরকে ফসফোরাইলেশন করা। এখন সেটা যদি কোনো কারণে ডাইমাইরাইজেশন হতে পারে, রিসেপ্টর যদি নিজের নিজের অ্যাকোয়ার্ড কোনো অ্যাবিলিটির জন্য ডাইমাইরাইজেশন করতে পারে, সেক্ষেত্রে সে আদার প্রোটিন গুলোকে ফসফোরাইলেশন করতে পারবে। ওকে, আর ইনসুলিন এন্ড ইনসুলিন যে লাইক গ্রোথ ফ্যাক্টর যে জিনিসটা আছে, যে দুটো রিসেপ্টর আছে, সেটা হচ্ছে তুমি যখন লাইগেন্ডের সাথে বাইন্ড ডিরেক্ট করবে, মানে যখনই আমাদের হরমোনটা লাইক মনে করি ইনসুলিনটা এক্সট্রাসেলুলার যে ডোমেইন আছে সেটাকে যখনই বাইন্ড করবে তখনই অটোমেটিক্যালি সেটা ডাইমারাইজেশন হয়ে যাবে, মানে ডাইমার হয়ে সেটাকে অ্যাক্টিভেট করবে। ওকে, তো আমি যদি আরেকবার তোমাদেরকে বলি, এটা হচ্ছে কমপ্লিকেটেড করার কিছু নাই, খুবই সোজা জিনিস। দেখো যে এই যে নার্ভ গ্রোথ ফ্যাক্টর, ওকে, সো নার্ভ গ্রোথ ফ্যাক্টর হচ্ছে ইন্টেন্সিক্যালি সেটা হচ্ছে মোনোমার। এটা যখন অ্যাক্টিভেট করবে টাইরোসিন কাইনেজকে তখন সেটা ডাইমারাইজেশন হতে পারে। আর ডাইমারাইজেশন যখন হবে তখন সে নিজের প্রোটিনকে অ্যাক্টিভেট করবে প্লাস আদার প্রোটিনসকে অ্যাক্টিভেট করবে। আর যখন ইনসুলিন এন্ড ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিন এন্ড ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, এই দুটা গ্রোথ ফ্যাক্টর নিজে হচ্ছে মেইনলি ডাইমারিক ক্যারেক্টারিস্টিক শো করে। তারা অবশ্যই এবং অবশ্যই অলওয়েজ নিজের প্রোটিনকে ফসফোরাইলেট করবে প্লাস আদার যে প্রোটিন আছে সেগুলোকে ফসফোরাইলেট করবে। ঠিক আছে, এটা হচ্ছে দ্যাটস ইট। ওকে, সো তোমার এখান থেকে কি জানতে হবে, ইনফরমেশন কি কি জানতে হবে? হ্যাঁ, সেটা হচ্ছে তুমি রিসেপ্টর টাইরোসিন কাইনেজের এক্সাম্পল দুটো জানবা। সেটা হচ্ছে কি কি? সেটা হচ্ছে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, নার্ভ গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিন, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। আর কিছু লাগবে না, এইটুকু জানলেই হবে। এবং একটা জিনিস জানবা সেটা হচ্ছে রিসেপ্টর টাইরোসিন কাইনেজ পাথওয়েতে আমাদের টাইরোসিন কাইনেজের ইন্ট্রিনসিক অ্যাবিলিটি থাকে। ওকে, বা ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি থাকে। আচ্ছা, এখন আসো তাহলে টাইরোসিন কাইনেজ অ্যাসোসিয়েটেড রিসেপ্টর, টাইরোসিন কাইনেজ অ্যাসোসিয়েটেড রিসেপ্টরটা কি, বা টাইরোসিন কাইনেজ অ্যাসোসিয়েটেড রিসেপ্টর থেকে আসলে কোন কোন হরমোন ফলো করে, এই সিগন্যালিং পাথওয়েটাকে কোন কোন হরমোন ফলো করে? সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমাদের গ্রোথ হরমোন, দুই নম্বর হচ্ছে প্রোল্যাক্টিন। হ্যাঁ, গ্রোথ হরমোন এবং প্রোল্যাক্টিন এই দুইটা হরমোন আমাদের মেইনলি যে রিসেপ্টর টাইরোসিন কাইনেজ, না সরি, টাইরোসিন কাইনেজ অ্যাসোসিয়েটেড রিসেপ্টর পাথওয়েটা ফলো করে। ঠিক আছে, তো এটা এখন দেখো, এখন একটু বুঝতে হবে এটার মেকানিজমটা কি বা কতটুকু পড়বো। সেটা খুবই সোজা, কিন্তু আমি যতটুকু যে তিনটা বা চারটা লাইন যে ফোকাস করবো, তোমার জাস্ট ওই তিনটা চারটা লাইন যদি মনে রাখতে পারো তাহলে তোমার সব প্রশ্ন সলভ করতে পারবে। তাহলে সেটা যেটা বললাম, গ্রোথ হরমোন রিসেপ্টর এন্ড প্রোল্যাক্টিন রিসেপ্টর মেইনলি দুইটা। এখন স্বাভাবিকভাবেই আমাদের যে এই যে মেকানিজম বা এই যে প্যাথওয়ে, তার একটা কি থাকবে সবাই জানো তোমরা, এক্সট্রাসেলুলার ডোমেইন থাকবে। এক্সট্রাসেলুলার ডোমেইনের পরে কি থাকবে? একটা ট্রান্সমেমব্রেন ডোমেইন থাকবে যেটা ইউজুয়ালি হাইড্রোফোবিক। ঠিক আছে, আর একটা কি ডোমেইন থাকবে? ইন্টারসেলুলার ডোমেইন থাকবে। এই পর্যন্ত সবকিছু সেম। এখন দেখো কথাটা যে আনলাইক দ্য রিসেপ্টর টাইরোসিন কাইনেজ, ইন্ট্রাসেলুলার ডোমেইন ডাজ নট হ্যাভ টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি। কথাটা খুব ভালো মতো খেয়াল করবা, যেটা তুমি ফোকাস করতে চাচ্ছি যে আনলাইক দ্য রিসেপ্টর টাইরোসিন কাইনেজ, মানে রিসেপ্টর টাইরোসিন কাইনেজ সিগন্যালিং পাথওয়েতে, রিসেপ্টর টাইরোসিন কাইনেজ সিগন্যালিং পাথওয়েতে ইন্টেন্সিং টাইরোজিন যে ইফেক্টটা ছিল, অ্যাক্টিভিটি ছিল, সেটা প্রেজেন্ট ছিল। ওকে, কোথায় ছিল? ইন্টারসেলুলার ডোমেইন। বাট এই টাইরোসিন কাইনেজ অ্যাসোসিয়েটেড যে রিসেপ্টর পাথওয়ে, এখানে আমাদের যে ইন্টারসেলুলার ডোমেইন থাকবে তার কোনো টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি থাকবে না। ওকে, আচ্ছা, সেখানে কি থাকবে? সেখানে একটা আমার স্পেশাল প্রোটিন থাকে। টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটির পরিবর্তে, আমি আবারও বলতেছি, টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটির পরিবর্তে একটা প্রোটিন প্রেজেন্ট থাকে যেটার নাম হচ্ছে জ্যাক। ওকে, যেটার নাম হচ্ছে জ্যাক।
জ্যাক মানে কি ভাইয়া? জ্যাক মানে হচ্ছে জেনাস ফ্যামিলি অফ রিসেপ্টর অ্যাসোসিয়েটেড টাইরোসিন কাইনেজ অর জাস্ট অ্যানাদার কাইনেজ। দেখছো? খুব সুন্দর। জ্যাক মনে রাখবা। জ্যাক জাস্ট অ্যানাদার কাইনেজ এক্সেপ্ট টাইরোসিন কাইনেজ। আমি আবারও বলতেছি জ্যাক, জ্যাক। ওকে? খুবই ইম্পর্টেন্ট এইটুকু বোঝাটা জ্যাক। জাস্ট আনাদার কাইনেজ এক্সেপ্ট টাইরোসিন কাইনেজ। টাইরোসিন কাইনেজ তো না। তাহলে কিছু তো লাগবে ভাইয়া, তাই না? কিছু তো লাগে অ্যাক্টিভেট হতে। সেটা কি লাগবে? সেটা হচ্ছে জ্যাক লাগবে। এইটুকু তো বুঝতে পারছো যে আমাদের জ্যাক প্রেজেন্ট থাকবে, টাইরোসিন কাইনেজের পরিবর্তে জ্যাক প্রেজেন্ট থাকবে। এখন কি হবে ভাই? এখন যেটা হবে, তাহলে মনে করো আমাদের গ্রোথ হরমোন বাইন্ড করবে এক্সট্রাসেলুলার ডোমেইনে। বাইন্ড করার পরে কি হয়ে যাবে? রিসেপ্টরটা ডাইমারাইজেশন হবে। ওকে? আর ডাইমারাইজেশন হওয়ার পরে আমাদের এইবার এসে টাইরোসিন কাইনেজটা অ্যাক্টিভেশন হবে এবং সাথে সাথে আমাদের জ্যাক প্রোটিনটাও অ্যাক্টিভেশন হবে। ঠিক আছে? তাহলে যে অ্যাসোসিয়েটেড যে টাইরোসিন কাইনেজ কি করবে? ফসফোরাইলেশন করবে, স্বাভাবিক। কাজই তো কি? ফসফোরাইলেশন। জ্যাকটা যখনই অ্যাক্টিভেট হয়ে যাবে তখনই আমাদের ফসফোরাইলেশন শুরু হয়ে যাবে। ওকে? আচ্ছা। দেন জ্যাক আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে আমাদের স্ট্যাট কে স্টিমুলেট করবে। কাকে স্টিমুলেট করবে? স্ট্যাট কে। সো স্ট্যাট জিনিসটা কি? স্ট্যাট হচ্ছে সিগন্যাল ট্রান্সডিউসার্স এন্ড অ্যাক্টিভেটরস অফ ট্রান্সক্রিপশন। ওকে? এই জ্যাক যখন স্ট্যাট ফ্যামিলিটাকে স্টিমুলেট করবে বা টার্গেট করবে, তখন আমাদের মেসেঞ্জার আরএনএ ট্রান্সক্রিপশন হবে এবং আলটিমেটলি নতুন প্রোটিন সিনথেসিস হয়ে হারমোনাল ফিজিওলজিক অ্যাকশনকে অ্যাক্টিভেট করবে। So আমি জানি তোমাদের একটু টাফ লাগতেছে, পাথওয়েগুলা আসলে একটু বোরিং পড়া, বাট আমি তোমাদেরকে ইজি করার চেষ্টা করবো। হ্যাঁ, আরো একবার রিভাইজ করে দিব। সো আমি যদি এখন তোমাদেরকে আমি নিজের মতো করে তোমাদের একটু ডেসক্রাইব করি যে আমাদের যে দুইটা পাথওয়ে আছে, একটা হচ্ছে টাইরোসিন কাইনেজ পাথওয়ে, একটা হচ্ছে টাইরোসিন রিসেপ্টর টাইরোসিন কাইনেজ, একটা হচ্ছে রিসেপ্টর টাইরোসিন কাইনেজ। হ্যাঁ, আর একটা হচ্ছে রিসেপ্টর টাইরোসিন কাইনেজ অ্যাসোসিয়েটেড পাথওয়ে। হ্যাঁ, এই দুইটা জিনিস। তো এক্ষেত্রে দেখো, তোমরা যেটা মনে রাখবা, খুবই সুন্দর পাথওয়ে, কোনো ভেজাল নাই। জাস্ট ইনসুলিন লাইক ওয়ান গ্রোথ ফ্যাক্টর, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, নার্ভ গ্রোথ ফ্যাক্টর। আমি তোমাদেরকে যদি লিখে দিই, নার্ভ গ্রোথ ফ্যাক্টর, দেন ইপিডিএফ, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, তাই না? আচ্ছা, এরপরে কি আছে বলো তো দেখি। এরপরে হচ্ছে ইনসুলিন আছে। এরপরে আছে আইজিএফ, মানে হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1। হ্যাঁ, তো আমি এখন তোমাদেরকে নিজের মতো ডেমনস্ট্রেট করতেছি, যেন বইয়ের পাশাপাশি বই থেকে পড়লে যেটা হয় আর কি, যে তোমার বই পড়ার সময় পরিচিত লাগে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। হ্যাঁ, আর বইতে সবকিছু টাফ করে লাগতে থাকে। এখন আমি তোমাকে একবার রিভাইজ করে দেবো, এখন তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবো আরো ভালো মতো। তো এখন আসলে আমাদের ফার্স্ট যে পাথওয়েটা, রিসেপ্টর টাইরোসিন কাইনেজ পাথওয়ে, নার্ভ গ্রোথ ফ্যাক্টর, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিন আর আইজিএফ। তো এটা যেটা করবে, মনে করো যে কোনো একটা হরমোন তুমি নাও। যে কোনো একটা হরমোন তুমি নাও। তো কি হরমোন নিয়ে চাচ্ছ তুমি? মনে করো ইনসুলিন নিয়ে চাচ্ছ। ইনসুলিন যদি এখন তুমি নাও, মনে করো ইনসুলিন না, তুমি আইজিএফ নাও। ঠিক আছে? ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 নিলা, যেটা একটা নিলেই হবে, নিলে। এখন তাহলে এই যে হরমোনটা আমাদের কি করবে? এক্সট্রা সেলুলার ডোমেন, এটা কি বলো? এটা হচ্ছে এক্সট্রা সেলুলার ডোমেন, তাই না? এক্সট্রা সেলুলার ডোমেন এসে বাইন্ড করবে। ওকে? এক্সট্রাসেলুলার ডোমেইনে যখন বাইন্ড করবে, সে তখন কি করবে? ট্রান্সমেমব্রেন যে আমাদের ডোমেইনটা থাকবে তাকে সিগন্যাল পাঠাবে। তাকে সিগন্যাল পাঠালে যেটা হবে, যে আমাদের ইন্ট্রাসেলুলার যে ডোমেইনটা আছে নিচে সবার, সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন ইন্ট্রাসেলুলার ডোমেইনে আমাদের প্রেজেন্ট থাকবে কে? এই যে আমাদের টাইরোসিন কাইনেজ ভাইয়া। টাইরোসিন কাইনেজ ভাই এখানে বসে আছে। ঠিক আছে? এই যে টাইরোসিন কাইনেজ ভাইয়াকে যখন স্টিমুলেট করলো, টাইরোসিন কাইনেজ ভাই অ্যাক্টিভেট হয়ে যাবে। আর টাইরোসিন কাইনেজ যদি অ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে আমাদের কি হবে এখন? ফসফোরাইলেশন অফ প্রোটিন। ওকে? দেন অ্যাকশন, ফিজিওলজিক্যাল অ্যাকশন, ডান। খুবই সোজা না? ওকে, তো খুবই সোজা। তোমাদের মনোমার ডাইমার যদি একটু প্যাচ লেগে যায়, তো তোমাদের ওগুলা মনে না রাখলেও চলবে। ওগুলা হচ্ছে মলিকুলার লেভেলের কথাবার্তা, বাট তোমাদের যতটুকু জানতে হবে সেটা হচ্ছে এই প্যাথে। আমি যেটুকু বললাম, এই কথাটুকু যদি মনে রাখতে পারো, মানে পাথওয়েটা কেমনে কাজ করতেছে প্লাস হরমোনের এক্সাম্পল গুলা কি, এইটা যদি মনে রাখতে পারো, কারণ আলটিমেটলি এক্সামের আগের দিন তোমার এগুলাই মনে থাকবে, ডিটেলস মনে থাকে না, তাহলেই হবে। বাট ডিটেল তো শিখতে হবে, তাই না? তো এইটা হচ্ছে আমাদের রিসেপ্টর টাইরোসিন কাইনেজ পাথওয়ে। তাহলে এখন ভাই আমি ওটা কেমন তোমাদেরকে সোজা করে দিব, ওটা এবার সোজা তোমাদেরকে পড়াই দিই। সেটা হচ্ছে এই পাথরটাতে আমরা কি দিব? যে রিসেপ্টর টাইরোসিন কাইনেজ অ্যাসোসিয়েটেড রিসেপ্টর, তাই না? আর যেটাই থাকুক না, তুমি যে কোনো একটা নাম দিতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। সো আমাদের মেইন যে ফোকাস, সেটা কি ভাই? এটা কাজ করবে কেন? কাজ করবে হচ্ছে, তাহলে এখন মনে করো আমাদের, তাহলে এই যে রিসেপ্টর অ্যাসোসিয়েটেড কাইনেজ, রিসেপ্টর অ্যাসোসিয়েটেড কাইনেজ, আমি আর এ কে নাম দিই, তাই না? রিসেপ্টর অ্যাসোসিয়েটেড কাইনেজ, আগেরটা ছিল রিসেপ্টর টাইরোসিন কাইনেজ, আর একটা হচ্ছে রিসেপ্টর অ্যাসোসিয়েটেড কাইনেজ। তো এখন দেখো, মনে করো তোমার যে হরমোন আছে, কুই হরমোন, গ্রোথ হরমোন। তো গ্রোথ হরমোন সুন্দর মতো আসবে, এসে
এই যে আমাদের যে এক্সট্রাসেলুলার যে ডোমেইন আছে, এক্সট্রাসেলুলার যে ডোমেইন আছে তার সাথে বাইন্ড করবে। ওকে? এক্সট্রাসেলুলার যে ডোমেইন আছে তার সঙ্গে বাইন্ড করলো। সে কাকে সিগন্যাল পাঠাবে? ট্রান্সমেমব্রেন ডোমেইনকে সিগন্যাল পাঠাবে। ওকে। সে কাকে সিগন্যাল পাঠাবে? ইন্টারসেলুলার মেমব্রেনকে সিগন্যাল পাঠাবে। এখন কথা হচ্ছে ইন্টারসেলুলার ডোমেইনে তোমার টাইরোসিন কাইনেজ নাই। টিকা ইজ অ্যাবসেন্ট। তাহলে কি হবে ভাইয়া? তাহলে যেটা হবে আমাদের জাস্ট অ্যানাদার কাইনেজ প্রেজেন্ট আছে। কে? জ্যাক ভাইয়া প্রেজেন্ট আছে। জাস্ট অ্যানাদার কাইনেজ। তাহলে জ্যাক ভাইয়ের কাজটা কি? তো জ্যাক ভাইয়া তো একটা কাইনেজ, তাই না? আমাদের কি দরকার বলো তো? কাইনেজ দরকার। ফসফেট প্রোটিন ফসফোরিলেশনের জন্য আমাদের কি দরকার? সবসময় মনে রাখবা। প্রোটিন ফসফোরিলেশনের জন্য আমাদের কাইনেজ দরকার। সেটা প্রোটিন কাইনেজ এ হোক, প্রোটিন কাইনেজ সি হোক, টাইরোসিন কাইনেজ হোক, জ্যাক হোক। ওকে? তাহলে জ্যাক ভাইয়ের যেটা কাজ সেটা হচ্ছে জ্যাক ভাই এখন নিজে অ্যাক্টিভেট হয়ে যাবে। নিজে যখন জ্যাক অ্যাক্টিভেট হয়ে যাবে সে কি করবে? আরেকটা গ্রুপ অফ প্রোটিনকে সে টার্গেট করবে। সেই গ্রুপ অফ প্রোটিনকে আমরা কি বলি? স্ট্যাট বলি। তাহলে জ্যাকও কিন্তু একটা কাইনেজ, তো এটাও একটা প্রোটিন। আর স্ট্যাট হচ্ছে আলাদা একটা গ্রুপের প্রোটিন বা আলাদা ফ্যামিলির একটা প্রোটিন। তাহলে এই পাথওয়েটাকে আমরা বলি কি জানো? ওয়ার্ল্ডে পড়বা জ্যাক স্ট্যাট। এই পাথওয়েটাকে আমরা বলি জ্যাক স্ট্যাট। রিসেপ্টর অ্যাসোসিয়েটেড কাইনেজ, এই পাথওয়ে আরেকটা নাম হচ্ছে জ্যাক স্ট্যাট। তাহলে দেখো, মানে যে স্ট্যাট যে ভাইয়া আছে, স্ট্যাট ভাইয়াটার নাম কি দেখো? সিগন্যাল ট্রান্সডিউসার্স এন্ড অ্যাক্টিভেটরস অফ ট্রান্সক্রিপশন। সিগন্যাল ট্রান্সডিউসার্স এন্ড অ্যাক্টিভেটরস অফ ট্রান্সক্রিপশন। আমি আবারও বলতেছি, সিগন্যাল ট্রান্সডিউসার্স এন্ড অ্যাক্টিভেটর অফ ট্রান্সক্রিপ্টর। সো এই যে স্ট্যাট ভাইয়া, জ্যাক স্ট্যাট মিলে আমাদের আলটিমেটলি কি করবে এখন বলো তো দেখি? ফসফোরাইলেশন করবে। তো জ্যাক যখন স্ট্যাট কি স্টিমুলেট করলো, টার্গেট করলো, তখন ফসফোরাইলেশন শুরু হয়ে যাবে। আর ফসফোরাইলেশন শুরু হয়ে যাওয়া মানে আমাদের ফিজিওলজিক্যাল অ্যাকশন। ওকে? ডান। তো এখন এই পাথওয়েতে কি ইউজুয়ালি কে কাজ করে? এই পাথওয়েতে ইউজুয়ালি কাজ করে হচ্ছে আমাদের গ্রোথ হরমোন এন্ড হচ্ছে আমাদের প্রোল্যাকটিন। ওকে? গ্রোথ হরমোন এন্ড প্রোল্যাকটিন মেইনলি এই দুটো হরমোন আমাদের এই পাথওয়েতে কাজ করে। আচ্ছা, সো এই পর্যন্ত জানলেই হবে। এখন তোমরা আশা করি বুঝতে পারছো আমাদের টাইরোসিন কাইনেজ অ্যাসোসিয়েটেড রিসেপ্টর, দেন হচ্ছে রিসেপ্টর টাইরোসিন কাইনেজ, আর হচ্ছে গোয়ানাইলেট সাইক্লেজ। হ্যাঁ, এই তিনটা পাথওয়ে আশা করি বুঝতে পারছো। আর ফসফোলাইপিড সিস আমাদের চারটা পাথওয়ে কিন্তু পড়া ডান। সো আমরা এখন স্টেরয়েডটা থিওনিন সেরিন কাইনেজ সোজাভাবে পড়বো। তাহলে আমাদের মেকানিজম অফ অ্যাকশন ডান। আমি 2 মিনিট তোমাদেরকে একটু ব্রেক দিলাম। হ্যাঁ, যেহেতু কঠিন জিনিস পড়লা, কঠিন টপিক পড়লা, তো একটু ব্রেনকে 2 মিনিট রেস্ট দেওয়ার প্রয়োজন আছে। সো তোমাকে বুঝতে পারছো? আমাকে একটু বলো, তোমাকে বুঝতে পারছো পাথওয়ে চারটা? আচ্ছা, ওকে। সো তোমরা একটু 1 মিনিটের ব্রেক দিলাম। হ্যাঁ, 1 মিনিট পরে আবার আমার নেক্সট শুরু করবো।
আচ্ছা, সো আই হোপ শুনতে পাচ্ছ তোমরা। সো তোমাদেরকে আরেকটা টাফ, একটু টাফ ঠিক না, একটা পাথওয়ে আছে যেটা আমাদের ফার্স্ট এইডে নাই বা অন্য কোথাও নাই, যে পাথওয়েটা স্টেপ এর জন্য দরকার। সো গুগলের টেবিলটা আছে আই হোপ। হুম হুম হুম। আচ্ছা, সো এই পাথওয়ে টেবিলটা আমি গুগলে খুঁজে পাচ্ছি না, সো তোমাদেরকে আমি এটা হুম, পরে পড়াবো। হ্যাঁ, এটা হচ্ছে নেক্সট দিন হয়তো পড়াবো, কারণ এই পাথওয়েটা আমি একটু তোমাদেরকে আরো ডিটেলস পড়াতে চাই এবং একটু সোজা করে বলতে চাই। টেবিল দুইটা আছে, টেবিল ইউএল এর দুটো টেবিল আমি দেখি কালেক্ট করতে পারি কিনা। হুম, আচ্ছা, চলো। সো আমরা এই যে পাথওয়েটা সেরিনথিওনিন কাইনেজ, এটার একটা নাম আছে র্যাসম্যাপ। হ্যাঁ, সো অনেকগুলো পাথওয়ে আছে, তো কনফিউজ হওয়ার কিছু নাই। আমাদের পাথওয়ে গুলো আমি স্কিপ করতে পারবো না, এগুলো অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি। সো তোমাদের জন্য ইউএল করতে গিয়ে কোনো প্রবলেম ফেস না করতে হয়, ডিফিকাল্টি ফেস না করতে হয়, আমি এই জন্য চাচ্ছি যে এক্সট্রা যে জিনিসগুলো আমাদের লিন্ডাতে নাই, ফার্স্ট এডে নাই বা ব্ল্যাক বুকে নাই, এগুলোর জন্য তোমাদের মিস না হয় বা তোমরা যেন পড়তে গিয়ে কোনো ডিফিকাল্টি ফেস না করো। হ্যাঁ, সো আমাদের যে পাথওয়েটা আমরা এখান থেকে পড়লাম, গোয়ানাইলেট সাইক্লেস, গোয়ানাইলেট সাইক্লেস, টাইরোসিন কাইনেজ, এইটাতে আশা করি কারো প্রশ্ন নেই। তো আমাদের যে পাথওয়েটা বাকি থাকলো এখানে সেরিন থিওনিন কাইনেজ, এটার নাম হচ্ছে সেরিন থিওনিন কাইনেজ অথবা র্যাস ম্যাপ কাইনেজ বলা হয়, র্যাস ম্যাপ কাইনেজ। এর খুব দুইটা সুন্দর ইলাস্ট্রেশন আছে। তো ইলাস্ট্রেশনটা আমি দেখি তোমাদের আজকে হয়তো ক্লাসের শেষে আর একটা যে ব্রেক দিবো 2 মিনিটে, তখন যদি টেবিলটা খুঁজে পাই, তো তখন আর একবার টেবিল খুঁজবো। হ্যাঁ, তো আপাতত এই পাথওয়েটা আমি রেখে দিই, এটা আজকে আয়তা শেষে পড়াবো অথবা আগামীকাল ফার্স্ট ক্লাসে পড়াবো। এখন আসুন, লাস্ট যে পাথওয়েটা আছে আমাদের বাকি, সেটা আমরা একটু আগে করি। হ্যাঁ, স্টেরয়েড। এটাও খুব বেশি ইম্পর্টেন্ট। স্টেরয়েড পাথওয়েটা আমাদের স্টেপ ওয়ানে থাকে, তুমি এক্সামে অবশ্যই পাবা, অবশ্যই পাবা। তো দেখো, স্টেরয়েড এন্ড থাইরয়েড হরমোন মেকানিজম, তো দুইটা আমরা একসঙ্গে পড়বো, কারণটা হচ্ছে আমাদের স্টেরয়েড হরমোন এন্ড থাইরয়েড হরমোন মেইনলি দুইটা হরমোনই আমাদের একই মেকানিজম অফ অ্যাকশন ফলো করে। ওকে, তো কিছু ডিফারেন্স আছে, কিছু ডিফারেন্স হবে, সেই ডিফারেন্স তো আমি অবশ্যই, আমরা অবশ্যই পড়বো, বাট একদমই বেসিক যে জিনিসগুলো সেগুলো মোটামুটি সেম। তো সেগুলো কি, ফার্স্ট অফ অল যদি তোমরা চিন্তা করো, দেখো, সেটা হচ্ছে স্টেরয়েড এন্ড থাইরয়েড হরমোনস গুলো আমাদের মেইনলি সেম মেকানিজম অফ অ্যাকশন, যেটা বললাম। ইন কন্ট্রাস্ট টু অ্যাডেনাইলেজ এন্ড ফসফোলাইপেজ সি যে মেকানিজম আছে, যেটা আমাদের ইউজুয়ালি কোন হরমোন গুলো ফলো করে, পেপটাইড হরমোন অথবা প্রোটিন হরমোন, এগুলো ফলো করে, এবং এগুলা কাকে ইনভলভ করে, মেইনলি সেল মেমব্রেন রিসেপ্টরটাকে ইনভলভ করে, একটা ইফেক্টর প্রোটিনটাকে অ্যাক্টিভেট করে, একটা ইন্টারসেলুলার যে সেকেন্ড মেসেঞ্জার সেটা জেনারেশন হয়, সবই তোমরা পড়লাম, তাই না? বাট বিষয়টা হচ্ছে স্টেরয়েড হরমোন থাইরয়েড যে হরমোন মেকানিজম, তারা কিন্তু ইউজুয়াল পাথওয়ে ফলো করে না, এই জন্য তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। তারা যে পাথওয়েটা ফলো করে, তারা হচ্ছে মেইনলি সাইটোপ্লাজমিক ও নিউক্লিয়ার যে রিসেপ্টর আছে সেগুলোকে বাইন্ড করে, সাইটোপ্লাজমিক অথবা নিউক্লিয়ার যে রিসেপ্টর আছে সেলের, সেগুলোকে বাইন্ড করে এবং ডিরেক্টলি ডিএনএ ট্রান্সক্রিপশনটাকে ইনিশিয়েট করে। ফলে ট্রান্সক্রিপশনটাকে ইনিশিয়েট করে ট্রান্সলেশনও শেষ হবে এবং একটি সময় এসে নিউ প্রোটিন সিনথেসিস হবে। ঠিক আছে, তাহলে দেখো, আমাদের যে পেপটাইড হরমোন বা প্রোটিন হরমোন ছিল, সেগুলা কিন্তু খুব দ্রুত, মানে মেকানিজম অ্যাকশনটা খুব র‍্যাপিড ছিল, যেহেতু তারা একটা ইফেক্টর এনজাইম অ্যাক্টিভেট করতেছে, ফসফোরাইলেশন করতেছে প্রোটিনের, তাই না? বাট এক্ষেত্রে যেটা হবে, স্টেরয়েড এন্ড থাইরয়েড হরমোন যেহেতু তারা এটা কমপ্লিটলি নিউ প্রোটিন সিনথেসিস করতেছে ফ্রম ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন, তো তাদের যে অ্যাকশনটা একটু সময় লাগবে এবং তাদের মেকানিজম অ্যাকশনটাও স্লো, এবং তাদের যে টার্গেট যে টিস্যুর উপর যে অ্যাকশন সেটাও স্লো। ওকে, এটা মনে রাখবে। আচ্ছা, তাহলে আমি যদি স্টেরয়েড হরমোনের মেকানিজম অ্যাকশনটা তোমাদেরকে পড়াই, দেখো স্টেরয়েড হরমোন ফার্স্ট অফ অল কি করবে, যদি স্টেপ ধরে ধরে পড়াবো।
একবার খুব ভালো মতো বলবো, মনে রাখবা, খুবই সোজা যদি বুঝতে পারো, এবং তোমাকে স্টেপ 1 এর প্রশ্ন এখানে অবশ্যই এবং অবশ্যই থাকবে স্টেরয়েড হরমোন মেকানিজম। ফার্স্ট স্টেপটা সেটা হচ্ছে আমাদের স্টেরয়েড যে হরমোন সেটা কি করবে, সেটা হচ্ছে ডিফিউজ করে সেল মেমব্রেনটাকে ডিফিউজ করে সাইটোসেলের সঙ্গে সাইটোসেলিক রিসেপ্টরকে বাইন্ড করবে, তাই না? দেখো ফার্স্ট স্টেপ আছে এটা বলতেছে, যেটা হচ্ছে স্টেরয়েড হরমোন আমাদের অ্যাক্রস দ্য সেল মেমব্রেন ডিফিউজ করবে, ডিফিউজ করে টার্গেট সেলে যাবে, টার্গেট সেলে গিয়ে আমাদের যে রিসেপ্টর প্রোটিন আছে, রিসেপ্টর প্রোটিনটা কি কি বললাম একটু আগেই, যে আইদার সাইটোসেল অথবা নিউক্লিয়াস। তাহলে আমাদের ডিরেক্টলি স্টেরয়েড হরমোন সাইটোসেল অথবা যে নিউক্লিয়ার যে রিসেপ্টর সেটা থেকে ডিরেক্ট বাইন্ড করবে। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো স্টেরয়েড হরমোন আমাদের যেটা বললাম, যে স্টেরয়েড হরমোন ডিরেক্টলি সেল মেমব্রেনকে ডিফিউজ করে সাইটোসেলে যাবে, গিয়ে আমাদের যে সাইটোপ্লাজমিক রিসেপ্টর অথবা সাইটোসেলিক রিসেপ্টর অথবা নিউক্লিয়ার রিসেপ্টর তার সঙ্গে বাইন্ড করবে। ওকে, তো এটা হচ্ছে 2 নম্বর স্টেপ। এখন যখন বাইন্ড করবে, আমি আবারও বলতেছি, যখন আমাদের স্টেরয়েড হরমোন সেল মেমব্রেনকে ডিফিউজ করে সাইটোসেলিক অথবা নিউক্লিয়ার যে রিসেপ্টরটা আছে সেখানে এসে বাইন্ড করবে, তখনই আমাদের রিসেপ্টরটা ডাইমারাইজেশন হয়ে যাবে এবং সে নতুন আরেকটা প্রোটিনের সঙ্গে বাইন্ড করতে পারবে, সেটার নাম হচ্ছে স্টেরয়েড রেসপন্স এলিমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ডিরেক্ট একটা বড় একটা পথে আমি শর্টকাটে বলে দিলাম। এখন তোমাদেরকে একটু ডিটেলস পড়াবো যে এর ভিতরে আসলে কি হয়। মানে এই যে যখন আমি স্টেরয়েড হরমোনটা সেল মেমব্রেনকে ডিফিউজ করে আসলো, করে এসে আমি সাইটোপ্লাজমিক ও নিউক্লিয়ার রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করলো, বাইন্ড করার পরে কি হয় ভাইয়া, যে ডাইমারাইজেশন এন্ড স্টেরয়েড রেসপন্স এলিমেন্ট নামে আরেকটা প্রোটিনের সঙ্গে তার বাইন্ড করা লাগতেছে। এর ভিতরে কিছু কাজ আছে, কিছু কথা আছে, সেগুলো একটু শর্টকাটে বলি, যেগুলো লাগবে, যেগুলো লাগবে না সেগুলো বলার প্রয়োজন। সেটা হচ্ছে আমাদের স্টেরয়েড হরমোনটা মেইনলি আমাদের যে সাইটোপ্লাজম নিউক্লিয়ার রিসেপ্টর আসে, নিউক্লিয়ার রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করতেছে, সেই সাইটোপ্লাজম অথবা নিউক্লিয়ার প্রতিটা রিসেপ্টরে 6টা করে ডোমেইন থাকবে। ওকে, 6টা করে ডোমেইন থাকবে, এবং আমাদের স্টেরয়েড যে হরমোনটা সেটা মেইনলি ই ডোমেইনে বাইন্ড করবে, এটা মনে রাখবা, সেটা মেইনলি হচ্ছে ই ডোমেইনে বাইন্ড করবে। ওকে, এইটুকু জানলেই হবে। কারণ কথা হচ্ছে ভাই আর 5টা ডোমেইন কি, 5টা ডোমেইন জানা দরকার নেই, আরেকটা ডোমেইন জানতে হয়, সেটা হচ্ছে সি ডোমেইন। সি ডোমেইন নামে একটা ডোমেইন আছে, সেই ডোমেইনটার কাজটা কি, সেই ডোমেইনটা হচ্ছে হাইলি কনজার্ভড এবং different steroid hormone receptors has two zinc fingers and responsible for DNA binding। এই কথাটাই আমি তোমাদেরকে ফোকাস করতে চাচ্ছি, জিঙ্ক ফিঙ্গার্স এন্ড ডিএনএ বাইন্ডিং। ওকে, খুবই সুন্দর মতো কথাটা খেয়াল করবে। এখন দেখো আমি যদি তোমাদেরকে আরেকবার বলি, যে আমাদের স্টেরয়েড হরমোন যখন সেল মেমব্রেনটাকে সুন্দর মতো ডিফিউজ করতেছে, ডিফিউজ করে এসে দেখো যখন আমাদের যে রিসেপ্টরটা আছে এখানে, এটা আইদার সাইটোসেলিক রিসেপ্টর হতে পারে অথবা নিউক্লিয়ার রিসেপ্টর হতে পারে, ঠিক আছে? আর এর ভিতরে 6টা ডোমেইন আছে, মানে 6টা ডোমেইন আছে, একটা এমন করে ই ডোমেইন, একটা সি ডোমেইন। এখন এই যে স্টেরয়েড হরমোনটা এসে সঙ্গে ডিরেক্টলি মনে করো ই ডোমেইনের সঙ্গে বাইন্ড করলো, কার সাথে বাইন্ড করলো, ই ডোমেইনের সঙ্গে বাইন্ড করলো। এখন তাহলে কথা হচ্ছে অন্য কোনো ডোমেইনের সঙ্গে কেন বাইন্ড করতেছে না, এই ই ডোমেইনটাই তার জন্য ফিক্সড। ওকে, এখন সেই ডোমেইন নামে একটা ডোমেইন আছে যেটা কনজার্ভ করা থাকে। ওকে, কনজার্ভ করা থাকে কিছু স্পেসিফিক রিসেপ্টরের জন্য, মনে করো কিছু স্পেসিফিক স্টেরয়েড হরমোন রিসেপ্টরের জন্য, যে ওই স্পেসিফিক রিসেপ্টর বা ওই স্পেসিফিক ভ্যারাইটি যখন আসবে তখন সে সি ডোমেইনের সঙ্গে বাইন্ড করতে পারবে। ঠিক আছে, আমি যদি আরো সোজা করে বলতে চাই, দেখো যে ই ডোমেইনে আমাদের ডিরেক্টলি স্টেরয়েড হরমোনটা স্টেরয়েড যে হরমোন সেটা বাইন্ড হচ্ছে, সেন্ট্রাল যে ডোমেইনটা আছে সেটা হাইলি কনজার্ভ থাকবে এবং ডিফারেন্ট স্টেরয়েড হরমোন রিসেপ্টর। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইউজুয়ালি কনজার্ভ থাকে, আমি আবারও বলতেছি, ইউজুয়ালি তারা কি থাকবে, কনজার্ভ থাকবে। হ্যাঁ, কিছু কিছু স্টেরয়েড হরমোন রিসেপ্টরে, সবগুলার ভিতরে না। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই সি ডোমেইনে কি এমন থাকে, কথা হচ্ছে যে সি ডোমেইনে কি এমন থাকে যেটা কনজার্ভ থাকবে। এই সি ডোমেইনে আমাদের মেইনলি জিঙ্ক ফিঙ্গার থাকে। এই জিঙ্ক ফিঙ্গারটা আবার কি ভাইয়া, এটা তুমি বলতে পারবে জিঙ্ক ফিঙ্গার কি, জিঙ্ক ফিঙ্গার হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। এখন এই জিঙ্ক ফিঙ্গারটা মেইনলি আমাদের ডিএনএ বাইন্ডিং এর জন্য রেসপন্সিবল, মানে এই যে স্টেরয়েড হরমোনের যে রিসেপ্টর তার সাথে যে ডিএনএ বাইন্ডিং, তার জন্য রেসপন্সিবল হচ্ছে আমাদের জিঙ্ক ফিঙ্গার। ওকে, তাহলে উইথ হরমোন বাউন্ড মানে হচ্ছে যখন স্টেরয়েড হরমোন বাউন্ড করতেছে, দ্য রিসেপ্টর আন্ডারগোজ, মানে স্টেরয়েড হরমোন যে রিসেপ্টর এটা কনফরমেশনাল চেঞ্জ হবে এবং হরমোন রিসেপ্টর কমপ্লেক্সটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, হরমোন রিসেপ্টর যে কমপ্লেক্স সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি আবারও বলতেছি তোমাদেরকে, যখন আমাদের ই বা ই এর সঙ্গে সে বাইন্ড করবে, সিটা কনজার্ভ থাকবে, সিটা কনজার্ভ থাকবে কিছু ডিফারেন্ট স্টেরয়েড হরমোন রিসেপ্টরের জন্য, এবং সির যে মেইন ফাংশন, সির যে মেইন ফাংশনটা হচ্ছে, সিতে আমাদের মেইনলি 2টা জিঙ্ক ফিঙ্গার থাকবে, এবং জিঙ্ক ফিঙ্গারের কাজই হচ্ছে, আমি আবারও বলতেছি, জিঙ্ক ফিঙ্গারটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, এবং জিঙ্ক ফিঙ্গারের কাজই হচ্ছে আমার ডিএনএ বাইন্ড করা, জিঙ্ক ফিঙ্গারের কাজই হচ্ছে ডিএনএ এর সঙ্গে বাইন্ড করাই দেওয়া এই যে স্টেরয়েড হরমোন রিসেপ্টর গুলোকে। ওকে, তো এই যে মনে করো যে ডিএনএ বাইন্ডিং ডোমেইন, এই যে দেখো সুন্দর মতো এই যে 2টা জিঙ্ক ফিঙ্গার দেখতে পাচ্ছ, ঠিক আছে, জিঙ্ক ফিঙ্গার দেখতে পাচ্ছ। তো এইটা হচ্ছে জিঙ্ক ফিঙ্গার মেইনলি আমাদের ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, যেটা ডিএনএ বাইন্ডিং ডোমেইন হিসেবে কাজ করে।
এখন তাহলে ডিএনএ বাইন্ডিং ডোমেন যখন কাজ করতেছে, পরের স্টেপটা দেখো যে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স কি করতেছে, আমাদের স্টেরয়েড হরমোনাল রিসেপ্টর যে কমপ্লেক্সটা আছে, তখন কি করবে এসে, এখন যে যখন তারা একটা কমপ্লেক্স ফর্মেশন করে ফেললো, এখন এসে তারা সি ডোমেনে বাইন্ড করবে জিঙ্ক ফিঙ্গার দিয়ে, এবং সুন্দর মতো স্টেরয়েড যে রেসপন্স এলিমেন্ট আছে তার সঙ্গে সে ডিরেক্টলি অ্যাটাচ হতে পারবে। ঠিক আছে, তার মানে এটা কি, তার মানে সে দেখো যে নেক্সট স্টেপটা দেখো, 3 নম্বর স্টেপটা। 3 নম্বর স্টেপটা কি, 3 নম্বর স্টেপটা হচ্ছে আমাদের যে সি, আমাদের যে সি ডোমেনটা থাকবে, এটা হচ্ছে ই ডোমেন ছিল, এটা হচ্ছে ই ডোমেন ছিল, এটা হচ্ছে সি ডোমেন, তাই না? সি ডোমেন কি করবে এখন, যেহেতু ডি, এই যে আমাদের ডিএনএ বাইন্ডিং প্রোটিন আছে, ডিএনএ বাইন্ডিং ডোমেন আছে, জিঙ্ক ফিঙ্গার আছে, জিঙ্ক ফিঙ্গারের মাধ্যমে আমাদের ডিরেক্ট এসে আমাদের স্টেরয়েড যে রেসপন্স যে এলিমেন্ট একটা প্রোটিন আছে তার সাথে এসে বাইন্ড করবে। ওকে, তো আমি যদি তোমাদেরকে আরো একবার এটা হচ্ছে ডিসক্রাইব করে দিই, শর্টকাট করে দিই, সো ইজি হবে। হ্যাঁ, কারণ সবকিছু তো একবার বুঝতে পারবো না, কারণ এগুলো অনেকটা টাফ টপিক, টাফ কনসেপ্ট। এখন দেখো, তো আমি আবারও বলতেছি, স্টেরয়েড হরমোন এসে সুন্দর মতো আমাদের সেল মেমব্রেনটাকে ডিফিউজ করে সাইটোসেলের যে রিসেপ্টর অথবা সাইটোপ্লাজমিক নিউক্লিয়ার যে রিসেপ্টর আছে তার সাথে এসে বাইন্ড করবে। এখন কথা হচ্ছে সেখানে তো অনেকগুলো ডোমেইন আছে, একটা ডোমেইন হচ্ছে ই, একটা ডোমেইন হচ্ছে ই, সে এসে কার সাথে বাইন্ড করবে, ই ডোমেইনের সাথে বাইন্ড করবে, খুব ভালো মতো খেয়াল করবে। সে এসে বাইন্ড করবে হচ্ছে ই ডোমেইনের সাথে। আবার আরো একটা ডোমেইন আছে, আমার আরো একটা ডোমেইন আছে, সেটার নাম হচ্ছে সি ডোমেইন। দেখো আরো একটা ডোমেইন আছে যেটার নাম হচ্ছে সি ডোমেইন, এই যে একটু আগে আমি এখানে তোমাদেরকে বলছি। দেখো, একটা হচ্ছে ই ডোমেন আর একটা হচ্ছে সি ডোমেন, একটা হচ্ছে ই ডোমেন, একটা হচ্ছে সি ডোমেন। ঠিক আছে, আর সি ডোমেনটা আমাদের মেইন ফাংশনটা কি, একটা হচ্ছে ই ডোমেনের সঙ্গে এসে বাইন্ড করবে। সি ডোমেনটা আমাদের মেইনলি কনজার্ভ থাকবে, মানে সি ডোমেনের সাথে ডিরেক্টলি স্টেট হরমোন রিসেপ্টর এসে বাইন্ড করতে পারবে না, বাইন্ড করতে হতে ই ডোমেনের সাথে। সি ডোমেনটা কেন কনজার্ভ থাকবে, কারণ সি ডোমেনের ভিতরে থাকে আমাদের জিঙ্ক ফিঙ্গার। ওকে, তো এখন যখন ই ডোমেনের সঙ্গে এসে বাইন্ড করবে, আমি আবার বলতেছি, এখন যখন আমাদের ই ডোমেনের সঙ্গে এসে বাইন্ড করবে, তখন কিছু রিসেপ্টর আমাদের এই যে ডিএনএ বাইন্ডিং ডোমেনটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে। ওকে, বা এই ডিএনএ বাইন্ডিং ডোমেন কিছু স্টেরয়েড হরমোন রিসেপ্টরের জন্য অ্যাফিনিটির কাজ করে। যখন ওই রিসেপ্টর গুলো ডিএনএ বাইন্ডিং ডোমেনের সাথে বাইন্ড করবে, তখন আমাদের যে জিঙ্ক ফিঙ্গার দুইটা আছে, এই জিঙ্ক ফিঙ্গার দুইটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, জিঙ্ক ফিঙ্গারের মাধ্যমে, জিঙ্ক ফিঙ্গারের মাধ্যমে আমাদের যে রিসেপ্টর, এটা তো একটা পুরো রিসেপ্টর, তাই না? এটা তো পুরো একটা রিসেপ্টর। তাহলে এই রিসেপ্টরটা এসে তখন আমার স্টেরয়েড যে রেসপন্স এলিমেন্ট তার সঙ্গে এসে বাইন্ড করবে। ওকে, আর স্টেরয়েড রেসপন্স এলিমেন্টকে এর সঙ্গে যদি বাইন্ড করে, তাহলে আমার অ্যাক্টিভ হয়ে গেল প্রো সিকোয়েন্সটাই, সিকোয়েন্সটা অ্যাক্টিভ হয়ে ট্রান্সক্রিপশন হবে। ট্রান্সক্রিপশন হইলে তুমি কি পাবা, মেসেঞ্জার আরএনএ পাবা। মেসেঞ্জার আরএনএ পেলে কি করবা, মেসেঞ্জার আরএনএ পরে ট্রান্সলেশন করবা, ট্রান্সলেশন করে কি করবা, প্রোটিন সিনথেসিস করবা, ফিজিওলজিক অ্যাকশন ডান। এখন কি তোমরা বুঝতে পারছো পাথওয়েটা? আর একবার বলতে হবে আমাকে, তোমরা এখন আমাকে একটু রেসপন্স করো। ওকে, খুবই ইম্পর্টেন্ট পাথওয়ে। ওকে, আরেকবার বলি। তো তুমি তাহলে এতক্ষণ যা পড়াইছি তো সব ইরেজ করে দিলাম, ঠিক আছে? তাহলে বোঝাতে সুবিধা হবে। সো এটা খুব ভালো মতো বুঝতে হবে। আমি আর একবার আরো 3বার বলতে কোনো সমস্যা নেই, কিন্তু কনসেপ্টটা ভালো মতো বুঝতে হবে। হুম, তো দেখো, স্টেট হরমোন আমাদের আমাদের ফার্স্ট অফ অল কি করবে, স্টেট হরমোন সুন্দর মতো তার সেল মেমব্রেনটাকে ডিফিউজ করবে। সেল মেমব্রেনটাকে ডিফিউজ করে কোথায় চলে আসবে, সাইটোপ্লাজমিক অথবা নিউক্লিয়ার রিসেপ্টরে চলে আসলো। ঠিক আছে, সাইটোপ্লাজমিক আর নিউক্লিয়ার রিসেপ্টরে যে আসলো তার অনেকগুলো ডোমেইন আছে, 6টা ডোমেইন। এখন যে স্টেট হরমোন যে রিসেপ্টরটা আসলো, সেই এসে মেইনলি ইনিশিয়ালি যে ই ডোমেনটা আছে, ই ডোমেন এসে বাইন্ড করবে। ঠিক আছে, ই ডোমেনটা এসে বাইন্ড করবে। আর কথা হচ্ছে অন্য ডোমেইন গুলোকে কেন বাইন্ড করবে না, কারণ অন্য যে ডোমেইন গুলো সেগুলো কনজার্ভ থাকে। তার ভিতরে একটা ইম্পর্টেন্ট ডোমেইন আছে যেটা আমাদের পড়ার টপিক বা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সি ডোমেইন। ওকে, তো এটা মনে করো সি ডোমেইন। যখন স্টেরয়েড হরমোন রিসেপ্টর গুলো এসে ই ডোমেনের সঙ্গে বাইন্ড করতেছে, তখন কি বলো, তখন এটাতে এটা একটা হরমোন, স্টেরয়েড একটা হরমোন, এটা একটা রিসেপ্টর। তাহলে হরমোন আর রিসেপ্টর যখন বাইন্ড করে, তখন তাদের ভিতরে একটা কি তৈরি হয়, একটা চেঞ্জেস আছে না, কনফরমেশনাল চেঞ্জেস আছে। তো কনফরমেশনাল চেঞ্জেস যখন আসবে, তখন কিছু স্টেরয়েড হরমোন রিসেপ্টর, তখন কিছু স্টেরয়েড হরমোন রিসেপ্টর, সিলেক্টিভ রিসেপ্টর কি করবে, এই ডিএনএ যে বাইন্ডিং ডোমেইন বা জিঙ্ক ফিঙ্গার যেটাকে আমি বলতেছি, তাকে অ্যাক্টিভেট করে দিবে বা
আমি সোজা কথা যদি বলি সি ডোমেনের সঙ্গে এসে বাইন্ড করবে, তাহলে ইনিশিয়ালি ই ডোমেনের এসে বাইন্ড করবে, ই ডোমেনের এসে বাইন্ড করার পর একটা কনফরমেশনাল চেঞ্জেস আসবে, কনফরমেশনাল চেঞ্জেস আসার পরে কিছু রিসেপ্টর এসে সি ডোমেনের সঙ্গে বাইন্ড করলো। ওকে, এই সি ডোমেনের সঙ্গে এসে যখন বাইন্ড করবে তখনই খেলা শেষ। খেলা শেষ না, খেলা শুরু। সি ডোমেনটা কি আমার ডিএনএ বাইন্ডিং ডোমেন, আর একটা নাম কি জিঙ্ক ফিঙ্গার, এই যে দুটো জিঙ্ক ফিঙ্গার দেখতেছো। তাহলে সি যে ডোমেইনে সি যে ডোমেইন আছে, সি ডোমেনের কি বসে আছে এসে ডিএনএ বাইন্ডিং ডোমেন বসে আছে। ডিএনএ বাইন্ডিং ডোমেন মানে হচ্ছে জিঙ্ক ফিঙ্গার, ঠিক আছে। জিঙ্ক ফিঙ্গারের কাজই হচ্ছে, জিঙ্ক ফিঙ্গারের কাজ কি ভাইয়া? জিঙ্ক ফিঙ্গারের কাজই হচ্ছে আমাদের এই যে ডিএনএ বাইন্ডিং ডোমেইন যেটা আছে বা রিসেপ্টর, হরমোন যে কমপ্লেক্স তৈরি হলো এখানে একটা জিঙ্ক ফিঙ্গার, সেটাকে কি করবে, এই কমপ্লেক্সটাকে এনে স্টেরয়েড যে রেসপন্স এলিমেন্ট তার সঙ্গে এসে বাইন্ড করাই দিবে, একটা সিকোয়েন্স আছে তার সঙ্গে এসে বাইন্ড করে দিবে, ঠিক আছে। আমি আবারও বলতেছি, এই জায়গাটা তোমরা কনফিউজ হতে পারো। যখন আমাদের স্টেরয়েড হরমোন এসে ই ডোমেনের সঙ্গে বাইন্ড করবে, স্টেরয়েড হরমোন এসে যখন ই ডোমেনের সঙ্গে বাইন্ড করবে, ই ডোমেনে কিছু ই ডোমেনে ঠিক না বলে যদি বলি আমি, হরমোন এন্ড রিসেপ্টরের মাঝে কিছু চেঞ্জেস আসবে। এই চেঞ্জেসটা আসার ফলে কিছু হরমোন রিসেপ্টর এসে কি করবে, এই ডিএনএ বাইন্ডিং ডোমেনের সাথে এসে বাইন্ড করবে, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ ছিল এখানে, যখন এই ডিএনএ বাইন্ডিং ডোমেনের সঙ্গে এসে বাইন্ড করবে, এইটাকে আমি বলতেছি সি ডোমেন। তার মানে সি ডোমেনে এসে বাইন্ড করতেছে, তাই না? সি ডোমেনের মধ্যে কি থাকে, জিঙ্ক ফিঙ্গার থাকে। এই জিঙ্ক ফিঙ্গারের কাজই হচ্ছে এই সি ডোমেনটাকে নিয়ে এসে টেনে নিয়ে এসে এই স্টেরয়েড রেসপন্স যে এলিমেন্ট একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সের সাথে এসে বাইন্ড করা। ওকে, বা হরমোন যে রিসেপ্টর কমপ্লেক্স ছিল, এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্সকে স্টেরয়েড রেসপন্স এলিমেন্টে এনে বাইন্ড করা। দেন বাইন্ড করলে আমাদের কি হচ্ছে, বাইন্ড করার ফার্স্ট স্টেপটা কি, আমার স্টেরয়েড রেসপন্স এলিমেন্ট এখানে কি হচ্ছে বলো রে, এখানে ফার্স্ট যে স্টেপটা হবে সেটা হচ্ছে আমার, দেখো ডিএনএ বাইন্ডিং, এটা ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে। দেন সেকেন্ড স্টেপ কি, ট্রান্সক্রিপশন, তারপরে মেসেঞ্জার আরএনএ পাইলা প্রোডাক্ট, মেসেঞ্জার আরএনএ কে তোমার ট্রান্সলেশনের কি সাবস্টেট, দেন ট্রান্সলেশনে কি পাচ্ছ, প্রোটিন পাচ্ছ, দেন আলটিমেটলি ফিজিওলজিক্যাল অ্যাকশন। এখন কি বুঝছো না একবার বোঝাতে হবে বলো আমাকে? আচ্ছা, সো এটা স্বাভাবিক। ওকে, সো তুমি একবারে কোনো কিছু বুঝতে পারবে না। এবং এই বিষয়টা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন আছে, মেকানিজম অ্যাকশন গুলা আসলে এন্ডোক্রাইনের ভিতরে সবচেয়ে টাফ হচ্ছে কনসেপ্ট। আমি তোমাদেরকে পড়ানোর আগে বলতাম যে ভাই আপনি এটা কেন আগে বললেন না, পড়ানোর আগে যদি বলতাম যে এটা খুবই টাফ কনসেপ্ট, তাহলে যেটা হতো তোমাদের সাইকোলজি অন্যভাবে কাজ করতো এবং তোমরা ধরে দিতে খুবই টাফ এবং বুঝতে অসুবিধা হতো, এই জন্য আমি কিছু বলি নাই, ঠিক আছে, সত্যি কথা বলতে কিছু বলে নাই। এখন পড়ানোর শেষে যেটা বলতেছি যে এই কনসেপ্ট গুলো সবচেয়ে টাফ ছিল, ঠিক আছে, তো একবারে বোঝার মতো কিছু না, 3-4 বার আমি জানি লাগবে বোঝাতে, 3-4 বার পড়াইছি। এখন যা পড়াবো সেগুলো খুবই ইজি, সেগুলো আসলে খুবই ইজি। আমি জাস্ট তোমাদেরকে একটু ধরাই দিব, ধরাই দিলে তোমরা পারবা, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো আমি যদি তোমাদেরকে পাথওয়ে গুলো একবার সামারাইজ করে দিই, ঠিক আছে, তাহলে তোমাদের ইজিয়ার হবে। তো আমি যদি সবার আগে একটা কথা বলতে চাই তোমাদেরকে যে ভাই আমার এখান থেকে তাহলে আপনি যে পাথওয়ে গুলো পড়াইলেন কি লাগবে বা কি মোস্ট ইম্পর্টেন্ট, আমি খুবই সোজা বাংলায় তোমাদেরকে বলবো, তোমরা এই কথাটা মনে রাখবা। সেটা হচ্ছে সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে এই 1 নম্বর পাথওয়ে, 2 নম্বর পাথওয়ে, 3 নম্বর, 4 নম্বর, হ্যাঁ। 4 নম্বর ভিতরে দুইটা ভাগ আছে তোমরা জানো, 5 নম্বর এবং 6 নম্বরটা কি, 6 নম্বর হচ্ছে আমাদের র্যাস ম্যাপ পাথওয়ে। র্যাস ম্যাপ পাথওয়ে আগে তোমাকে জানতে হবে যে 6টা পাথওয়ে বলে কিছু আছে। আমি আবার বলতেছি, আগে তোমাকে জানতে হবে 6টা পাথওয়ে বলে কিছু আছে। এবং এইটাকে আমি এত ফোকাস কেন করতেছি, বিএনবি, ক্যাপলা, নিউ ওয়ার্ল্ড কোথাও এই 6টা পাথওয়ে একবারে সাজায় গোছায় দেওয়া নাই। আমি বিভিন্ন বুক থেকে কালেক্ট করে তোমাদেরকে 6টা ভাগে ভাগ করাইছি, ঠিক আছে। একটা হচ্ছে অ্যাডেনাইলের সাইক্লেস, ফসফোলাইপেজ সি, স্টেরয়েড হরমোন, রিসেপ্টর কাইনেসের ভিতরে দুইটা, একটা হচ্ছে রিসেপ্টর অ্যাসোসিয়েটেড কাইনেস, সরি, একটা হচ্ছে রিসেপ্টর টাইরোসিন কাইনেস, আর একটা হচ্ছে টাইরোসিন কাইনেস অ্যাসোসিয়েটেড রিসেপ্টর। এরপরে হচ্ছে গোয়ানাইলেট সাইক্লেস, গোয়ানাইলেট সাইক্লেসের পরে হচ্ছে আমাদের আরেকটা আছে সেরিন থিওনিন অথবা র্যাস ম্যাপ কাইনেস পাথওয়ে। এই যে 6টা পাথওয়ে তোমাকে জানতে হবে। এবং সো এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে প্রতিটা পাথওয়ে মেকানিজম এবং অ্যাকশনটার বেসিক জিনিসটা জানতে হবে। তোমাদেরকে আমি একটু আগে যেটা বললাম যে ই ডোমেন না জানলে তোমার কোনো প্রবলেম নাই। তোমাকে যেটা জানতে হবে যে স্টেরয়েড রেসপন্স যে এলিমেন্ট, এটা কথা বললাম, তার সঙ্গে সে বাইন্ড করতে, সেটা তোমাকে জানতে হবে। জিঙ্ক ফিঙ্গারের কাজটা কি সেটা তোমাকে জানতে হবে। ওকে, সো আমি এইগুলো তোমাকে জানতে হবে। সো বেসিক যে মেকানিজম অ্যাকশন তোমাকে জানালাম, এটা তোমাকে বুঝতে হবে। দেন একটু আগে তোমাকে ফসফোলাইপেজ সি মেকানিজম পড়ালাম, গোয়ানাইলেট সাইক্লেজ, এই যে সাইক্লিক জিএমপি জিনিসটা কি, একটা ইফেক্টের উপর তোমাকে এগুলো জানতে হবে, এটাগুলোই বেসিক। ওকে, দেন হচ্ছে সাইক্লিক জিএমপি পাথওয়ে হইতে তাহলে ভাইয়া আমাদের হচ্ছে এই যেটা বললাম যে সেকেন্ড মেসেঞ্জার কে, সাইক্লিক জিএম
গুয়ানিলের সাইক্লিক প্যাথোরেজ সেকেন্ড মেসেঞ্জারকে, সাইক্লিক জিএমপি সেকেন্ড মেসেঞ্জার। তো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। তাহলে তুমি এগুলো বুঝলা যে মেকানিজম অফ অ্যাকশনটা কি। এরপরে থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এক একটা পাথওয়েতে কোন কোন হরমোন গুলা কাজ করতেছে, এগুলো ঠোঁটস্থ করে ফেলতে হবে তোতা পাখির মতো। এইগুলাতে কোনো ফাঁকি দেওয়া চলবে না। ওকে, সো এখানে একটা লিস্ট আছে, প্লাস আমি তোমাদেরকে নিজেও একটা সুন্দর লিস্ট বানাই দিব সবার শেষে, ক্লাস শেষে। বাট এই লিস্টটা তুমি আপাতত পড়ে ফেলবা। ওকে, তো এই তিনটা জিনিস যদি তোমরা করতে পারো হরমোনস থেকে, তাহলে তোমরা আরামসে যে ফি এক্সাম দিবা, এনবিএমই দিবা, ইউডব্লিউএস এ দিবা, ইওয়ার্ল্ড যে সেলফ অ্যাসেসমেন্ট আছে সেটা দিয়ে যাই দাও না কেন, সব তোমাদের কাছে তেজ পাতা হয়ে যাবে। ওকে, তাহলে এখন আমাদের যে পাথওয়েটা বাকি থাকলো, এটা আমি তোমাদেরকে একটু পাথওয়ে নিজের মতো করে এঁকে তোমাদেরকে পড়াতে চাই, কারণ গুগলে তোমাদের কাছে একটু টাফ লাগবে। আমি তোমাদেরকে আরো ইজি করে পড়াতে চাই। হ্যাঁ, আমি এটার পাথওয়েটা নিজে করব, স্লাইড তৈরি করবো। আমার এটা মনে ছিল না যে তোমাদের এই পাথওয়েটা স্লাইড তৈরি করবো। সো এটা একটা স্লাইড তৈরি করে নেক্সট দিন আমি শুধুমাত্র তোমাদের সেরিন যে থিওরিন কাইনেজ অথবা র্যাসম্যাপ কাইনেজ এই পাথওয়েটা তোমাদেরকে পড়াই দিব। হ্যাঁ, তাহলে আমাদের পাথওয়ে 6টা গেল। আচ্ছা, এখন আসো, তাহলে আমাদের এখন নেক্সট টপিক কি চাই, এগুলো এখন আমাদের বেশি সময় লাগবে না। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে হরমোন তাদের ফাংশনটা কি এবং রেগুলেশনটা কি। তো ফিজিওলজিতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফাংশনটা কি আর রেগুলেশনটা কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হরমোনের। আর প্যাথোলজি মানে হচ্ছে আমাদের যে ফাংশনাল যে ডেফিসিট, সেটা হলো যে ডিজিজ অ্যারাইজ করতেছে। আইদার হতে পারে সেটা একটা হরমোনের এক্সেসিভ সিক্রেশন অথবা একটা হরমোনের ডেফিসিয়েন্ট সিক্রেশন, তার জন্য কি হচ্ছে সেটাকে বলি প্যাথোলজি। ঠিক আছে, আচ্ছা। আর ফার্মাকোলজি হচ্ছে আমাদের যে বিভিন্ন হরমোনাল যে রেগুলেশন আছে তার উপরে ড্রাগের কি ইফেক্ট, সেটা হচ্ছে এন্ডোক্রাইন ফার্মাকোলজি। এখন তাহলে তোমরা সবাই জানো যে আমাদের হাইপোথ্যালামাস মেইনলি পিটুইটারিটাকে কন্ট্রোল করে। ঠিক আছে, তো এগুলো তোমরা রিডিং পড়ে দিবা, সেখানে আমার পড়ানোর কিছু নাই। তোমরা এটা পড়লে, রিডিং পড়লে পড়তে পারো, না পড়লে তোমরা অনেকে জানো, বাট তোমরা রিডিং পড়তে পারো। আমি তোমাকে সাজেস্ট করবো যে রিলেশনশিপটা পড়ো। এখন তোমাকে আমি যেটা পড়াবো যেখান থেকে, সেটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র লোব হরমোন। হ্যাঁ, তাহলে ভাই এখান থেকে কি লাগবে আমার এক্সামে প্লাস ক্লিনিক্যাল লাইফে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র যে লোবের যে হরমোনস গুলো আছে মেইনলি, সেটা আমার 6 মেজর হরমোনস, তোমরা সবাই জানো। আচ্ছা, তাহলে 6 মেজর হরমোনস আমাদের কোত্থেকে সিক্রেশন হচ্ছে? পিটুইটারি, মানে পিটুইটারি অ্যান্টেরিয়র লোব থেকে সিক্রেশন হচ্ছে। কি কি আছে? এটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, এসিটিএস, গ্রোথ হরমোন এন্ড হচ্ছে প্রোল্যাকটিন। 6টা খুব ভালো মতো ইচ এন্ড এভরি ডিটেইল জানতে হবে। ওকে, আচ্ছা, এক একটা হরমোন এক একটা ডিফারেন্ট সেল টাইপ দিয়ে আমাদের সিক্রেশন হয়। শুধুমাত্র এফএসএইচ আর এলএইচ একটা সেম সেল টাইপ দিয়ে সিক্রেশন হয়। ওকে, সো তোমার টিএসএইচ কে আমরা বলি থাইরোটপ, কর্টিকোটপ, নোডোটপ, এগুলো জাস্ট নিজেরাই পড়তে পারবা, এটা আমার বলার কিছু নাই। এখন আসো, যেটা আমরা খুবই ফোকাস দিব সেটা হচ্ছে এই যে 6টা হরমোন আমরা পাইলাম। হ্যাঁ, 6টা হরমোন তুমি পিটুইটারি গ্ল্যান্ডের অ্যান্টেরিয়র লোব থেকে পাইলা। 6টা হরমোনের ভিতরে সিমিলারিটিস কি আছে, এটা আসলে এতটা ইম্পর্টেন্ট, আই কান্ট এমফাসাইজ জানা, যেটা এতটা ইম্পর্টেন্ট তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলিকুল স্টিমুলেটিং হরমোন এন্ড লুটিনাইজিং যে হরমোন আছে, এই তিনটা আবার বলতেছি, এই তিনটা মেইনলি স্ট্রাকচারালি রিলেটেড। ঠিক আছে, এই তিনটা মেইনলি স্ট্রাকচারালি রিলেটেড। কেমনে রিলেটেড সেটা একটু নিচে পড়াবো। এখন আসো আমাদের এন্ডোক্রাইন সিস্টেমে যেটা হয়েছে, এই যে অ্যান্টেরিয়র যে পিটুইটারি আছে তার ভিতর টিএসএইচ, এফএসএইচ, এলএইচ আর এসিটিএইচ আমাদের বিভিন্ন সেকশনে ডেসক্রাইব করা আছে এই চ্যাপ্টারে। কারণ কি এখানে কেন নাই? কারণ ডিজিজ কনটেক্সট অনুযায়ী। ওকে, তো ফার্স্টলি আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের এখানে যে দুইটা হরমোন পড়তে হবে সেটা হচ্ছে গ্রোথ হরমোন এন্ড প্রোল্যাকটিন। হ্যাঁ, তো গ্রোথ হরমোন এন্ড প্রোল্যাকটিনে পড়ানোর আগে তোমাদেরকে আমি যে একটা কথা বললাম যে স্ট্রাকচারালি রিলেটেড কথাটার মানেটা কি, বা এটা রিলেটেড হলে কি অ্যাডভান্টেজেস আসতেছে বা কি কোরিলেশন আসতেছে, সেটা স্টেপ 1 খুব ইম্পর্টেন্ট, সেটা আমি এখানে ডিসক্রাইব করব। ওকে, তাহলে আসো টিএসএইচ, এফএসএইচ আর এলএইচ যে ভাই আপনি বললেন এটা স্ট্রাকচার রিলেটেড, কেন বললেন? কেন বললাম? এই জন্য যে আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলিকুল স্টিমুলেটিং হরমোন এন্ড লুটিনাইজিং হরমোন, এই তিনটা হরমোন হচ্ছে গ্লাইকোপ্রোটিনস। ঠিক আছে, তিনটা হরমোনই হচ্ছে গ্লাইকোপ্রোটিনস, এবং এই তিনটা হরমোনেরই মেইনলি আমাদের দুইটা করে চেইন থাকে, একটা হচ্ছে আলফা চেইন, একটা হচ্ছে বিটা চেইন। এবং এই দুইটা চেইন, আমি আবারও বলতেছি, এই দুইটা চেইন কখনোই কখনোই অ্যালোন অ্যাক্টিভ হবে না, দুইটাকে সবসময় কোনো না কোনো ভাবে বাইন্ড বা বাউন্ড অবস্থায় থাকতে হবে। ঠিক আছে, তারা একা কখনো অ্যাক্টিভ না। এখন এই টিএসএইচ, এফএসএইচ এন্ড এলএসএইচ এই তিনটা হরমোনেরই আলফা যে সাব ইউনিট আছে তারা আইডেন্টিক্যাল, মানে তাদের স্ট্রাকচার সেম। এখন তাহলে বলতে পারো ভাইয়া তাহলে এই তিনটা হরমোন যদি আলফা সাব ইউনিট যদি সেম হয়, আইডেন্টিক্যাল হয়, তাহলে তাদের যে মেকানিজম অফ অ্যাকশন আমরা কেমনে ডিফারেন্সিয়েট করব, বা তাদের ফাংশনটা আমরা কেমনে ডিফারেন্সিয়েট করব, এটা একটা কথা হতে পারে, তাই না? বাট তাহলে ডিফারেন্সিয়েট কেমনে করব, সেটা হচ্ছে বিটা সাব ইউনিট দ্বারা।
তাহলে টিএসএইচ, এফএসএন, এলএসএইচ এদের আলফা সাব ইউনিট আইডেন্টিক্যাল হলেও, আমি আবারও বলতেছি, তাদের আলফা আলফা যে সাব ইউনিট সেটা হচ্ছে আইডেন্টিক্যাল, এবং তারা সেম মেসেঞ্জার আরএনএ মানে সেম ট্রান্সক্রিপ্ট দিয়ে কিন্তু সিনথেসিস হয়। খুবই মজার কাহিনী। কিন্তু তাদের বিটা সাব ইউনিট হচ্ছে ডিফারেন্ট। ওকে, তাহলে বিটা সাব ইউনিট যদি ডিফারেন্ট হয় তাহলে তিনটা তো একই হরমোন হচ্ছে, তাই না? তো বিটা সাব ইউনিট ডিফারেন্ট বলেই আমাদের এক একটা হরমোনের ফাংশন, মেকানিজম অফ অ্যাকশন সেম। সো অলওয়েজ মনে রাখবা, তোমার এক্সামে হচ্ছে মনে করো ইনায় বিনায় প্রশ্ন থাকতে পারে যে টিএসএইচ হরমোনের সাথে কোন হরমোনের রিলেশন আছে, এইভাবে প্রশ্ন থাকতে পারে। তো মনে রাখবা যে তিনটার আলফা সাব ইউনিট সেম। সরি, এখন দেখো তাহলে এই তিনটা বুঝতে পারলো, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, আমি আবার বলতেছি। এছাড়া আরেকটা হরমোন আছে, আরেকটা হরমোন আছে যেটার নাম হচ্ছে আমাদের প্লাসেন্টাল হরমোন, মিল প্লাসেন্টা থেকে সিক্রেশন হয়, হিউম্যান কোরিওনিক গনোট্রন, তোমরা জানো। এটা হচ্ছে স্ট্রাকচারালি তোমার টিএসএইচ, এফএসএইচ এন্ড এলএফএসএইচ তে, আমি আবার বলতেছি, এই তিনটা হরমোনের সাথে স্ট্রাকচারালি রিলেটেড। ঠিক আছে? কেমন রিলেটেড ভাইয়া? হিউম্যান কোরিওনিক গনোট্রপিন সেটাও একটা গ্লাইকোটোপিন, এবং সেটাও একটা গ্লাইকোপ্রোটিন, এবং আলফা চেইনের আইডেন্টিক্যাল, কিন্তু সমস্যাটা হচ্ছে তার বিটা চেইনটা ডিফারেন্ট। আগের মতোই বিটা চেইনটা ডিফারেন্ট। তাহলে এখন বলতেই পারো ভাইয়া, তাহলে এই চারটা একসাথে দিল না কেন? মানে টিএসএইচ, এফএসএইচ এন্ড এলএস কেন একসাথে দিছে, আর এইচসিজি কেন একসাথে দিছে? এই যে দিছে সেটা কেন আলাদা দিছে? কারণ হচ্ছে এই তিনটা হরমোন মেইনলি আমাদের সেম মেসেঞ্জার আরএনএ থেকে সিনথেসিস হয়, বাট এটা ডিফারেন্ট মেসেঞ্জার আরএনএ থেকে সিনথেসিস হয়। যেটা আমাদের জানার কোনো প্রয়োজন নাই, তার জন্য রাখলাম। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই চারটা হরমোনেরই আলফা যে সাব ইউনিট হচ্ছে সেটা হচ্ছে আইডেন্টিক্যাল। ঠিক আছে? বিটা সাব ইউনিটটা ডিফারেন্ট, এটা তোমাকে জানতে হবে। আচ্ছা, এখন আসো তাহলে আমরা যেটা জানবো, টিএসএইচ জানলাম, এফএসএইচ জানলাম, এলএইচ জানলাম। এখন যেটা আমরা জানবো সেটা হচ্ছে এসিটিএইচ সম্পর্কে কিছু জানবো। ঠিক আছে? এসিটিএইচ, তারপরে আমরা শেষে গিয়ে গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন হরমোন সম্পর্কে ডিটেইলস জানবো। সেখানে দেখো আমরা কিন্তু এখানে টিএসএইচ, এফএসএইচ, এলএইচ সম্পর্কে ফাংশন বা প্যাথোলজি সম্পর্কে ডিটেইলস বা রেগুলেশন সম্পর্কে ডিটেইলস জানলাম না, এগুলো পরের সেকশনে আছে। ঠিক আছে? আমরা মেইনলি জানতেছি যে এদের রিলেশনশিপটা কি। এসিটিএস এর একটা মজার রিলেশনশিপ আছে। সো এইটা তোমাদেরকে ভুল করলে চলবে না, এটা মনে রাখবা। হ্যাঁ, সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে আমাদের এসিটিএস যে ফ্যামিলি, এসিটিএস কিন্তু একটা ফ্যামিলি, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। ওকে, এসিটিএস একটা ফ্যামিলি, নট এ সিঙ্গেল হরমোন। তো এই এসিটিএস ফ্যামিলি মেইনলি আমাদের একটা সিঙ্গেল, মানে এসিটিএস ফ্যামিলিতে যে হরমোন গুলো আছে মেইনলি একটা সিঙ্গেল প্রিকারসর থেকে তাদের অরিজিন হয়। সেটার নাম কি? প্রো প্রো অপিও মেলানোকর্টিকন। অনেকে জানো এটা, প্রো অপিও মেলানোকর্টিকন, পিওএমএসি যেটাকে বলি, পিওএমএসি। ঠিক আছে? পিওএমএসি। তাহলে ভাই আপনি যে একটা কথা বললেন এসিটিএস ফ্যামিলি, এসিটিএস ফ্যামিলি মানে কি, কি কি হরমোন থাকতেছে এর ভিতরে, সেটা তোমাকে জানতে হবে। ফার্স্ট অফ অল আমাদের এসিটিএইচ একটা নিজে একটা হরমোন, তাই না? তারপর হচ্ছে লাইপোপ্রোটিন, লাইপোপ্রোটিন সাব ইউনিট আছে, একটা হচ্ছে বিটা লাইপোপ্রোটিন, হচ্ছে গামা লাইপোপ্রোটিন। এরপর হচ্ছে বিটা এন্ডোরফিন, এরপর হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। যে এই যে হরমোন গুলো আছে সবই মোটামুটি এসিটিএইচ ফ্যামিলির ভিতরে পড়ে। কেমনে পড়ে? কারণ তাদের অরিজিনটা কিন্তু সেম। আমি আবারও বলতেছি, তার অরিজিনটা কিন্তু সেম। ব্যাক কথা যদি বলি, এই যে তাদের অরিজিনটা হচ্ছে প্রোপিও মেলানোকর্টিকন থেকে আসছে, বা তাদের অরিজিন একটা সিঙ্গেল জিন থেকে, মানে একটা সিঙ্গেল জিন থেকে ট্রান্সক্রিপশন হয়েছে, দেন ট্রান্সলেশন হয়ে হরমোন সিনথেসিস হয়েছে। ওকে, একদম সোজা ভাষায় বলে দিলাম তোমাকে। তাহলে এখন দেখো আমাদের যে পিওএমএসি, একটা সিঙ্গেল জিন থেকে আমাদের আসছে, তাহলে পিওএমএসি কে যদি আমি একটু ভাগ করি, মেলে দুইটা ভাবে ভাগ করা যায়। প্রথমে সেটা হচ্ছে আমাদের দেখো, একটা হচ্ছে এসিটিএস ইন্টারমিডিয়েট, একটা হচ্ছে বিটা লাইপোপ্রোটিন, সবই কিন্তু এসিটিএস ফ্যামিলি। এই যে হরমোনগুলো আমরা এখন পড়বো সবই হচ্ছে এসিটিএস ফ্যামিলি। ঠিক আছে? তাহলে এসিটিএস ইন্টারমিডিয়েট, এটা হচ্ছে বিটা লাইপোপ্রোটিন। বিটা লাইপোপ্রোটিন থেকে আমার দুইটা জিনিস আবার রিলিজ হবে, এটা হচ্ছে গামা লাইপোপ্রোটিন আর হচ্ছে বিটা এন্ডোরফিন। ওকে, আচ্ছা। আর এদিকে এসিটিএস ইন্টারমিডিয়েট থেকে আমার হচ্ছে কি হবে, এসিটিএস এবং এমএসএইচ এর গামা সাব ইউনিটটা। তো এত ডিটেইলস তোমাদের জানার প্রয়োজন নাই। তোমরা যেটা জানবা বা মনে রাখতে তোমাদের জন্য টাফ হবে, তোমরা যেটা জানবা সেটা হচ্ছে আমাদের পিওএমএসি থেকে, আমি আবার বলতেছি, পিওএমএসি থেকে, পিওএমএসি মানে হচ্ছে প্রো ওপিওমেলানোকর্টিকন, এখান থেকে আমাদের এসিটিএস ফ্যামিলি যে হরমোন সেগুলো সবগুলো আছে। সেগুলো কি কি ভাইয়া? সেগুলো হচ্ছে নাম্বার 1 এসিটিএস একটা, তারপর লাইপোপ্রোটিন, লাইপোপ্রোটিনের দুইটা সাব ইউনিট, গামা এন্ড বিটা সাব ইউনিট, এটা হচ্ছে বিটা এন্ডোরফিন, দেন হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। তাহলে চিন্তা করো, তাহলে এসিটিএস এন্ড এমএসএইচ, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, তাদের অরিজিন কিন্তু সেম। কিভাবে অরিজিন? পিওএমএসি। এটা কিন্তু লাগবে, একটু পরেই লাগবে। ওকে, এই জন্যই বলছি বারবার, তোমাকে কি জানতে হবে? জানতে হবে পিওএমএসি থেকে তুমি সবগুলো হরমোন পাইছো, বা একটা সিঙ্গেল জিন থেকে সবগুলো হরমোন ট্রান্সক্রিপ্ট করছো। ওকে, ট্রান্সক্রাইব করছো। আচ্ছা, তাহলে এখন আসলে বুঝতে পারছো
তো এইটা হচ্ছে এই কথাগুলো কি বললাম আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা হচ্ছে আমাদের অ্যান্টিরিয়র যে পিটুইটারি হরমোন তাদের ভিতরে কি রিলেশনশিপটা কি ইন্টার রিলেশনশিপটা কি স্ট্রাকচারাল কি কি সিমিলারিটিস আছে তাদের অরিজিন কোথা থেকে এগুলো আমরা জানলাম। হ্যাঁ, এখন আমরা ইন্ডিভিজুয়ালি এক একটা হরমোন পড়বো। তো সবার প্রথমে ভাই কোনটা বলবো আমরা সবার প্রথমে সেটা হচ্ছে গ্রোথ হরমোন। সো গ্রোথ হরমোন দিয়ে আমরা আমাদের হরমোন চ্যাপ্টার শুরু করব। আমি হরমোনের জার্নি শুরু করব। ওকে, তো দেখো, সো তোমরা সবাই জানো যে আমাদের গ্রোথ হরমোন হচ্ছে এমন একটা হরমোন, আমি আবারও বলতেছি গ্রোথ হরমোন হচ্ছে এমন একটা হরমোন সেটা হচ্ছে থ্রু আউট দ্য লাইফ আমাদের সিক্রেশন হয়। আর এই একটা হরমোন সেটা হচ্ছে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ফর নর্মাল গ্রোথ টু অ্যাডাল্ট স্ট্যাচার। তাহলে একদম যদি আমি একটা হরমোনের নাম বলি যে হরমোনটা তোমার নর্মাল গ্রোথ থেকে অ্যাডাল্ট স্ট্যাচার পর্যন্ত লাগবে, মানে বিভিন্ন হরমোন তো আমাদের বডিতে আছে কিন্তু তাদের কাজগুলো মনে করো এক এক সময় এক এক রকম, বা তাদের এই হরমোন গুলো সবসময় আমাদের প্রয়োজন হয় না, একটা নির্দিষ্ট স্পেশাল সিচুয়েশনের প্রয়োজন হয়। কিন্তু গ্রোথ হরমোন হচ্ছে এমন একটা হরমোন যেটা আমাদের নর্মাল গ্রোথ থেকে অ্যাডাল্ট স্ট্যাচার পর্যন্ত কন্টিনিউয়াসলি প্রয়োজন। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের গ্রোথ হরমোনের কেমিস্ট্রি পড়ার কোনো প্রয়োজন নেই, যেটা পড়তে হয় সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সবার আগে রেগুলেশন এন্ড হচ্ছে ফাংশন। ওকে, এই দুটো রকম ভালো মতো তোমাদেরকে পড়াবো এখন। তো দেখো রেগুলেশনের সবার আগে যে দুইটা একটা প্যারা আছে সেটা তোমাকে বুঝতে হবে এবং জানতে হবে। সেটা হচ্ছে আমাদের গ্রোথ হরমোনের যে সিক্রেশন সেটা হচ্ছে পালসেটাইল। পালসেটাইল মানে কি? পালসেটাইল মানে হচ্ছে সিক্রেশনটা, আমার সিক্রেশনটা কখনো কনস্ট্যান্ট না, ইন্টারমিটেন্ট, মানে বাড়বে কমবে বাড়বে কমবে। তো পিক কখন? পিক ইউজুয়ালি এভরি 2 আওয়ার্স। ঠিক আছে, পিক হচ্ছে এভরি 2 আওয়ার্স, মানে 2 ঘন্টা পর পর একটা পিক লেভেলে চলে যায়, সেটা আবার কমতে কমতে আবার 2 ঘন্টা পর পর পিক লেভেলে চলে যায়। এখন তাহলে সিক্রেটরি বাসটা কখন সবচেয়ে বেশি হয় সেটা জানার খুব প্রয়োজন স্টেবলের জন্য। সেটা হচ্ছে আমাদের ঘুমানোর 1 ঘন্টার ভিতরেই মেইনলি আমাদের গ্রোথ হরমোন সিক্রেশনটা, আমাদের যে স্লিপের স্টেজ আছে রেম নন রেম, স্ট্রেস 3 এন্ড স্ট্রেস 4 এ। ওকে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের আর কোন কোন সিচুয়েশন, এটা তো সময় যে ঘুমানোর পরে আমি 1 ঘন্টা পরে সবচেয়ে বেশি সিক্রেশন হয়, কিন্তু কোন কোন এজে আমাদের গ্রোথ হরমোনটা সবচেয়ে বেশি সিক্রেশন হয় এটা যদি তোমাদেরকে জানতে হয় সেটা হচ্ছে মনে রাখবা পিউবার্টিতে তোমরা সবাই জানো ইনরমাস অ্যামাউন্ট আমাদের গ্রোথ হরমোন দরকার। ঠিক আছে, ইনরমাস। আর পিউবার্টির পরে আমাদের গ্রোথ হরমোন সিক্রেশনটা একদমই স্টপ হয়ে যায় না, বাট কমতে শুরু করে। একদমই স্টপ তো হওয়ার কোনো সম্ভাবনা নাই, বাট কমতে শুরু করে। ওকে, আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে আমাদের এই যে গ্রোথ হরমোনটা এই সিক্রেশনটা আসলে কি স্টিমুলেট করতেছে বা সিক্রেশনটা কি আসলে ইনহিবিট করতেছে সেটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, তো ফ্যাক্টর গুলা কি কি যারা গ্রোথ হরমোনটাকে স্টিমুলেট করতেছে বা ইনহিবিট করতেছে একদম ধারা ঠোঁটস্থ করতে হবে, বুঝে বুঝে অবশ্যই। তো আমাদের দেখো স্টিমুলেটরি ফ্যাক্টর যে জিনিসগুলো আছে সেগুলো দিকে একটু খেয়াল করো। হুম, দেখো স্টিমুলেটরি ফ্যাক্টর কি কি আছে ভাই? স্টিমুলেটরি ফ্যাক্টর নাম্বার 1 হচ্ছে আমাদের গ্রোথ যে হরমোনটা সেটা হচ্ছে ডিক্রিজ স্টিমুলেটরি ফ্যাক্টর ডিক্রিজ গ্লুকোজ কনসেন্ট্রেশন। কথাটা খুব ভালো মতো খেয়াল করবা। তো আমি যেটা বলতে চাচ্ছি এই যে প্রতিটা ফ্যাক্টর আমাদের কিন্তু ফিজিওলজির কি দরকার, এই যে হরমোন সিক্রেশনের ফ্যাক্টর এন্ড হরমোন সিক্রেশনের রেগুলেশন এন্ড হরমোন যে গ্রোথ যে হরমোনটা পড়তেছে ইন্ডিভিজুয়াল হরমোন তার ফাংশন দরকার। তো প্রতিটা হরমোনের এই তিনটা জিনিস পড়তে হবে। তো আমরা খুবই হাই লেভেল টপিকে আসি, প্রতিটা লাইন তোমাদেরকে খুব ভালো মতো বুঝতে হবে, যেটা আমি এখন বোঝাবো। 100% কনসেন্ট্রেশন দিবা যে কখন আমার গ্রোথ হরমোন সিক্রেশন দরকার বা আমার ফিজিওলজিক্যালি গ্রোথ হরমোন সিক্রেশন কখন হবে। নাম্বার 1, যখন তোমার বডিতে গ্লুকোজ সিক্রেশনটা বা গ্লুকোজ কনসেন্ট্রেশনটা কম থাকে। ওকে, আচ্ছা, একটু 2টা সেকেন্ড ওয়েট করো, আমি ল্যাপটপটা চার্জ দিই। 2 সেকেন্ড।
আচ্ছা, চার্জারটা খুঁজে পাচ্ছিলাম না। আই হোপ আছো তোমরা সবাই। আচ্ছা আচ্ছা, আমি চার্জারটা খুঁজে পাচ্ছিলাম। যাক, থ্যাংক ইউ ফর ওয়েটিং। তাহলে এখন শুনতে পাচ্ছ? শুরু করে চলো, আমার যতটুকু বাকি আছে। শুনতে পাচ্ছ আমাকে? একটু জানাও কাইন্ডলি। ওকে, সো চলো। সো আমি ফার্স্ট যে ইনফরমেশনটা আমাদের খুবই হাই এন্ড, আমি এমফাসাইজ করতে পারবো না কতটা হাই এন্ড, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের যে কখন আমাদের গ্রোথ হরমোন সিক্রেশনটা আসলে কখন স্টিমুলেটেড হবে, কখন ইনহিবিটেড হবে, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমার কথাগুলো খুব ভালো মতো শুনবা। ফার্স্টটা হলো হচ্ছে আমাদের নাম্বার ওয়ান পয়েন্টটা হচ্ছে ডিক্রিজড গ্লুকোজ কনসেন্ট্রেশন। তার মানে যখন একটা পেশেন্ট হাইপোগ্লাইসিমিক, পেশেন্ট না বলি, মনে করো একটা নর্মাল হিউম্যান বিং, তার যদি সবকিছু নর্মাল থাকে, ফিজিওলজিক্যাল রেসপন্স গুলো নর্মাল থাকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমার গ্রোথ হরমোন ইউজুয়ালি ফিজিওলজিক্যালি রিলিজ হবে যখনই গ্লুকোজ কনসেন্ট্রেশনটা কমে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখবা। তাহলে আমাদের হাইপোগ্লাইসিমিয়ায় একটা পেশেন্টের গ্রোথ হরমোন সিক্রেশন হবে, যেটা নর্মাল ফিজিওলজিক্যালি। তাহলে আমাদের এই যে গ্রোথ হরমোনের ফাংশন কার মতো একটু বলো তো দেখি, একটা হরমোনের নাম বলো তো, এই ক্ষেত্রে গ্রোথ হরমোনের ফাংশনটা কার মতো দেখি, কজন পারে? আনসার দাও, আই ওয়ান্ট অ্যান্সার। এটা কিন্তু খুবই ইজি প্রশ্ন করছি আমি, আই ওয়ান্ট অ্যান্সার। ইনসুলিন কেমনে হয়? ইনসুলিন কেমনে হয়? পোলাপান তো সব উল্টা বুঝছে রে।
হতাশ হয়ে গেলাম। আমি কি বলছি তোমার কি বোধহয় কনসেন্ট্রেশন দিচ্ছে কি যায় না, অথবা আমি বোঝাইতে পারিনি হয়তো। সেটা হচ্ছে আমি কিন্তু একটা কথা বলছি যে যখন গ্লুকোজ কনসেন্ট্রেশন কম হবে তখন তোমার গ্রোথ হরমোন সিক্রেশন হবে। তার মানেটা কি? মানে গ্রোথ হরমোনের ফাংশন হচ্ছে গ্লুকাগনের মতো, তাই না? তখন তার মানে হচ্ছে গ্রোথ হরমোনের ফাংশনটা হচ্ছে গ্লুকাগনের মতো, বুঝো কিন্তু গ্রোথ হরমোন কিন্তু গ্লুকোজ কনসেন্ট্রেশন কমাবে না। আমি কিন্তু এই জন্য বলছি যে কথাগুলো বোঝার ট্রাই করো, এটা কিন্তু নট ফাংশন, এটা হচ্ছে স্টিমুলেটরি ফ্যাক্টর। যে তোমার বডিতে যখন গ্লুকোজটা কম হবে, যখন তোমার বডিতে গ্লুকোজটা কমে যাবে, ডিক্রিজড গ্লুকোজ কনসেন্ট্রেশন, তখন তোমার গ্রোথ হরমোন সিক্রেশনটা স্টিমুলেটেড হবে। তোমাকে বুঝতে পারছো আমার কথা? আমি ঠিক বুঝতেছি না বোঝাতে পারলাম কিনা, না হলে তো সবাই এরকম এক নাগাড়ে ভুল করার কথা না। যে ডিক্রিজড গ্লুকোজ কনসেন্ট্রেশন, যখন গ্লুকোজ কনসেন্ট্রেশনটা কমবে ঠিক তখনই আমার গ্রোথ হরমোন সিক্রেশনটা স্টিমুলেটেড হবে। ওকে, বিষয়টা হচ্ছে এরকম। তো এখন দেখো, একটা হচ্ছে নাম্বার ওয়ান স্টিমুলেটরি ফ্যাক্টর। নাম্বার টু কি? যখন আমাদের ফ্রি ফ্যাটি অ্যাসিড কনসেন্ট্রেশনটা কম থাকবে। ওকে, ফ্রি ফ্যাটি অ্যাসিড কনসেন্ট্রেশনটা ইউজুয়ালি বডিতে কম থাকবে। তার মানে যখন একটা পেশেন্ট যদি মনে করি স্টারভেশনে থাকে, যখন তার গ্লুকোজ দরকার হচ্ছে, তখন আমাদের ইউজুয়ালি সিক্রেশন হবে গ্রোথ হরমোনটা, যার কাজটা হচ্ছে, হ্যাঁ, ফিটাল গ্রোথ হরমোনের কাজ অবশ্যই আছে। সো আমরা পড়বো এটা অবশ্যই। ফাংশন তো পড়তেছি না এটা, এখন তো আমরা পড়তেছি হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং গ্রোথ হরমোন সিক্রেশন। ওকে, আচ্ছা। নাম্বার থ্রি হচ্ছে আমাদের আর্জিনিন, মেইনলি হচ্ছে গ্রোথ হরমোনটাকে সিক্রেশনটাকে স্টিমুলেট করতে পারে, মানে আর্জিনিন নিজে গ্রোথ হরমোনে কনভার্ট হতে পারে। এই যে দেখো, একটু আগে যে বললাম যে ফাস্টিং আর স্টারভেশন, মানে তুমি যদি ফাস্টিং করো বা স্টারভেশন করো তাহলে আমাদের গ্রোথ হরমোনটা সিক্রেশন হবে, তাই না? গ্লুকোজ, ব্লাড গ্লুকোজটা মেইনটেইন করার জন্য। আচ্ছা, দেন আমাদের পিউবার্টিতে রিলিজ হচ্ছে, তোমরা সবাই জানো, হরমোনস অফ পিউবার্টি, তাই না? হরমোনস অফ পিউবার্টি, যে ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, এগুলো হচ্ছে আমাদের গ্রোথ হরমোনকে স্টিমুলেট করতে পারে। হ্যাঁ, তারপর এক্সারসাইজ যখন তুমি করবা, এক্সারসাইজ যখন তুমি করতেছো, তোমার বেশি বেশি গ্লুকোজ প্রয়োজন হচ্ছে, তাই না? বডি গ্লুকোজ, ব্লাড গ্লুকোজ তোমাকে মেইনটেইন করতে হবে, তো তোমাকে গ্রোথ হরমোন সিক্রেশন হবে। ওকে, স্ট্রেসের সময় আমাদের গ্লুকোজ হচ্ছে গ্রোথ হরমোন সিক্রেশন হবে, মনে রাখবা স্ট্রেসের সময় গ্রোথ হরমোন সিক্রেশনটা প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা, দেন হচ্ছে একটু আগেই বলছি স্ট্রেস সিরিয়ান ফোর্ড স্লিপে এন্ড আলফা অ্যাডেনার্জিক অ্যাগনিস্ট আমাদের গ্রোথ হরমোন সিক্রেশনটাকে স্টিমুলেট করে। তাহলে এটা কি অ্যাগনিস্ট? আলফা অ্যাডেনার্জিক অ্যাগনিস্ট। ওকে, আলফা অ্যাডেনার্জিক অ্যাগনিস্ট, এটা মনে রাখবে। এখন কথা হচ্ছে ভাই কি কি জিনিস ইনহিবিট করবে? তো একদম উল্টা, একদমই উল্টা। কি কি জিনিস ইনহিবিট করবে? যখন তোমার হাইপার গ্লাইসেমিক কন্ডিশন থাকবে, মানে তোমার ব্লাড গ্লুকোজ 8, তাই না? 8 মিলিমোল পার লিটার। বাংলাদেশি আমরা তো মিলিমোলে পড়ি, বাট আমেরিকানরা কিন্তু মিলিগ্রাম পার ডেসিলিটার পড়ে, ঠিক আছে? সো মনে করো তোমার যদি মোর দেন 120 হলে সেটাকে আমরা ডায়াবেটিক বলি। সো 130 মিলিগ্রাম পার ডেসিলিটার হলো, তখন তো তোমার গ্রোথ হরমোন সিক্রেশন এর প্রয়োজন নাই, তাই না? তখন পেশেন্ট অলরেডি হাইপারগ্লাইসেমিক। সো ইনক্রিজ গ্লুকোজ কনসেন্ট্রেশন একটা ইনহিবিটরি ফ্যাক্টর। ওকে, তারপরে তোমার যদি ফ্যাটি অ্যাসিড কনসেন্ট্রেশন বেড়ে যায়, সেটা একটা ইনহিবিটরি ফ্যাক্টর। ওবেসিটি একটা কথা, কারণ ওবেস পেশেন্টের কি থাকে বলো, এমনিতে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, এমনিতে ব্লাড গ্লুকোজটা বেশি থাকে, তাই না, ওবেস পেশেন্টের। সেক্ষেত্রে আমাদের এটা ইনহিবিটরি ফ্যাক্টর হিসেবে কাজ করে। সোমাটোস্ট্যাটিন একটা হরমোন আছে, আমরা একটু পরেই পড়বো। সোমাটোস্ট্যাটিনটাকে আমরা কি বলি মনে করে দেখো, গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন অথবা গ্রোথ হরমোন ইনহিবিটিং ফ্যাক্টর, ঠিক আছে? আচ্ছা, সোমাটোমেডিয়ানটা কিভাবে? সোমাটোমেডিয়ান একটা হরমোন, সোমাটোমেডিয়ান হচ্ছে গ্রোথ হরমোনের একটা সাবটাইপ। সো গ্রোথ হরমোনের সাবটাইপ হিসেবে ভাই কিভাবে গ্রোথ হরমোনকে ইনহিবিট করে, লাইক নিজের ছেলেই বিট্রে করতেছে, বিষয়টা হচ্ছে এরকম। সেটা একটু পরে পড়াবো। তাহলে এই দুইটা হরমোন আমাদেরকে ইনহিবিট করতেছে। ওকে, আচ্ছা, গ্রোথ হরমোন নিজেকেও ইনহিবিট করতে পারে, কখন করে একটু সেটাও একটু পরে তোমাকে দেখাবো রেগুলেশনে। এন্ড হচ্ছে বিটা অ্যাগনিস্ট, এখানে দেখো আলফা অ্যাগনিস্ট হচ্ছে স্টিমুলেট করবে, বিটা অ্যাগনিস্ট হচ্ছে ইনহিবিট করবে। এবং প্রেগন্যান্সিতে আমাদের ইউজুয়ালি গ্রোথ যে হরমোন সেটা ইনহিবিট হয়ে থাকে, ঠিক আছে, প্রেগন্যান্সিতে। আচ্ছা, প্রেগন্যান্সিতে মায়ের লাইক এর তো এটা তো ফিটাসের উপর কোনো ইফেক্ট নাই, ফিটাস তো আমাদের গ্রোথ হরমোন অলওয়েজ যখন ডেভেলপ করবে পিটুইটারি গ্ল্যান্ড, তখন তো সিক্রেশন হবে, তাই না? আচ্ছা, কথা এখন দেখো, যে কথাগুলো বললাম তোমাকে, যে ভাইয়া কেমনে নিজেরাই নিজেদেরকে ইনহিবিট করতেছে, তো স্টিমুলেটরি ফ্যাক্টর ইনহিবিটরি ফ্যাক্টর তো জানলা। এখন আসো রেগুলেশনটা ভাইয়া তাহলে কেমন হচ্ছে, গ্রোথ হরমোন রেগুলেশনটা কেমন হচ্ছে। তো খুব ভালো মতো খেয়াল করো, তোমার গতদিন তোমাদেরকে পড়াইছি, তাহলে হাইপোথ্যালামাস থেকে আমাদের রিলিজ হবে কি? গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। এই গ্রোথ হরমোন রিলিজিং হরমোন কি করবে এখন বলো তো দেখি? গ্রোথ হরমোন রিলিজিং হরমোন ডিরেক্টলি আমাদের অ্যান্টিটারি পিটুইটারিকে সুন্দর মতো স্টিমুলেট করে দিবে, ফলে গ্রোথ হরমোন রিলিজ হবে, যেটা টার্গেট টিস্যুর উপরে কাজ করবে, ঠিক আছে? কথা হচ্ছে যদি শুধু এইটুকু হতো তাহলে তো ভালোই হতো। আমাদের হাইপোথ্যালামাস থেকে আরো একটা জিনিস রিলিজ হয়, তোমরা সবাই জানো, গতকাল পড়ছো, সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে? সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিনের একটা নাম কি? সোমাটোস্ট্যাটিনের একটা নাম হচ্ছে সোমাটোট্রপিন রিলিজ ইনহিবিটিং ফ্যাক্টর। মানেটা কি ভাই? মানেটা হচ্ছে এই যে গ্রোথ হরমোন, হ্যাঁ, গ্রোথ হরমোনের আরেকটা নাম হচ্ছে কি বলতো? সোমাটোট্রপিন। একটা নাম হচ্ছে সোমাটোট্রপিন।
কেন ভাই একটা নাম কেন সোমাটোট্রপিন? কারণ গ্রোথ হরমোন যেখান থেকে রিলিজ হয় অ্যান্টেরিয়র পিটুইটারি, যে সেল থেকে রিলিজ হয় সেই সেলটাকে বলি সোমাটোট্রপ। এই যে দেখো একটু কি তোমাদেরকে দেখাইছিলাম হালকা, এটাকে বলে সোমাটোট্রপ। গোনাডোট্রপ, কর্টিকোট্রপ, থাইরোট্রপ, সোমাটোট্রপ, ঠিক আছে? গ্রোথ হরমোন হচ্ছে সোমাটোট্রপ থেকে আসে। তাহলে গ্রোথ হরমোন একটা নাম হচ্ছে সোমাটোট্রপিন। তাহলে তোমাদেরকে তুমি বেসিক দিয়ে চিন্তা করো এখন, তাহলে গ্রোথ হরমোন যদি সোমাটোট্রপ হয়, সোমাটোট্রপিন হয়, তাহলে গ্রোথ হরমোনকে যেটাকে ইনহিবিট করতেছে সেটার নাম কি হতে পারে? সোমাটোট্রপিন রিলিজ ইনহিবিটিং ফ্যাক্টর, যেটাকে আমি সংক্ষেপে বলি সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে? তাহলে মনে করো হাইপোথ্যালামাস থেকে গ্রোথ হরমোন রিলিজিং হরমোনের সিক্রেশন হচ্ছে, সোমাটোস্ট্যাটিনের সিক্রেশন হচ্ছে, যেটা কাজ হচ্ছে অ্যান্টিটারি পিটুইটারিকে ইনহিবিট করা। অ্যান্টিটারি পিটুইটারিকে ইনহিবিট করলে আমাদের গ্রোথ হরমোন সিক্রেশনটা কমে যাবে, টার্গেট টিস্যু অ্যাকশনটা কমে যাবে। তাহলে অলওয়েজ একটা ব্যালেন্স থাকতেছে, তাই না? গ্রোথ হরমোন যদি এক্সেসিভ সিক্রেশন না হয়, এক্সেসিভ স্টিমুলেশন না হয়, একটা আমাদের ব্যালেন্স থাকতেছে, যেটা ভালো কাজ, খুব একটা খারাপ কাজ না। কিন্তু যখনই ব্যালেন্সে গরমিল হবে তখনই আমাদের ডিজিজ তৈরি হবে, এটা তো সবাই বুঝো। এখন আসো তাহলে আমাদের ফিডব্যাক মেকানিজম গুলো খুব ভালো মতো বুঝতে হবে এবং জানতে হবে। এখানে ভাই কি কি ফিডব্যাক মেকানিজম কাজ করতেছে দেখো। গ্রোথ হরমোন কিন্তু তার টার্গেট টিস্যুর উপরে তার যে অ্যাকশন সেটা কিন্তু সে নেওয়া শুরু করতেছে, ঠিক আছে? এখন টার্গেট টিস্যুর উপর যে অ্যাকশনটা সেটা ইউজুয়ালি কে নেয়? সেটা হচ্ছে ইউজুয়ালি নেয় হচ্ছে আমাদের সোমাটোমিডিয়ান নামে কিছু হরমোন আছে, যেটা লাইক মনে করো সোমাটোমিডিয়ানের ভিতরে কিছু গ্রোথ ফ্যাক্টর আছে, মনে করো ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর একটা, ঠিক আছে? ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর 1 কিন্তু ইনসুলিন না। এই যে একটু আগে তোমাদেরকে পড়াইলাম ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর, আমাকে বলো তো দেখি ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর কোন হরমোন সিগন্যালিং পাথওয়ে ইউজ করে? এখন দেখি টেস্ট হয়ে যাক কে কি বুঝছো। ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর কোন হরমোন সিগন্যালিং পাথওয়ে ইউজ করে বলো? বলো দেখি। ভেরি গুড, ভেরি গুড, রিসেপ্টর টাইরোসিন কাইনেজ। থ্যাংক ইউ মৃত্তিকা, আমি এটাই শুনতে চাচ্ছিলাম, যে রিসেপ্টর টাইরোসিন কাইনেজ। টাইরোসিন কাইনেজ তো বলতেই পারবা, রিসেপ্টর টাইরোসিন কাইনেজ, ঠিক আছে? টাইরোসিন কাইনেজ দুটো টাইপের আছে। তাহলে এখন দেখো আমি যদি তোমাকে একটু সুন্দর মতো অ্যানোটেট করে বোঝাতে চাই যে জিনিসটা এখানে কি হচ্ছে, যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের, তাহলে তুমি হাইপোথ্যালামাস থেকে কি পাইলা? গ্রোথ হরমোন রিলিজিং হরমোন পাইলা সুন্দর মতো, কোনো সমস্যা নেই। এরপরে তুমি গ্রোথ হরমোন রিলিজিং হরমোন গ্রোথ হরমোনকে স্টিমুলেট করবে অ্যান্টিডিয়াবেটিস থেকে, সেটারও কোনো সমস্যা নেই। কথা হচ্ছে এরপরে গ্রোথ হরমোন ডিরেক্ট, আমি আবার বলতেছি, মনে করো এই যে টার্গেট টিস্যু, টিটি মানে টার্গেট টিস্যু, এই গ্রোথ হরমোন ডিরেক্ট টার্গেট টিস্যুর উপর কাজ করতে পারে, অথবা গ্রোথ হরমোনের সাবটাইপ আছে যেটার নাম কি আইজিএফ, ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর, যেটা আরো একটা নাম কি সোমাটোমিডিয়ান। সোমাটোমিডিয়াম, তার মাধ্যমেও এই সোমাটোমিডিয়ামও বিভিন্ন টার্গেট টিস্যুর উপরে তার অ্যাকশনটা দিতে পারে, সেটাও গ্রোথ হরমোনের মতো ফাংশন সেম। সেখানে কিছু এক্সট্রা নাম আছে, সেগুলোতে কনফিউজ হওয়া যাবে না, তোমাকে আরো একবার বলে দিচ্ছি, সামান্য করে দিচ্ছি। গ্রোথ হরমোনের একটা নাম হচ্ছে সোমাটোট্রপিন, ঠিক আছে? একটা নাম হচ্ছে সোমাটোট্রপিন। গ্রোথ হরমোনের সাবটাইপ হচ্ছে এই যে এটা হচ্ছে গ্রোথ হরমোনের সাবটাইপ। গ্রোথ হরমোনের সাবটাইপ কি? সোমাটোমিডিয়ান, যেটা আর একটা নাম হচ্ছে আইজিএফ, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। আর গ্রোথ হরমোনটাকে বা সোমাটোট্রপিনটাকে ইনহিবিট করতেছে কে? সোমাটোস্ট্যাটিন। আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথাটা, ওকে? আই হোপ। সো এখন দেখো, ওই যেটা বলতে চাচ্ছিলাম তোমাদেরকে, হুম, এই যে, তাহলে দেখো টার্গেট টিস্যুর উপর ডিরেক্ট কাজ করতে পারে গ্রোথ হরমোন, অথবা আমাদের সোমাটোমিডিয়ানটাও বিভিন্ন টার্গেট টিস্যুর উপর কাজ করতে পারে, যেটা আমরা নিচে পড়বো। এখন হচ্ছে ফিডব্যাক মেকানিজম আসে, সেটা হচ্ছে খেয়াল করো, আমাদের যে গ্রোথ হরমোন আছে সেই গ্রোথ হরমোন, তাহলে ফিডব্যাক মেকানিজম কয়টা সেটা তোমাকে খেয়াল করতে হবে। আমাদের যে গ্রোথ হরমোন আছে সেই গ্রোথ হরমোন নিজেই ডিরেক্ট হাইপোথ্যালামাসকে, সে নিজেই ডিরেক্ট হাইপোথ্যালামাসকে ইনহিবিট করতে পারে, এটা হচ্ছে শর্ট লুপ। তোমাদেরকে গতদিন আমি লুপ পড়াইছিলাম, তাই না? হাইপোথ্যালামাস আর পিটুইটারির ভিতরে যে সম্পর্ক সেটাকে বলে শর্ট লুপ। তাহলে গ্রোথ হরমোন লিজিং যে হরমোন সেটা ডিরেক্ট নিজেই হাইপোথ্যালামাসকে ইনহিবিট করতে পারে, এটা একটা। তারপরে কি ভাইয়া, তাহলে এটা একটা চলে গেল শর্ট লুপ। লং লুপে কি আছে? লং লুপে যেটা আছে সেটা হচ্ছে আমাদের গ্রোথ হরমোন, নট গ্রোথ রিলিজিং হরমোন। গ্রোথ হরমোন নিজেই নিজেকে ইনহিবিট করবে, ওকে? কিভাবে ইনহিবিট করবে ভাইয়া? দেখো খুব সুন্দর মেকানিজম। গ্রোথ হরমোন যেটা করবে, সুন্দর মতো হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করবে। হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করবে বলতে হাইপোথ্যালামাসের স্পেসিফিকলি এই সোমাটোস্ট্যাটিনকে স্টিমুলেট করবে, ওকে? নট গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। সোমাটোস্ট্যাটিনকে যখন সে স্টিমুলেট করবে তখন সোমাটোস্ট্যাটিন কি করবে? গ্রোথ হরমোনকে ইনহিবিট করবে। তাহলে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে, আশা করি বুঝতে পারছো, ওকে? আবার দেখো এই যে সোমাটোমিডিয়ান, এই যে সোমাটোমিডিয়ান কি করবে? সেই একই কাজ করবে বেইমানের মতো। সে হচ্ছে হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করবে, হাইপোথ্যালামাস না বলে সোমাটোস্ট্যাটিনকে স্টিমুলেট করবে, সোমাটোস্ট্যাটিন গ্রোথ হরমোনকে ইনহিবিট করবে, সোমাটোমিডিয়ানকে ইনহিবিট করবে, ঠিক আছে? তার মানে আমাদের যে মেইন যে দুইটা ফাংশন, যে মেইন দুইটা সাবস্ট্রেট, একটা হচ্ছে গ্রোথ হরমোন, একটা হচ্ছে সোমাটোমিডিয়ান। এই সোমাটোমিডিয়ান এরা দুইজনই গিয়ে সোমাটোস্ট্যাটিন গিয়ে কি করবে? ফিডব্যাক দিবে।
কি ফিডব্যাক দিবে? সোমাটোস্ট্যান কি পজিটিভ, সোমাটোস্ট্যাটিন সেটাকে কিন্তু পজিটিভ ফিডব্যাক দিচ্ছে, কিন্তু আলটিমেট রেজাল্টটা কি আমার নেগেটিভ, তাই না? আমার তো আলটিমেট নেগেটিভ রেজাল্ট হচ্ছে কি সোমাটোস্ট্যাটিন তো গ্রোথ হরমোনটাকে ইনহিবিট করতেছে। ওকে, আচ্ছা দেন এই জায়গায় দেখো সোমাটোমেডিয়ান ডিরেক্টলি নিজেও অ্যান্টেরিয়র পিটুইটারিকে ইনহিবিট করতে পারে। জাস্ট এই প্যাথওয়ে গুলো জেনে রাখবা, তোমার সবগুলো পাথে মনে থাকবে না এবং মনে রাখার প্রয়োজন নেই, ঠিক আছে? বাট জেনে রাখবা যে এইভাবে ইনহিবিট করতে পারে, তাহলে তোমার প্রশ্ন সলভ করতে ইজি হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো শর্ট লুপ, এই যে তিনটা ফিডব্যাক লুপ আছে, একটা গ্রোথ হরমোন ডিরেক্টলি নিজেই সিক্রেশন ইনহিবিট করবে হাইপোথ্যালামাসের মাধ্যমে। সোমাটোমিডিয়ান যেটা আছে এটা কি, যেটা বললাম একটু আগে, গ্রোথ হরমোনের একটা বাই প্রোডাক্ট সোমাটোমিডিয়ান। ওকে, সেও নিজে হচ্ছে তোমার গ্রোথ হরমোন সিক্রেশনটাকে ইনহিবিট করতে পারে। অথবা আমাদের যে বোথ গ্রোথ হরমোন এন্ড সোমাটোমিডিয়ান, সে দুইজনই ডিরেক্টলি হাইপোথ্যালামাসকে কি করতেছে, সোমাটোস্ট্যাটিন সিক্রেশনটাকে স্টিমুলেট করতেছে, আলটিমেটলি ইনহিবিট হচ্ছে। ঠিক আছে, তাহলে তিনটা মেকানিজম আবার বলতেছি, এটা হচ্ছে শর্ট লুপ। নাম্বার 1 লুপ কি দেখো, নাম্বার 1 হচ্ছে আমাদের গ্রোথ হরমোন রিলিজিং হরমোন যেটা আছে সেটা ডিরেক্টলি হাইপোথ্যালামাসকে ইনহিবিট করতেছে। নাম্বার 2 কি, নাম্বার 2 হচ্ছে আমাদের নাম্বার 2 কি, নাম্বার 2 হচ্ছে আমাদের সোমাটোমেডিয়ান আছে, এই সোমাটোমেডিয়ানটা কি করতেছে, অ্যান্টেরিয়র যে পিটিউটারি আছে সেটাকে ইনহিবিট করতেছে। আর নাম্বার 3 হচ্ছে গ্রোথ হরমোন আর সোমাটোমেডিয়ান, এই দুইজন মিলে হাইপোথ্যালামাসকে বা সোমাটোস্ট্যাটিনকে স্টিমুলেট করতেছে, ফলে গ্রোথ হরমোন ইনহিবিট হচ্ছে। ঠিক আছে, এখন আসলে তাহলে আমাদের গ্রোথ হরমোনের রিঅ্যাকশন কি, অ্যাকশন অফ গ্রোথ হরমোন। হ্যাঁ, দ্রুত শেষ করতে হবে, এখন শেষ হয়ে যাবে কারণ আমাদের পুরো প্রোল্যাকটিনটা শেষ করতে হবে আজকে যেভাবে হোক। তাহলে অ্যাকশন অফ গ্রোথ হরমোন, তাহলে গ্রোথ হরমোনের আমাদের মেটাবলিক যে অ্যাকশনস আছে, যে ভাই কোন কোন টিস্যু বা কোন কোন অর্গানের উপর আমাদের গ্রোথ হরমোনের অ্যাকশনটা আছে। তো সবার আগে মনে রাখবা নাম্বার 1, এই কথাগুলো ভুল করা যাবে না, ছোটস্থ করে ফেলবা। নাম্বার 1 হচ্ছে লিভার, নাম্বার 2 মাসল, অ্যাডিপোজ টিস্যু এন্ড বোন। আমাদের বডিতে এমন কোন অর্গান নাই যার উপরে গ্রোথ হরমোনের ইফেক্ট নাই, বাট মেইন ফাংশন চারটা অর্গানের উপর, একটা হচ্ছে লিভার, একটা হচ্ছে মাসল, একটা হচ্ছে অ্যাডিপোজ টিস্যু, একটা হচ্ছে বোন। ঠিক আছে, এটা ভার্চুয়ালি এভরি অর্গানের উপর কিন্তু গ্রোথ হরমোনের ইফেক্ট আছে, বাট আমি আবারও বলতেছি একটা হচ্ছে লিভার, মাসল, অ্যাডিপোজ টিস্যু, বোন। ওকে, এটা মনে রাখবা। আচ্ছা তাহলে এখন তোমরা সবাই জন্য আমাকে বলো তো দেখি, তাহলে আমাদের যে গ্রোথ হরমোন তার ফাংশন বা তার যে গ্রোথ হরমোনের হরমোন সিগন্যালিং পাথওয়ে কি, যে আমাকে বলো। প্রতিটা হরমোনে আমি ধরবো, দেখবো কে কে পড়ছে। প্রতিটা হরমোনে বলবো সিগন্যালিং পাথওয়ে বলো। গ্রোথ হরমোনের সিগন্যালিং পাথওয়ে কি বলো? কেউ বই পেজ উল্টাবা না। সবার পার্টিসিপেশন চাই, মাত্র 3 জন অ্যান্সার দিলে তো হবে না, সবার পার্টিসিপেশন। ভেরি গুড মৃত্তিকা, ভেরি গুড জীবন নাহার, শাহান, অর্পিতা মজুমদার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসুরা টুম্পা, ভেরি গুড। টাইরোসিন কাইনেজ অ্যাসোসিয়েটেড রিসেপ্টর, হ্যাঁ ওকে, অ্যাসোসিয়েটেড রিসেপ্টর। এই অর্থি, তোর কি মাথা মতো গেছে রে? ক্যাম্প কোত্থেকে আসছে? হ্যাঁ, ক্যাম্প কোত্থেকে আসছে? ক্যাম্প কোত্থেকে আসতেছে? টাইরোসিন, ঠিক আছে, টাইরোসিন বলা থেকে তুমি যে আর একটু বেশি স্মার্ট হতে হবে, তোমাকে বলতে হবে যে অ্যাসোসিয়েটেড কথাটা আসতে হবে। ওকে, অ্যাসোসিয়েটেড কথাটা আসতে হবে। তাহলে এখন দেখো, তাহলে আমরা যেটা বললাম একটু আগে ডিটেলস তোমাদেরকে পড়াইছি, না আমি একটু আগে কিন্তু বলছি যে কোন হরমোন করে। হ্যাঁ, মুখস্থ কিছু করছিলে বুঝতেই পারতেছি, মুখস্থ করলে সমস্যা নাই, এখন ফার্স্ট টাইম পড়লে এরকমই ব্যাপার না। গ্রেট। এখন তাহলে দেখো, যেটা বলতেছিলাম যে আমার আমরা হচ্ছে জানলাম যে টাইরোসিন কাইনেজ অ্যাসোসিয়েটেড রিসেপ্টরের ভিতরে মাধ্যমে কাজটা করতেছে। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো গ্রোথ হরমোনের কিছু সাবটাইপ আছে, এটা তোমাকে একটু জানতে হবে। গ্রোথ হরমোনের কিছু সাবটাইপ আছে বা বাই প্রোডাক্ট আছে, যেটাই তুমি বলতে পারো না কেন। তো গ্রোথ হরমোন ইউজুয়ালি দুই ভাবে কাজ করবে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গ্রোথ হরমোনের কিছু অ্যাকশন ডিরেক্ট টিস্যুর উপর পড়বে। ভাই কেমন? যে গ্রোথ হরমোন ডিরেক্ট টার্গেট টিস্যুর উপর কাজ করবে, সেটা হচ্ছে স্কেলেটাল মাসল, লিভার, অ্যাডিপোজ টিস্যু, বোন। এন্ড সেকেন্ড ওয়েটা হচ্ছে গ্রোথ হরমোন যেটা করবে কিছু বাই প্রোডাক্ট প্রোডাকশন করবে, যেটাকে আমরা বলি সোমাটোমেডিয়ান্স, তাই না? তো তার ভিতরে একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সোমাটোমেডিয়ান সি, যার নাম হচ্ছে IGF-1। এরা কি করবে? এরা নিজে গিয়ে টার্গেট টিস্যুর কাজ করবে, মানে গ্রোথ হরমোন ডিরেক্টলি করবে না। ওকে, আসলে আমার কথা বুঝতে পারছো, এইটুকু জানলেই হবে। এখন আসো তো মেকানিজম অফ অ্যাকশন, অল ইম্পর্টেন্ট মেকানিজম অফ অ্যাকশন। নাম্বার 1 কি ভাই? নাম্বার 1 হচ্ছে ডায়াবেটোজেনিক, একটু আগেই বলছি। ওকে, ডায়াবেটোজেনিক মানে হচ্ছে অ্যান্টি ইনসুলিনিক। অ্যান্টি ইনসুলিন মানে কি? গ্লুকাগন। ওকে, সো ডায়াবেটোজেনিক ইফেক্ট।
সো ডায়াবেটিস ইফেক্টটা কি, তাহলে গ্রোথ হরমোন কি করবে আমাদের, ইনসুলিন রেজিস্ট্যান্স করবে, খুবই ইম্পর্টেন্ট। আর ইনসুলিন যদি রেজিস্ট্যান্স করে, ইনসুলিনের কাজটা কি বলো তো দেখি। ইনসুলিনের কাজটা হচ্ছে আমাদের গ্লুকোজটা, আমি খুব সোজা ভাষায় বলতেছি, ইনসুলিনের কাজটা হচ্ছে গ্লুকোজটা ব্লাড থেকে নিয়ে বিভিন্ন টার্গেট টিস্যু লাইক মাসল এন্ড এডিপোজ টিস্যুতে গিয়ে ডিপোজিট করা, ঠিক আছে। ইনসুলিনের কাজটা হচ্ছে এই যে ব্লাড থেকে গ্লুকোজটা নিয়ে মাসলে এডিপোজ টিস্যুতে, ঠিক আছে, বিভিন্ন ভাবে ডিপোজিট করবে। তাহলে কি হচ্ছে, ইনসুলিন কি করতেছে, ব্লাড যে গ্লুকোজ সেটা কমাচ্ছে, ওকে, ব্লাড যে গ্লুকোজ সেটা কমাচ্ছে, এটা মনে রাখবেন। তাহলে গ্লুকাগন কি করবে, সরি গ্লুকাগন, হ্যাঁ গ্লুকাগনের কথা যদি বলি তাহলে কি করবে, উল্টাটা করবে, মানে কি অ্যাডিপোজ টিস্যু মাসল এগুলা থেকে আমার গ্লুকোজটা ভেঙে ব্লাডে পাঠাবে, ঠিক আছে। তাহলে গ্রোথ হরমোন ঠিক একই কাজই করবে, গ্রোথ হরমোন ঠিক একই কাজই করবে, ওকে, মনে রাখবা। তাহলে গ্রোথ হরমোন যেটা বলতেছে যে ডিক্রিজ ইউটিলাইজেশন অফ গ্লুকোজ ইন ফ্যাট মাসল অ্যাডিপোজ টিস্যু, কথা সেই একই। কি হতে যাচ্ছে, যে ব্লাড গ্লুকোজ থেকে গ্লুকোজটা টেনে নিয়ে তুমি ফ্যাটে বা অ্যাডিপোজ টিস্যুতে বসাতে পারবা না, এটাকে বলে ইউটিলাইজেশন। সেই ইউটিলাইজেশনটা কমে যাচ্ছে, ওকে, ইউটিলাইজেশনটা কমে যাচ্ছে। এটা হচ্ছে গ্রোথ হরমোনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন, যেটা আমি তোমাদেরকে হাইলাইট করতেছি, যেটা ভুল করা যাবে না, ওকে। দেখো, ডিক্রিজেস গ্লুকোজ আপটেক এন্ড ইউটিলাইজেশন বাই টার্গেট টিস্যুস মাসল এন্ড এডিপোজ টিস্যু। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, আমাদের যে ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন সেটা কিন্তু কমতেছে না, বাড়তেই আছে, তো বাড়তেই আছে। ফলে যদি একটা পেশেন্ট এরকম সাইমultaneously এন্ড তোমার কনসিস্টেন্টলি পেশেন্টের গ্রোথ হরমোনের কারণে ব্লাড গ্লুকোজটা বাড়ে, একটা সময়ে ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে পেশেন্ট ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করবে, ঠিক আছে, মনে রাখবেন। আচ্ছা, দেন গ্রোথ হরমোন আরেকটা কাজ করে, সেটা কি, সেটা হচ্ছে অ্যাডিপোজ টিস্যুতে লাইপোলাইসিস করে। তার মানে কি, লাইপোলাইসিস মানে কি, অ্যাডিপোজ টিস্যুতে যে লিপিডটা ভেঙে সে লাইপোলাইসিস করতেছে এবং আলটিমেটলি সেটা কোথায় পাঠাচ্ছে, ব্লাডেই তো পাঠাচ্ছে। আলটিমেটলি আমাদের লিপিডের পরিমাণটা বেড়ে যাচ্ছে, ওকে, ব্লাডে। তাহলে 2 নাম্বার ফাংশন কি, 1 নাম্বার তো বুঝলা, 2 নাম্বার হচ্ছে প্রোটিন সিনথেসিস করবে এন্ড অর্গান গ্রোথ করবে, এটা তো সবাই বুঝতেছে। যে আমাদের গ্রোথ হরমোনের কাজটা কি, গ্রোথ হরমোন মেইনলি কাজ করছে অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস করবে, অ্যামাইনো অ্যাসিড আপটেকটা বাড়াবে, আপটেকটা বাড়ায় আমাদের অ্যামাইনো অ্যাসিড আপটেকটা দরকার কিসের জন্য, ডিএনএ আরএনএ প্রোটিন সিনথেসিসের জন্য। তো আলটিমেটলি আমাদের প্রোটিন সিনথেসিসটা করতেছে এন্ড অর্গান গ্রোথ করতেছে, অর্গানের যে সাইজ সেটাকে বাড়াচ্ছে। আচ্ছা, 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের লিনিয়ার গ্রোথটা বাড়াবে, ওকে। সো লিনিয়ার গ্রোথটা মেইনলি কে কাজ করে, ইনডিরেক্ট ইফেক্ট। ইনডিরেক্ট ইফেক্ট মানে কি, মেইনলি সোমাটোমেডিয়ান, এটা হচ্ছে সোমাটোমেডিয়ানই আমাদের এখানে মেইন কাজটা করে, ঠিক আছে, লিনিয়ার গ্রোথ বাড়ায়, ওকে। তাহলে গ্রোয়িং বোনস কি হয় ভাই, গ্রোয়িং বোনস কি মানে, গ্রোয়িং বোনস মানে পিউবার্টি পর্যন্ত তো আমাদের বোনস গুলো গ্রোয়িং থাকে, তারপরে তো বোনস গুলো গ্রোয়িং থাকে না, তাই না। গ্রোয়িং পার্ট কোনটা আমাদের বোনসের, সেটা হচ্ছে এপিফাইসাল প্লেট। এপিফাইসাল প্লেটটাকে কি করবে, ওয়াইড করবে, এবং হচ্ছে তোমার ফলে আলটিমেটলি আমাদের হাইটটা বাড়বে, ওকে। সেটা হচ্ছে গ্রোথ হরমোনের কারণে, এই জন্য বলতেছি যে লিনিয়ার গ্রোথ বাড়ায়, লিনিয়ার গ্রোথ বাড়ায়। আচ্ছা, তাহলে এখন আসো যে ভাই তাহলে এটা ফিজিওলজি, মেকানিজম, এইটা হচ্ছে নরমাল ফাংশন। তাহলে দেখো এখন আমরা শুধুমাত্র প্যাথোলজি কিন্তু পড়াই ফেলতেছি। তাহলে এন্ডোক্রাইনের ফিজিওলজি ইজ এভরিথিং, ওকে। তাহলে এখন মনে করো কোনো কারণে যদি গ্রোথ হরমোনের ডেফিসিয়েন্সি হয়, তাহলে কি হবে বলো তো দেখি। বাচ্চাদের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে আমাদের ডোয়ারফিজম, বা সবাই জানো ডোয়ার্ফ হয়, কেন হবে, কারণ ফেইলিয়ার টু গ্রো মানে হচ্ছে লিনিয়ার গ্রোথটা কমে যাবে, শর্ট স্ট্রেচার হবে, তাই না, পেশেন্টের পিউবার্টিটা ডিলেড হবে, হ্যাঁ। তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া এই যে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি হচ্ছে কি কারণে হতে পারে, এটা তোমাকে জানতে হবে, ওকে। তাহলে একদমই শর্টকাট আমি বলতে চাই, শর্টকাট এবং খুবই মোস্ট ইম্পর্টেন্ট দুটা কারণ, সেটা হচ্ছে নাম্বার 1, যে ভাইয়া কি হতে পারে, আমাদের যে অ্যাক্সিসটা আছে, কি অ্যাক্সিস, হাইপোথ্যালামিক অ্যান্টেরিয়র পিটুইটারি টার্গেট অ্যাক্সিস, মানে কি ভাই, কথাটার মানেটা কি, এটা তোমাকে বুঝতে হবে। যে হাইপোথ্যালামিক অ্যান্টেরিয়র পিটুইটারি এন্ড হচ্ছে টার্গেট অ্যাক্সিস, ওকে, এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে দেখো, পোলাপান কিন্তু 35 থেকে 34 হয়ে গেছে, মানে আজকে অড টাইমে ক্লাস নিচ্ছে তো বোধহয় সব টায়ার্ড হয়ে গেছে, ঘুমাই গেছে। এখন দেখো যেটা হচ্ছে, আমাদের অ্যাক্সিসটা কি, অ্যাক্সিস হচ্ছে হাইপোথ্যালামাস পিটুইটারি, হাইপোথ্যালামাস পিটুইটারি টার্গেট অ্যাক্সিস, টার্গেট টিস্যু, ঠিক আছে। এই যে অ্যাক্সিস এটা খুবই ইম্পর্টেন্ট, এই অ্যাক্সিস যেন কোনো রকম ডিস্টারবেন্স না হয়, মানে হচ্ছে আমার হাইপোথ্যালামাস থেকে কি হচ্ছে বলো, হাইপোথ্যালামাস থেকে কি হচ্ছে ভাইয়া, হাইপোথ্যালামাস থেকে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন হচ্ছে, ঠিক আছে। এইটা স্টিমুলেট করতেছে কাকে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, সেটা সেখান থেকে তুমি গ্রোথ হরমোন পাচ্ছ, এবং আলটিমেটলি এই গ্রোথ হরমোন টার্গেট টিস্যুতে গিয়ে, টার্গেট টিস্যুতে যে গ্রোথ হরমোন রিসেপ্টর আছে তার সঙ্গে বাইন্ড করে গ্রোথ হরমোনের মেকানিজম অফ অ্যাকশন করতেছে। একটা হিউজ পাথওয়ে কিন্তু রেগুলেটেড হচ্ছে, এটা কিন্তু কোনো কারণে যদি গরমিল হয় তাহলে আমি কি বলতেছি, হাইপোথ্যালামিক পিটুইটারি ডিস্টারবেন্স, ওকে। তাহলে মনে করে একটা পেশেন্টের হাইপোথ্যালামাস ইনট্যাক্ট, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন রিলিজ হচ্ছে, কিন্তু পিটুইটারিকে সে স্টিমুলেট করতে পারতেছে না, হতে পারে কি, অবশ্যই হতে পারে। একটা পেশেন্টের তাহলে মনে করো গ্রোথ হরমোন রিলিজিং হরমোন ইনট্যাক্ট, হাইপোথ্যালামাস ইনট্যাক্ট, পিটুইটারি ইনট্যাক্ট, তুমি ব্লাড ইনভেস্টিগেশন করলা যে গ্রোথ হরমোন লেভেল নরমাল, কিন্তু পেশেন্ট শর্ট, তাহলে সমস্যাটা কি, আমাকে বলো তাহলে সমস্যাটা কি।
গ্রোথ হরমোন রিলিজিং কোনো সমস্যা নাই, হাইপোথ্যালামাস ইনট্যাক্ট, পিটুইটারি ইনট্যাক্ট, পেশেন্টের গ্রোথ হরমোন ব্লাড গ্লুকোজ ব্লাডের যে গ্রোথ হরমোন লেভেল সেটা নরমাল, কিন্তু পেশেন্ট শর্ট, কারণ কি? একদিন বলছি, গত ক্লাসে বলছি এই কথা, আমি না পড়লে খবর আছে। ভেরি গুড, ভেরি গুড। রিসেপ্টর ডেফিসিয়েন্সি হতে পারে, অথবা পেশেন্টের রিসেপ্টর রিসেপ্টর হচ্ছে ডেফিসিয়েন্সি হতে পারে, অথবা রিসেপ্টর ডিফেক্ট হতে পারে। ওকে, এটা হচ্ছে মেকানিজম। তাহলে বুঝতেই পারতেছো যে আমার আইদার হাইপোথ্যালামিক অ্যান্টেরিয়র পিটুইটারি অ্যাক্সিসে কোনো প্রবলেম হতে পারে। যে প্রবলেমটা কেমন হতে পারে? কোনো করে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন যদি সিক্রেশনটা কমে যায়, তাহলে সেটাকে কি বলতেছে? প্রাইমারি ডেফিসিয়েন্সি, তাই না? তাহলে আমার আলটিমেটলি কি হচ্ছে? অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হবে না এবং সোমাটোমিডিয়ানও পাচ্ছি না। সো আলটিমেটলি আমাদের প্রোডাকশনটা কমে যাচ্ছে। কিন্তু যদি সবকিছু ঠিকঠাক থাকে, বাট গ্রোথ হরমোন রিসেপ্টরের সমস্যা বা সোমাটোমিডিয়ান রিসেপ্টরের সমস্যা, সেক্ষেত্রে আমাদের কি হতে পারে? যে ব্লাড যে আমাদের গ্রোথ হরমোন লেভেল সেটা ঠিক আছে ইনট্যাক্ট, বাট রিসেপ্টরের প্রবলেম, সেক্ষেত্রে আমরা বলতেছি গ্রোথ হরমোন রেজিস্ট্যান্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন পেশেন্ট আমরা কি করতে পারি? একটা ডরফিজম একটা পেশেন্টকে আমরা গ্রোথ হরমোন রিপ্লেসমেন্ট দিতে পারি। ওকে, গ্রোথ হরমোন রিপ্লেসমেন্ট। এই যে দেখো তোমাদের স্টেপ যেটা আসবে, মাস্ট এবং মাস্ট, এটাতে কোনো মা বাপ নাই, যে মাস্ট আসবে সেটা হচ্ছে ল্যারন্ডরফিজম। কি সেটা ভাইয়া? সেটা হচ্ছে এক্ষেত্রে তোমার গ্রোথ হরমোন লেভেলস আর এলিভেটেড এন্ড ট্রিটমেন্ট উইথ গ্রোথ হরমোন ইজ ইনএফেক্টিভ। কারণ কি? তোমাকে বলবে যে একটা 12 বছরের বাচ্চা আসছে, তার হাইট মাত্র, মনে করো 12 না, ঠিক 15 বছরের বাচ্চা আসছে, তার হাইট এতদিনে 5.5 ফিট হওয়ার কথা, তার হাইট এখন 3 ফিট। ওকে, ব্লাড ইনভেস্টিগেশন করলা, ব্লাড ইনভেস্টিগেশন না করার আগেই তুমি ডক্টর কি করলো? ব্লাড ইনভেস্টিগেশন না করার আগে ডক্টর তাকে গ্রোথ হরমোন সাপ্লিমেন্ট দিয়ে দিল, যে তার মানে গ্রোথ হরমোনের সমস্যা। কিন্তু বাচ্চা গ্রোথ হরমোন খাচ্ছে, কিন্তু তার কোনো গ্রোথ নাই। এরপরে তুমি ব্লাড ইনভেস্টিগেশন করলা, এখন ব্লাড ইনভেস্টিগেশন করলে কি পাবা? এই তোমার প্রশ্ন। ওকে, তাহলে তুমি কি পাবা? গ্রোথ হরমোন এলিভেটেড পাবা, বাট সমস্যা হচ্ছে রিসেপ্টরস আর ডিক্রিজ অর ডিফেক্টিভ। ঠিক আছে, এটা হচ্ছে ল্যারন্ডরফিজম। আচ্ছা, এখন দেখো, তাহলে গ্রোথ হরমোন যে অ্যাক্সেস হচ্ছে, গ্রোথ হরমোন অ্যাক্সেসকে আমরা ইউজুয়ালি কি বলি? একটা পেশেন্টের গ্রোথ হরমোন অ্যাক্সেস ইউজুয়ালি এটা কি বলি? অ্যাক্রোমেগালি বলি। ঠিক আছে, অ্যাক্রোমেগালি ইউজুয়ালি কেন হয় বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট কথাটা। অ্যাক্রোমেগালি ইউজুয়ালি হয় আমাদের পিটিউটারি যে গ্ল্যান্ড আছে, সেই পিটিউটারি গ্ল্যান্ডে যদি সোমাটোট্রপ সেলে কোনো অ্যাডেনোমা থাকে, মানে কি ভাই? সোমাটোট্রপ সেলে টিউমার থাকে, মানে গ্রোথ হরমোন সিক্রেটিং পিটিউটারি অ্যাডেনোমা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। মানে আমাদের যে সেলটা থেকে গ্রোথ হরমোন সিক্রেশন হচ্ছে, সেই সেলে যদি পিটিউটারি অ্যাডেনোমা হয়, তাহলে আমাদের আলটিমেটলি গ্রোথ হরমোন এক্সেস পাবোই। বুঝতেই পারতেছি। ঠিক আছে, তাহলে কনসিকুয়েন্স কি এক্সেস গ্রোথ হরমোন? সেটা কখন, যখনই আমার টিউমারটা হোক, সেটা হচ্ছে পিউবার্টির আগে হোক আর পরে হোক না কেন, আমার কনসিকুয়েন্সেসটা হিউজ হবে, কিন্তু ডিফার করবে, অবশ্যই ডিফার করবে। যে আমার গ্রোথ হরমোন পিউবার্টির আগে হলে যদি বেশি হয়, সেক্ষেত্রে আমার কি কি চেঞ্জেস আসবে, আর পিউবার্টির পরে হলে কি কি চেঞ্জেস হবে। ঠিক আছে, এখন তোমার এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এই কথাটা বলবো, তুমি চিন্তা করো, বিফোর পিউবার্টি যদি একটা পেশেন্টের বা একটা বাচ্চার গ্রোথ হরমোনটা এক্সেস হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলি? গাইগান্টিজম বলি। কেন বলি? কারণ বিফোর পিউবার্টি মানে কি? বিফোর পিউবার্টি মানে তার এপিফাইসাল যে প্লেট গুলো আছে, বনসেল এপিফাইসাল প্লেট, সেগুলো এখনো কি হচ্ছে বলো? এখন অ্যাক্টিভ, সেগুলো এখন অ্যাক্টিভ, তার মানে লিনিয়ার যে গ্রোথ সেটা অ্যাক্টিভ। ফলে যেটা হচ্ছে, আমাদের পেশেন্টের লিনিয়ার গ্রোথ অনেক বাড়বে এবং গাইগান্টিজম হবে দেখতে। ঠিক আছে, গাইগান্টিজম। ওকে, মানে হাইটটা অনেক বেশি থাকবে। কিন্তু কথা হচ্ছে ভাইয়া, তাহলে আফটার পিউবার্টি কি হবে? মানে একটা 30 বছরের বয়স একটা মানুষের বয়সে যদি গ্রোথ হরমোন যে রিলিজিং যে পিটিউটারি অ্যাডেনোমা হয়, গ্রোথ হরমোন সিক্রেটিং পিটিউটারি অ্যাডেনোমা, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের হাইট বাড়বে না। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা, যে পেশেন্টের হাইট বাড়বে না, কিন্তু কি বাড়বে বলো? বোন গ্রোথ বাড়তে পারে, পেরিয়েস্টিয়াল বোন গ্রোথ, নট লিনিয়ার গ্রোথ। ওকে, লম্বাই বাড়বে না, ওয়াইডতে বাড়বে। পেরিয়েস্টাল বোন গ্রোথ হতে পারে, মানে বোনস গুলো অনেক মোটা মোটা হয়ে যাবে। পেশেন্টের অর্গানোমেগালি থাকবে। ওকে, লিভার অনেক বড়, কিডনি অনেক বড়, পেশেন্টের হাতের সাইজ বড় হবে, ফুটের সাইজ বড় হবে, টাং অনেক বড় হয়ে যাবে। ওকে, ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করবে, গ্রোথ গ্লুকোজ ইনটলারেন্স ডেভেলপ করবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো ডেভেলপ করবে কখন একটা পেশেন্টের? সেটা হচ্ছে আফটার পিউবার্টিতে, যদি কারো গ্রোথ হরমোন সিক্রেশন হয়। কারণ এই কন্ডিশনটাকে আমরা ইউজুয়ালি অ্যাক্রোমেগালি বলি। ঠিক আছে, আফটার পিউবার্টি ইউজুয়ালি আমরা অ্যাক্রোমেগালি বলি, আর বিফোর পিউবার্টি ইউজুয়ালি আমরা সেটাকে গাইগান্টিক বলি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিফারেন্স। আচ্ছা, ট্রিটমেন্ট আমরা ইউজুয়ালি কি দিয়ে দিই? সোমাটোস্ট্যাটিন যে অ্যানালগ গুলা, সোমাটোস্ট্যাটিন যে অ্যানালগ আছে, সোমাটোস্ট্যাটিন অ্যানালগ মানে তো বুঝতেই পারতেছো যে আইজিএফ-1 অ্যানালগ, সেটাকে অক্ট্রিওটাইড বলে। অক্ট্রিওটাইড, এটা খুবই ইম্পর্টেন্ট স্টেপ, এর জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ মনে রাখবা, এটাকে বলা হয় অক্ট্রিওটাইড। হ্যাঁ, অক্ট্রিওটাইড। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের
প্রোল্যাকটিন কি আমি পড়াবো? আমাকে ২ একজন সাজেস্ট করো যে প্রোল্যাকটিন কি আমি আজকে পড়াবো? তোমরা কি টায়ার্ড হয়ে গেছো? আমি আসলে বুঝতেছি না। ২ ঘন্টা হয়ে গেছে তো ক্লাস। কনসেন্ট্রেশন ধরে রাখাটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ প্রোল্যাকটিন হচ্ছে স্টেপ 1 এর যে এন্ডোক্রাইন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট হরমোন। আমাকে বলো তো ২ একজন দেখি। নেক্সট ক্লাস পরশু নিবো, ঠিক আছে? নেক্সট ক্লাস হচ্ছে পরশু। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমার নিজেরও টায়ার্ড লাগতেছে। তোমাদের কনসেন্ট্রেশন স্যাচুরেটেড ব্রেন, ফোনের চার্জও শেষ। আচ্ছা শুনো তাহলে হচ্ছে আহ, যেটা পড়াইলাম ২ ঘন্টায় আজকে তোমাদের কাজ হচ্ছে সেই জিনিসগুলো খুব ভালো মতো রিভিশন দেওয়া, ওকে? সো আমাদের নেক্সট কাজ হচ্ছে প্রোল্যাকটিনটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। সো প্রোল্যাকটিন দিয়ে আমাদের ইন ডিটেইলস ইন ডেপথ সবই পড়বো। দেখো আমাদের লিন্ডা ফিজিওলজি পড়ার পরে ফার্স্ট এডের ফিজিওলজি পড়তে ৩ ঘন্টা লাগবে, ঠিক আছে? মানে হচ্ছে ৩ ঘন্টা বলতে তোমাদের ৩ ঘন্টা লাগবে। তো ফার্স্ট এডের ফিজিওলজি দেখে তোমাদেরকে ফিজিওলজি পড়াইলে তোমরা কিছু শিখবা না, এবং ওইটা আমার টার্গেটও না, ঠিক আছে? ওটা জাস্ট আমাদের রিভিউ করার জন্য। আমরা লিনটা শেষ করে ফার্স্ট এডটা শেখাই দিব তোমাদেরকে, দেন আমরা ফিজিওলজির কিছু প্রশ্ন প্র্যাকটিস করবো ইউআল থেকে, তারপরে প্যাথোলজি ২ দিনে শেষ করে ফেলতে পারবো, সমস্যা নাই। তার প্রোল্যাকটিন, এরপরে হচ্ছে আমাদের অক্সিটোসিন এন্ড হচ্ছে এডিএস, তারপরে হচ্ছে আমাদের থাইরয়েড হরমোন। সেই থাইরয়েড হরমোন এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। থাইরয়েড হরমোন পর্যন্ত আমরা নেক্সট দিন শেষ করে ফেলবো। সো আমি যাওয়ার আগে মানে ১ তারিখে আমার ফ্লাইট ইনশাআল্লাহ। ১ তারিখে যাওয়ার আগে তোমাদেরকে আমি ফিজিওলজি, আমার টার্গেট হচ্ছে ফিজিওলজি যেভাবেই হোক শেষ করে প্যাথোলজি দিয়ে শুরু করা, হ্যাঁ? নেক্সট মান্থে অবশ্যই আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের পরীক্ষা হবে। এই মাসে রেনালের পরীক্ষা হবে। আর আগামী মাসে ২০ তারিখের দিকে আমি এন্ডোক্রাইনের এক্সাম দিব। থ্যাংক ইউ। তাহলে হচ্ছে নেক্সট ক্লাস পরশুদিন ১৯ তারিখে আমি বলে দিচ্ছি গ্রুপে আরেকবার, হ্যাঁ? নেক্সট ক্লাস হচ্ছে পরশুদিন ১৯ তারিখে। তাহলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে ভালো মতো এখন পড়াশোনা করো, হ্যাঁ? এটা হচ্ছে টার্গেট। আচ্ছা, আল্লাহ হাফেজ।